হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের আয়নীয় ও সমযোজী বন্ধন, অর্থাৎ এটা আমাদের লেকচার নাম্বার 1। আর এই চ্যাপ্টারটা আমার কাছে পড়ার পর তোমার ফেভারিট হতে চলেছে, কারণ এই চ্যাপ্টারটা সম্পূর্ণ করার পর তোমার লাভ লাইফ যেমনই থাকুক না কেন, পরমাণুর লাভ লাইফ তোমাদের মাথায় একদম সেট হয়ে যাবে। এই ক্লাসটা যদি তুমি শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ করে ফেলো, তাহলে বন্ধন কি, কেন পরমাণুরা বন্ধন গঠন করে, কিভাবে আয়নীয় বন্ধন গঠন হয়, তাদের স্ট্রাকচার কিভাবে আঁকবো, সবটাই কিন্তু তোমাদের কাছে একদম জলভাত মনে হবে, যেটা করতে গিয়ে কিন্তু অনেক ছেলেমেয়েরাই হিমশিম খেয়ে বসে। আমি আরো কথা দিচ্ছি যে চ্যাপ্টার শেষে আমি হাতে গোনা কিছু টপিক বলে দেবো, যেগুলো পড়ে নিলে কিন্তু তুমি এই চ্যাপ্টারের যে কোনো প্রশ্নের উত্তর নিজে নিজেই লিখতে পারবে। তবে কন্ডিশন একটাই, তোমাকে এই চ্যাপ্টার আমি যেভাবে বুঝিয়ে দেবো সেভাবে কিন্তু বুঝতে হবে। আর এই চ্যাপ্টারে কিন্তু পেন আর খাতা নিয়ে আমার সাথে সাথে বসবে, এবং প্রত্যেকটা স্ট্রাকচার আমি যখন আঁকবো তখন সাথে সাথে আঁকবে, বিভিন্ন থিওরি যেগুলো আমি লিখবো সেগুলোকে লিখে ফেলবে, ঠিক আছে? বেশিরভাগ জিনিসই তোমরা সাথে সাথে নোট করবে, যেটুকু বেঁচে থাকবে সেটুকু কি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। প্রত্যেকটা লেকচারের নোটস আমি কি করি, আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই ফ্রি অফ কস্ট, এবং তার সাথে কিন্তু আমি ডেলি প্র্যাকটিস কোয়েশ্চেনেরও ফিড দিই, এবং অন্যান্য স্টাডি ম্যাটেরিয়ালও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করি। সাথে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা ভিডিওর কি আপডেট তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিই। তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও। তাহলে শুরু করা যাক আমাদের রাসায়নিক বন্ধন। তাহলে রাসায়নিক বন্ধন কেন করে সেটা আমাদের প্রশ্ন। তো তার আগে একটু জেনে নিই যে রাসায়নিক বন্ধন জিনিসটা কি। দেখো, রাসায়নিক বন্ধন কি? রাসায়নিক বন্ধন হচ্ছে একটা আকর্ষণ বল, যে আকর্ষণ বলের প্রভাবে কোনো অণুর মধ্যে অবস্থিত একই বা ভিন্ন মৌলের পরমাণু, ঠিক আছে, একই বা ভিন্ন মৌলের মানে একই মৌলও হতে পারে, আলাদা মৌলও হতে পারে, মানে হাইড্রোজেন আর হাইড্রোজেনের মধ্যেও বন্ধন হতে পারে, আবার হাইড্রোজেনের সাথে ক্লোরিনেরও বন্ধন হতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের দুটো আলাদা মৌল রয়েছে, আবার এখানে কিন্তু আমাদের একই মৌলের পরমাণু রয়েছে। তাহলে একই বা ভিন্ন মৌলের একাধিক পরমাণু, একজনের মধ্যে তার বন্ধন গঠন হবে না, তাহলে মিনিমাম আমাদের আমাদের দুজন লাগবে, তাই তো? তাই জন্য বলছি কি একাধিক। তাহলে একই বা ভিন্ন মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি স্বাধীন ও স্থিতিশীল বা সুস্থিত অবস্থা লাভ করে, সেই অদৃশ্য আকর্ষণ বলকে আমরা কি বলছি, রাসায়নিক বন্ধন। তার মানে আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি যে একটা আকর্ষণ বল কিন্তু হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন। এ মা, আমি তো স্কুলে দেখেছি যে এরকম বড় বড় কি করা হয়, আমাদের 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করা হয়, যেগুলোর মাঝখানে এরকম লাঠি লাঠি থাকে। আমি তো ভাবতাম বোধহয় এইটা আমাদের বন্ড, আর আমাদেরকে তো স্যার বলেছিল যে এই বন্ডটা এরকম, এই বন্ডটা এরকম, একটা বন্ডের দৈর্ঘ্য বেশি, একটা বন্ডের দৈর্ঘ্য কম। আমি স্কুলে এক্সিবিশন করেছিলাম, সেখানে আমরা এরকম দেখতে পেয়েছিলাম। তার মানে তুমি ভুল পড়াচ্ছ। না, আমি কিছু ভুল পড়াচ্ছি না, তোমার কনসেপ্টটা ভুল রয়েছে। কি, এইগুলো হচ্ছে জাস্ট একটা 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। কি বলছি, এটা একটা 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। অর্থাৎ আমাদের মৌলগুলোর যে পরমাণু আছে, তারা যখন বন্ধন গঠন করছে, অর্থাৎ একে অপরের সাথে কি যুক্ত রয়েছে, তখন তারা কিভাবে রয়েছে সেইটাকে কি করে আমি প্রকাশ করতে পারবো? অদৃশ্য দেখালে তো আমি প্রকাশ করতে পারবো না, বুঝতে পারবো না তো আমরা পড়াশোনা করার সময়। তাই আমরা এরকম ভাবে বেশ কিছু দাগের মাধ্যমে কিন্তু এটাকে দেখিয়ে দিই, এবং আমরা পরবর্তীকালে পড়বো সমযোজী বন্ধন যখন দেখবো যে কতগুলো ইলেকট্রন তারা ভাগাভাগি করছে, তার বেসিসে কিন্তু এই দাগ সংখ্যাগুলো আমরা ম্যাটার করি। যে আমি যদি দুটো ইলেকট্রন ভাগাভাগি করি তাহলে একটা দাগ দেবো, যদি 4টে ইলেকট্রন ভাগাভাগি করি তাহলে আমি দুটো দাগ দেবো। তাহলে এই ভিত্তিতে কিন্তু আমরা আমাদের সুবিধার্থে একটা মডেল প্রস্তাবন করেছি, যে মডেলটা থেকে আমরা এই পড়াশোনাগুলোকে সুবিধাজনক করতে পারি আমাদের জন্য। কিন্তু বাস্তবে আমাদের রাসায়নিক বন্ধন কি? এটা একটা অদৃশ্য আকর্ষণ বল, যে আকর্ষণ বলের কারণে আমাদের একই মৌলের বা আলাদা মৌলের একাধিক পরমাণু পরস্পর যুক্ত হয়ে একসাথে থাকে। থাকলে কি হবে, তারা একটা স্বাধীন এবং স্থিতিশীল অর্থাৎ স্টেবল অবস্থা লাভ করে। তাই জন্যই কি তারা গঠিত হচ্ছে। তার মানে এখান থেকেই আমি একটা জিনিস বুঝতে পারলাম যে এরা কিন্তু স্টেবিলিটি টেস্ট করে। আর স্টেবিলিটির কথা যখনই আসে তখনই কার কথা চলে আসে, তখন চলে আসে আমাদের নোবেল গ্যাসের কথা। আমাদের অনেকের লাইফেই হয় না এরকম, যে আমরা কোনো একটা দাদা বা দিদিকে আইডিয়ালাইজ করি, আমরা মনে করি যে তার লাইফটা খুবই স্টেবল, আমরা তার মতো হতে চাই, কারণ আমরা মনে করি যে আমরা তার মতো হয়ে গেলে আমাদের লাইফটা খুব চিল হয়ে যাবে, আমরা খুব মজায় থাকবো, আমরা স্টেবল হয়ে যাবো। আমাদের যে পর্যায় সারণীতে 118টা মৌল আছে না, ওখানে আমাদের ওই নোবেল গ্যাসটা বাদ দিয়ে বাদ বাকি মৌলগুলো সেরকম নোবেল গ্যাসদের মনে করে। বাদ বাকি মৌলগুলো মনে করে যে আমরা যদি নোবেল গ্যাসের মতো হতে পারি তাহলে কিন্তু আমরা স্টেবল হব। কেন? কারণ আমাদের জানি যে আমাদের নোবেল গ্যাসগুলো কি করে, কারোর সাথে বিক্রিয়া করে না, নিজেরাই এত সুস্থিত যে ওরা একাই থাকতে পারে, একাই কিন্তু প্রকৃতিতে স্বাধীন অস্তিত্ব রাখতে পারে, তাই তো? তাই জন্য আমাদের বাদ বাকি মৌলগুলো কি করে, তাদের মতো হওয়ার চেষ্টা করে। এইবার আমাদের দুজন বিজ্ঞানী ছিলেন, বিজ্ঞানীদের নাম কি? একজনের নাম হচ্ছে আমাদের কোসেল, আর একজনের নাম হচ্ছে আমাদের লুইস। তারা ভাবলো যে এই যে আমাদের নোবেল গ্যাস, এদের মধ্যে কি স্পেশালিটি আছে সেটা এরা আবিষ্কার করলো। দেখা গেল যে আমাদের যে নোবেল গ্যাসগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন, এদের মধ্যে একটা বিশেষ সিমিলারিটি আছে। তার জন্য আমাকে কি করতে হবে, এদের পরমাণু ক্রমাঙ্ক জানতে হবে। এটার পরমাণু ক্রমাঙ্ক কত? হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2, নিয়নের কত 10, আর্গনের কত 18, ক্রিপ্টনের কত হচ্ছে আমাদের 36, জেননের কত হচ্ছে আমাদের 54, এবং রেডনের হচ্ছে আমাদের 86, ঠিক আছে?
এইবার তিনি পরীক্ষা করে দেখলেন যে আমি যদি এর ইলেকট্রন বিন্যাস করতে বসি তাহলে হিলিয়ামের কত আসবে, হিলিয়ামের কে কক্ষে আসবে মাত্র দুটো ইলেকট্রন, নিয়নের কত আসবে 2,8, অর্থাৎ এল কক্ষে আসবে আমাদের 8টা ইলেকট্রন, আর্গনে যদি করি তাহলে কত হবে 2,8,8, অর্থাৎ আমাদের এম কক্ষে কতগুলো আসছে 8টা ইলেকট্রন। এইভাবে দেখা গেল যে আমাদের নিয়ন থেকে শুরু করে বাদ বাকি প্রত্যেকটা নোবেল গ্যাসদের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যাটা কিন্তু ফিক্স। আমি কি বললাম যে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা সেটা কিন্তু ফিক্স, কত 8টা করে। আমরা এমনিও পড়েছিলাম যে যে কোনো শ্রেণী বরাবর শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা কি আমাদের একই পাওয়া যায়, তা এরা প্রত্যেকেই হচ্ছে আমাদের গ্রুপ 18তে থাকে, তার মধ্যে একমাত্র হিলিয়াম বাদ দিয়ে বাকি প্রত্যেকের কিন্তু শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা আমাদের 8 দাঁড়ায়, ঠিক আছে। কিন্তু ব্যতিক্রম কি, ব্যতিক্রম হচ্ছে আমাদের হিলিয়াম, যার সর্ববহিস্থ কক্ষ, ওর তো একটাই কক্ষ আছে কে কক্ষ, সেই কক্ষে ইলেকট্রন সংখ্যা কত, তার সর্ববহিস্থ কক্ষ বলো বা একমাত্র কক্ষ বলো কে কক্ষ, তার মধ্যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের দুটো। তাহলে এই স্পেশালিটিটা উনি দেখলেন যে এই বিজ্ঞানীরা বললেন যে প্রত্যেকটা যে আমাদের নোবেল গ্যাস রয়েছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত 8টা। একমাত্র আমাদের যে হিলিয়াম রয়েছে সে সুস্থিত, কিন্তু তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন কত দুটো, আর তার একটাই কক্ষ আছে কে কক্ষ, ঠিক আছে। তার মানে তিনি এখান থেকে এই ডিসিশনটা নিলেন তারা এই হিলিয়ামের কাছাকাছি আছে তারা হিলিয়ামের মতো হতে চাইবে, বাদ বাকি যে অন্য মৌলগুলো আছে তারা তাদের কাছাকাছি যে নোবেল গ্যাসগুলো আছে তাদের মতো হতে চেষ্টা করবে। তুমি যে দাদা বা দিদিকে চেনো তার মতো হওয়ার চেষ্টা করবে, তো যাকে চেনো না তাকে তো করতে পারবে না। তাহলে যে মৌলের কাছাকাছি যে নোবেল গ্যাসটা আছে সেই মৌলটা সেই নোবেল গ্যাসের মতো হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। যেরকম ধরো অক্সিজেন, অক্সিজেনের কত 8, তাহলে অক্সিজেনের কাছাকাছি কি আছে নিয়ন রয়েছে, তাহলে অক্সিজেন নিয়নের মতো হওয়ার চেষ্টা করবে, জেননকে আর্গনকে এ চিনবেই না, ঠিক আছে। আবার ধরো সোডিয়াম, সোডিয়াম কত, সোডিয়াম হচ্ছে 11, তাহলে ও কাকে চেনে, ও কিন্তু নিয়নকে চেনে, কাছাকাছি আছে 10 আর 11, তাহলে ও কিন্তু নিয়নের মতো হওয়ার চেষ্টা করবে। কিন্তু যদি বলি ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম 20, তাহলে 18 কাছাকাছি পড়ছে, তাহলে ক্যালসিয়াম কিন্তু আর্গনের মতো হওয়ার চেষ্টা করবে, সে কিন্তু ক্রিপ্টন বা নিয়নের মতো হওয়ার চেষ্টা করবে না। আমার কথাটা বোঝা গেল? তার মানে এই যে আমাদের এই কাজগুলো হচ্ছে, এই কাজগুলো কেন হচ্ছে, কেন পরমাণুরা আমাদের এরকম বন্ধন গঠন করবে দেখা হবে, তাহলে আমরা দেখবো যে এরা কিন্তু স্টেবিলিটি পেতে চাইছে। কি করতে চাইছে, এরা স্টেবিলিটি পেতে চাইছে, ঠিক আছে, যাতে এদের স্টেবিলিটি বা সুস্থিতি কিন্তু ইনক্রিজ করে। স্টেবিলিটি পেলে কি হবে, দেখো স্টেবিলিটি পেলে তাদের রিঅ্যাক্টিভিটি কমে যাবে। এবারে স্টেবিলিটি যদি বাড়াতে হয় তাহলে কি করতে হয়, স্টেবিলিটি বাড়াতে গেলে সবসময় পিই কমাতে হয়। পিই মানে কি, পোটেনশিয়াল এনার্জি, যাকে বাংলায় আমরা বলি স্থিতিশক্তি। কি বলি, স্থিতিশক্তি। এর উপরে তোমাদের একটা ক্লাস 11-এ উঠলে একটা গ্রাফ পড়তে হয়, যে গ্রাফটা হয়তো বাই চান্স তোমাদের স্কুল লেভেলের এক্সামে দিয়ে দিতে পারে। সেটা কি, এরকম একটা গ্রাফ থাকে, ঠিক আছে। গ্রাফটা উপরে তুলে দেওয়া হয়েছে। গ্রাফটা কেমন হবে, গ্রাফটা হবে এরকম। এখানে এই যে আমাদের ডিস্টেন্সটা থাকে, যেখানে আমাদের মিনিমাম পয়েন্ট আসছে, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের বন্ধন দৈর্ঘ্য, ঠিক আছে, যেখানে আমাদের বন্ধনটা তৈরি হচ্ছে। তো এই গ্রাফটা আমি কেন বলে দিলাম, কারণ আমি একটা টেস্ট পেপারের একটা স্কুলের পেপারে দেখেছিলাম যে এই গ্রাফটা কিন্তু এমসিকিউতে দেওয়া ছিল, তাই তোমরা চাইলে তোমাদের খাতায় লিখে রাখতে পারো। বাকি এটা তোমাদের সিলেবাসে নেই, এটা ক্লাস 11-এর সিলেবাসে আছে। বোঝা গেল? তার মানে আমি কি বলতে চাইছি, যে পরমাণুগুলো কেন জোট বাঁধে, পরমাণুগুলো কেন বন্ধন গঠন করে, আমরা এক্ষুনি দেখবো যে তারা তাদের স্টেবিলিটি বাড়াতে চেষ্টা করবে, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি কমানোর চেষ্টা করবে, যার ফলে কিন্তু তাদের রিঅ্যাক্টিভিটি কমে যাবে, ঠিক আছে। তাহলে কি করে করবে, তারা কি করে তাদের স্টেবিলিটি পাবে, তারা স্টেবিলিটি পাবে কি করবে, অষ্টক সূত্র পালন করে, অর্থাৎ তাদের সর্ববহিস্থ কক্ষে 8টা করে ইলেকট্রন এনে। কেন, কারণ ওই যে কি বললাম, প্রত্যেকটা নোবেল গ্যাসদের সর্ববহিস্থ কক্ষে 8টা করে ইলেকট্রন আছে, তার মানে বাকিরাও ভাববে যে আমাদের যদি সর্ববহিস্থ কক্ষে 8টা করে ইলেকট্রন চলে আসে তাহলে কি আমরা স্টেবল হয়ে যাব। তার মানে রাসায়নিক বিক্রিয়াকালে বিভিন্ন মৌলের পরমাণুগুলো কি করবে, ইলেকট্রন গ্রহণ করতে পারে বা ইলেকট্রন বর্জন করতে পারে বা ইলেকট্রন ভাগাভাগি করতে পারে, করে তাদের নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস আছে তাদের মতো সর্ববহিস্থ কক্ষে 8টা করে ইলেকট্রন পূর্ণ করবে, ফলে তারা একটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এই যে প্রবণতাটা তারা দেখাচ্ছে এটাকেই বলে আমাদের অষ্টক সূত্র। অর্থাৎ অষ্টক সূত্র কি, অষ্টক সূত্র হলো কোনো মৌলের সেই প্রবণতা যে প্রবণতার কারণে তারা ইলেকট্রন বর্জন করতে পারে, মানে ইলেকট্রন ছেড়ে দিতে পারে, ইলেকট্রন গ্রহণ করতে পারে বা ইলেকট্রন ভাগাভাগি করতে পারে। এটা করে কিন্তু তারা তাদের সর্ববহিস্থ কক্ষে 8টা করে ইলেকট্রন আনার চেষ্টা করে, ঠিক আছে। এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল আমরা ধরি NaCl এর। তো সোডিয়ামের আমার পরমাণু ক্রমাঙ্ক কত, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে আমাদের 11, আর ক্লোরিন কত, ক্লোরিন হচ্ছে 17। তাহলে আমি যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস ভাঙাই তাহলে কত হবে 2 8 1, আর আমাদের 17 কত হবে, 17 হবে আমাদের 2 8 7। এটা কি এদের ইলেকট্রন বিন্যাস। এবার আমাকে একটা কথা বলো, যে আমাদের সোডিয়ামের শেষ কক্ষে কি 8টা করে ইলেকট্রন আছে, নেই, তাহলে ও 8টা করে ইলেকট্রন আনতে চাইবে, কারণ শেষ কক্ষে যদি 8টা করে ইলেকট্রন আসে তার মানে ও নোবেল গ্যাসদের মতো হতে পারবে, অর্থাৎ সুস্থিত হতে পারবে। তাহলে কি করলে এর শেষ কক্ষে 8টা করে ইলেকট্রন থাকবে, দেখো এই যে আমাদের বাইরে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনকে আমি যদি বের করে দিই তাহলে 8টা ইলেকট্রন পড়ে থাকবে না। তাহলে আমি কি করব, আমি এখান থেকে একটা ইলেকট্রন বের করে দেবো। তাহলে যেই আমি একটা ইলেকট্রন বের করে দিচ্ছি তাহলে ইলেকট্রন তো নেগেটিভ, নেগেটিভ জিনিস যদি বাইরে বেরিয়ে যায় তাহলে পড়ে থাকবে কি, তাহলে পজিটিভ পড়ে থাকবে। তাহলে আমাদের সোডিয়াম কি হবে, সোডিয়াম কিন্তু পজিটিভ হয়ে যাবে।
ইলেকট্রন নেগেটিভ, ইলেকট্রন বাইরে বেরিয়ে যাচ্ছে, একটা ইলেকট্রন বেরোচ্ছে, তাহলে কি একটা প্রোটন বেশি হয়ে যাবে, তাই জন্য কি হবে আমাদের +1 হয়ে যাবে। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের রিলেটিভ চার্জ Na+। তাহলে এর ইলেকট্রন বিন্যাস এখন কত হয়ে যাবে, আগে ছিল আমাদের 11টা ইলেকট্রন, এখন তো একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে 10টা ইলেকট্রন, তাহলে হয়ে যাবে কত 2,8। তাহলে দেখো আমাদের বাইরের কক্ষে কটা ইলেকট্রন হয়ে গেল, বাইরের কক্ষে কিন্তু আমাদের 8টা ইলেকট্রন হয়ে গেল, অর্থাৎ এ কিন্তু আমাদের নিয়নের মতো হয়ে গেল। দেখো নিয়নের ছিল না 2,8, কার ছিল আমাদের 2,8, কিন্তু আমাদের নিয়নের ছিল, তাহলে এ কিন্তু এর যে কাছের আমাদের নোবেল গ্যাস নিয়ন তার মতো হয়ে গেল। আবার অপরপক্ষে আমাদের যে ক্লোরিন, ক্লোরিন কি করবে, ক্লোরিনের আছে 2,8,7, তাহলে কি কক্ষের কি করলে এর সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন আসবে, দেখো এর সর্ববহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন রয়েছে, আমি যদি একটা ইলেকট্রনকে খাইয়ে দিতে পারি তাহলে কি হবে, এর সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন চলে আসবে। তাহলে আমি কি করলাম, এখানে একটা ইলেকট্রন যোগ করে দিলাম। তাহলে যেই আমি একটা ইলেকট্রন যোগ করে দিলাম, অলরেডি ক্লোরিন কি ছিল আমাদের নিস্তড়িত ছিল, তার মানে ইলেকট্রন আর প্রোটন সমান ছিল। এখন আমি একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছি আর ইলেকট্রন কি নেগেটিভ, তাহলে যেই নেগেটিভ জিনিস আমি দিয়ে দেবো তার মানে নেগেটিভ চার্জ চলে আসবে, তার মানে কি হয়ে যাবে, এটা Cl- হয়ে গেল, অর্থাৎ আমাদের যতগুলো প্রোটন ছিল তার থেকে একটা প্রোটন বেশি হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এখন কি হবে, 2,8,7 ছিল, একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে 2,8,8 হয়ে গেল। দেখো তো এখানে কি হলো, তাহলে সর্ববহিস্থ যে কক্ষটা ছিল ওর, তাতে কিন্তু আমাদের 8টা করে ইলেকট্রন চলে আসলো। কিন্তু 2,8,8 কার মতো, দেখো ওটা কিন্তু আমাদের আর্গনের মতো, ক্লোরিন হচ্ছে 17, তার কাছাকাছি আছে হচ্ছে আমাদের আর্গন, তাহলে ও কিন্তু আর্গনের মতো হয়ে গেল, অর্থাৎ দুজনেই কিন্তু এখন নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো এবং সুস্থিতি লাভ করলো। এবার ভালো করে ভাবো যে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, এবং আমরা জানি যে প্লাস মাইনাস কি পরস্পরকে আকর্ষণ করে, তাহলে এদের মধ্যে কি হবে, এদের এখন আমি বিয়ে দিয়ে দেবো। তাহলে বিয়েটার নাম কি, বিয়েটার নাম হচ্ছে স্থির তাড়িতিক আকর্ষণ বল। কি বলছি, স্থির তাড়িতিক আকর্ষণ বল। কি বলছি, স্থির তাড়িতিক আকর্ষণ বল। এই যে প্লাস মাইনাস, তাহলে এরা একে অপরকে আকর্ষণ করবে, ঠিক আছে, যেরকম কি হয় ছেলে মেয়ে পরস্পরকে আকর্ষণ করে, মেয়ে ছেলে পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু ছেলে ছেলে ছি, তাহলে কি বিকর্ষণ করবে তখন। তার মানে যখনই আমাদের একই রকমের চার্জ চলে আসবে তখন কি তারা পরস্পরকে বিকর্ষণ করবে, আর যখন বিপরীতধর্মী চার্জ চলে আসবে প্লাস মাইনাস মাইনাস প্লাস, তখন কি তারা একে অপরকে আকর্ষণ করবে, ঠিক চুম্বকের মতো। যখন উত্তর মেরু দক্ষিণ মেরুর সামনে আসবে তখন আকর্ষণ করবে, দক্ষিণ মেরু উত্তর মেরুর সামনে আসবে তখন আকর্ষণ করবে, কিন্তু উত্তর মেরু বিকর্ষণ, দক্ষিণ মেরু বিকর্ষণ, তার মানে যখন অপোজিট থাকবে তখন আকর্ষণটা হবে। তাহলে NaCl পরস্পর যদি আকর্ষণ করে তাহলে কি হবে, এরা পরস্পর যুক্ত হয়ে যাবে, তখন কি NaCl তৈরি করে দেবে। তাহলে আমার কি এই জিনিসটা বোঝা গেল যে Na আর Cl পরস্পর কিন্তু আমাদের নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার জন্য প্লাস মাইনাসে তৈরি হলো, এবং যেই প্লাস মাইনাস হয়ে গেল তাহলে এদের মধ্যে আকর্ষণ বলটা কাজ করে এরা কি পরস্পর যুক্ত হয়ে গেল, বন্ধন হয়ে গেল, ব্যাস একবারে আমরা কিন্তু বন্ধনটাও বুঝতে পেরে গেলাম। বোঝা গেল। তাহলে এটা ছিল আমাদের অষ্টক সূত্রের এক্সাম্পল। দেখো এখানে শেষ কক্ষে কি 8টা করে ইলেকট্রন চলে এসেছে, তার মানে কি অষ্টক পূর্তি হলো। আমি কি বলতে পারি যে এখানে কিন্তু আমাদের অষ্টক পূর্তি হয়েছে, আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে এখানে আমাদের অষ্টক পূর্তি হয়েছে। কি হয়েছে, অষ্টক পূর্তি হয়েছে, ঠিক আছে। অষ্টক পূর্তি মানে শেষ কক্ষে আমাদের 8টা করে ইলেকট্রন আসতে পেরেছে, এই যে এখানে হলো, এখানে হলো। বোঝা গেল। ব্যাস এবার তাহলে কি বুঝবো, এবার বুঝবো আমাদের দ্বৈত সূত্রটা তাহলে কি। দ্বৈত সূত্র কিছুই না, দ্বৈত সূত্রকে শুধুমাত্র এরকম ভাবো যে যারা হিলিয়ামের কাছে আছে তারা হিলিয়ামের মতো হতে চাইবে, আর হিলিয়ামের তো শেষ কক্ষে 8টা করে ইলেকট্রন থাকে না, ওর কি একটাই কক্ষ, আর সেই কক্ষতে দুটো ইলেকট্রন থাকে, তাহলে যারা হিলিয়ামের কাছে আছে তারা এরকম শেষ কক্ষে অর্থাৎ ওই একটা কে কক্ষতে দুটো ইলেকট্রন রাখার চেষ্টা করবে, এটাকেই বলি আমরা দ্বৈত সূত্র। তাহলে পড়ে নি কি বলছে, বলছে ছোট আকারের পরমাণুগুলো যেরকম হাইড্রোজেন লিথিয়াম বেরিলিয়াম যারা আমাদের হিলিয়ামের কাছে আছে তারা ইলেকট্রন গ্রহণ করতে পারে, বর্জন করতে পারে বা ভাগাভাগি করতে পারে, এর মাধ্যমে তারা কি করবে, তাদের সর্ববহিস্থ কক্ষে দুটো করে ইলেকট্রন পূরণ করবে, অর্থাৎ দ্বৈত পূর্তি করবে, করে কি করবে সুস্থিত হিলিয়াম পরমাণুর মতো বিন্যাস লাভ করবে। এই যে প্রবণতাটা তারা দেখাচ্ছে একেই আমরা বলি কি দ্বৈত সূত্রের প্রবণতা। বোঝা গেল। তাহলে এটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। যেমন ধরো আমাদের লিথিয়াম হাইড্রোক্সাইড LiH, তাহলে এবার লিথিয়াম আর এইচ এর করি, তাহলে লিথিয়াম আর এদিকে কি হাইড্রোজেন, লিথিয়ামের কত আছে, লিথিয়ামের হচ্ছে 3, তাই তো, তাহলে 3 মানে কত 2,1, আর হাইড্রোজেন কত 1, তাহলে ওর একটা কক্ষে একটা ইলেকট্রন রয়েছে। এবার ভালো করে ভাবো যে আমাদের লিথিয়ামের প্রথম কক্ষটা কে কক্ষ, দ্বিতীয় কক্ষ আমাদের এল কক্ষ, তাহলে কে কক্ষে কি দুটো ইলেকট্রন পাচ্ছি, আমি পাচ্ছি না, তাহলে আমি একটা কাজ করলে হয় না, আমি কি করছি, আমি বলছি যে এই একটা ইলেকট্রনকে নিয়ে আমার মাথা ব্যথা, তাহলে আমি একটা কাজ করি এই একটা ইলেকট্রন একে বাদ দিয়ে দিই, তাহলে যেই আমি একটা ইলেকট্রন বাদ দিয়ে দিলাম তাহলে কি হয়ে গেল, এটা Li+ হয়ে গেল। তাহলে দেখো এখন কিন্তু কি হয়ে গেল, ওটা মাত্র 2 পড়ে রইলো, অর্থাৎ আমাদের কি কে কক্ষে আমাদের দুটো ইলেকট্রন রইলো, অর্থাৎ আমি বলতে পারি যে এটা কিন্তু আমাদের সুস্থিত কি হিলিয়ামের মতো হয়ে গেল না। হিলিয়ামের কি ছিল, হিলিয়ামের কে কক্ষে দুটো ইলেকট্রন ছিল, দেখে নিই আরেকবার আমরা। দেখো এই যে আমরা কি হিলিয়ামে দেখছিলাম যে কে কক্ষে দুটো ইলেকট্রন, তার মানে এখন যখন আমার কে কক্ষে দুটো ইলেকট্রন পড়ে রইলো তার মানে লিথিয়ামটা তো আমাদের হিলিয়ামের মতো সুস্থিত হয়ে গেছে। ব্যাস তাহলে আমার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে।
এবার আমি হাইড্রোজেনের কাছে চলে আসি। হাইড্রোজেন বলছে আমার কে কক্ষ রয়েছে, কিন্তু কে কক্ষে আমার কাছে একটাই ইলেকট্রন রয়েছে। তাহলে আমি বলছি ঠিক আছে, তোর কি করলে কে কক্ষে দুটো ইলেকট্রন আসবে? আমরা বলছি যে এটা তো বেসিক ম্যাথামেটিক্স, যে একটা রয়েছে আর একটা দিলেই দুটো ইলেকট্রন হয়ে যাবে। তাহলে এই যে একটা ইলেকট্রন এ বাদ দিয়েছিল, ওই ইলেকট্রনটা এর কাছে দিয়ে দিলাম। তাহলে হাইড্রোজেন কি হলো, দেখো ইলেকট্রন দিচ্ছি তাহলে কি হবে মাইনাস, তাহলে কি বলবো এইচ মাইনাস। তাহলে এখন এর কাছে কি দুটো ইলেকট্রন চলে আসলো, তাহলে এর কি হবে দুই, এবং এই দুটো ইলেকট্রন কোথায় আছে, এর কে কক্ষে রয়েছে। তাহলে দেখো এরও কে কক্ষে কি দুটো ইলেকট্রন পড়ে গেল। তার মানে আমি কি বলতে পারছি যে এও কিন্তু হিলিয়ামের মতো সুস্থিত হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে এখন এটা প্লাস মাইনাস হয়ে গেছে, আর প্লাস মাইনাসের মধ্যে কি করতে হবে, এদের দিয়ে দিয়ে দিতে হবে। তাহলে এদের মধ্যে কি হবে, এদের মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ বল কাজ করবে। কি কাজ করবে এখানে, আকর্ষণ বল। কি আকর্ষণ বল, স্থির তাড়িতিক আকর্ষণ বল। দুটো যখন চার্জ থাকে এবং চার্জটা স্ট্যাটিক আছে, তখন এদের মধ্যে কি কাজ করে, তখন এদের মধ্যে কাজ করে স্থির তাড়িতিক আকর্ষণ বল বা কুলম্বীয় বল। বিজ্ঞানী কুলম এই স্থির তাড়িতিক আকর্ষণ বলের সূত্র দিয়েছিলেন, তাই তার নাম অনুযায়ী একে বলা হয় কুলম্বীয় বল। ঠিক আছে, তাই এই আকর্ষণ বল কাজ করে কি হবে, এরা পরস্পর যুক্ত হয়ে যাবে এবং তৈরি করবে কি LiH। তাহলে আমি কি এখানে বলতে পারি যে এখানে দুটো মৌলেরই কি হয়েছে, দুটো মৌলেরই আমাদের দ্বৈত পূর্তি ঘটেছে, অষ্টক পূর্তি ঘটেছে। শেষ কক্ষে 8টা ইলেকট্রন এসছে না, বরং শেষ কক্ষে দুটো ইলেকট্রন এসছে। ওদের ওই একটাই কক্ষ ছিল কে কক্ষ, আর সেখানে দুটো ইলেকট্রন এসছে, অর্থাৎ ওদের দ্বৈত পূর্তি হয়েছে এবং এরা কি সুস্থিত হিলিয়াম পরমাণুর মতো কিন্তু ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। বোঝা গেল? তাহলে এটাকেই আমরা বলি কি আমাদের দ্বৈত পূর্তি। তার মানে আমরা কিন্তু বলতে পারি যে আমাদের মূল মন্ত্রটা কি, আমাদের মূল মন্ত্রটাই হচ্ছে আমাদের স্থিতিশীলতা বা স্টেবিলিটি লাভ করা। কি আমাদের স্টেবিলিটি লাভ করা। পৃথিবীতে যেমন সবাই স্টেবল হতে চায়, পরমাণুগুলোও চায় নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতো নিজেদের সর্ববহিস্থ কক্ষে 8টা বা দুটো ইলেকট্রন, 8টা কেন বাকি নিষ্ক্রিয় গ্যাসদের মতো, কিন্তু দুটো কেন, যারা হিলিয়ামের কাছাকাছি আছে তারা হিলিয়ামের মতো হতে চায়, ইলেকট্রন পূর্ণ করে শান্তিতে থাকতে। আর এই স্থায়িত্ব পাওয়ার তাগিদেই তারা একে অপরের সাথে জুড়ে যায়, ফলে আমাদের কি হয়, রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং তৈরি হয়। বোঝা গেল? তাহলে অষ্টক সূত্রের উদাহরণ এবং আমাদের যে দ্বৈত সূত্রের উদাহরণ, এটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি যে সোডিয়াম যেমন 281, তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিলে Na প্লাস হয়ে যাবে, ফলে সে কি করবে 2,8 অর্থাৎ নিয়নের মতো কিন্তু সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। আবার ক্লোরিন কি 2,8,7, তাহলে যদি 7টা ইলেকট্রন ওর বাইরে থাকে, তাহলে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, এখানে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, ঠিক আছে, 7টা না। তাহলে একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে Cl মাইনাসে পরিণত হয়ে যাবে, বাইরে 7টা ছিল, একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হবে, Cl মাইনাস হয়ে যাবে, তাহলে 2,8,8 হয়ে যাবে, অর্থাৎ কি তার বিন্যাস 2,8,8 অর্থাৎ আর্গনের মতো হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি দ্বৈত সূত্রের উদাহরণ দিতে চাই, তাহলে লিথিয়ামের কথা বলি। লিথিয়ামের কত 2,1, তাহলে আমি যদি একটা ইলেকট্রন ছেড়ে দিই তাহলে কি হবে Li প্লাস, এবং আমাদের তাহলে কি পড়ে থাকবে, তাহলে শুধু 2 পড়ে থাকবে, যার বিন্যাস কত হবে, যার বিন্যাস হবে আমাদের 2। এখানে একটু মিস্টেক ছিল, তাহলে হিলিয়ামের মতো সে হয়ে গেল। বোঝা গেল আমার কথাটা? ব্যাস। এবার তাহলে রাসায়নিক বন্ধন কি কি প্রকারের, দেখো রাসায়নিক বন্ধন অনেক রকমের আছে। আমাদের তড়িৎযোজী বা আয়নীয় হতে পারে, ঠিক আছে, সমযোজী হতে পারে, ঠিক আছে, আয়নীয় সমযোজী, আমাদের অসমযোজী, ধাতব বন্ধন হতে পারে, হাইড্রোজেন বন্ধন হতে পারে, ভ্যান ডার ওয়ালস বন্ধন হতে পারে। তাহলে এরকম কিন্তু আমাদের অনেক রকমের বন্ধন হতে পারে, বাট আমাদের সিলেবাসে কোনটা আছে, আমাদের সিলেবাসে আছে আমাদের আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন। তাই জন্য ক্লাস 11 এর যে চ্যাপ্টারটা আছে তার নাম কি কেমিক্যাল বন্ডিং, কারণ ওখানে আমরা সমস্ত কেমিক্যাল বন্ডিং গুলো পড়ি। আর এখানে আমাদের চ্যাপ্টারের নাম কি, আয়নীয় ও সমযোজী বন্ধন, কারণ এখানে আমরা শুধুমাত্র মেন যে দুটো বন্ধন আছে, আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন, এই দুটো নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। তাহলে আমাদের জন্য কোন কোন মেন মেথড আছে, একটা হচ্ছে আমাদের আয়নীয় বন্ধন, একটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। এইবার আয়নীয় আর সমযোজী বন্ধনের ক্ষেত্রে কেসটা কি হয়, দেখো এখানে দুটো সিনারিও আমরা দেখতে পাচ্ছি। একটা সিনারিওতে কেউ কিছু একটা দিচ্ছে, অন্যজন সেটা নিচ্ছে। দেখো এই ছেলেটা একটা গোলাপ ফুল দিচ্ছে, মেয়েটা একটা গোলাপ ফুল নিচ্ছে, এবং এদের মধ্যে একটা রিলেশনশিপ চালু হচ্ছে, ঠিক আছে। কিন্তু এই পাশের ছবিটায় কি হচ্ছে, এখানে একটা কেক রয়েছে, দুজন মিলে সেটাকে খাচ্ছে, অর্থাৎ এক ক্ষেত্রে কেউ একজন কিছু একটা দিল আর কেউ একজন কিছু একটা নিল, এরকম একটা সম্পর্ক তৈরি হচ্ছে, কেউ দাতা আর কেউ গৃহীতা, কেউ দিচ্ছে কেউ নিচ্ছে। এটা হচ্ছে আমাদের আয়নীয় বন্ধন। এটা কি, এটা হচ্ছে আমাদের আয়নীয় বন্ধন। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আমরা ভাগাভাগি করছি, এই ক্ষেত্রে কি করছি, এই ক্ষেত্রে আমরা ভাগাভাগি করছি বা শেয়ারিং করছি, তাহলে এইটাকে আমরা বলি সমযোজী বন্ধন। ব্যাপারটা বোঝা গেল? যখন কেউ কিছু একটা জিনিস দেবে আর অন্যজন কিছু একটা জিনিস নেবে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, তখন আমি তাকে বলবো যে একটা আয়নীয় বন্ধন। আর যদি আমাদের একটা প্রপার্টি সেটা আমরা শেয়ার করে নিচ্ছি দুজনে, দুজনের কাছেই তার অধিকার থাকছে, তাহলে তখন আমি তাকে বলি যে সেটা একটা সমযোজী বন্ধন। তার অর্থাৎ আমি যদি এটাকে বন্ধনের পরিপ্রেক্ষিতে বলি, তাহলে বন্ধন করার জন্য আমাদের মেন জিনিসটা প্রয়োজন কি, সেই জিনিসটা হচ্ছে আমাদের গোলাপ ফুল না, কি ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের যদি সম্পূর্ণ আদান প্রদান হয়, অর্থাৎ একজন ইলেকট্রন দিচ্ছে একজন ইলেকট্রন নিচ্ছে, তাহলে তখন আমাদের তৈরি হবে আয়নীয় বন্ধন, ঠিক আছে। আর যদি কখনো আমাদের ইলেকট্রন নিজেদের মধ্যে ভাগাভাগি করা হয়, অর্থাৎ ইলেকট্রন শেয়ারিং করা হয়, তাহলে আমি বলবো হচ্ছে সেটা সমযোজী বন্ধন তৈরি করছে। এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে কি হচ্ছে, এটাকে যদি আমি একটা ইলেকট্রন বলি, তাহলে এখানে কি হচ্ছে, এই হাতটা ইলেকট্রন দিচ্ছে, এই হাতটা ইলেকট্রন নিচ্ছে, অর্থাৎ এখানে আমাদের ইলেকট্রনের
কমপ্লিট ট্রান্সফার হচ্ছে, তাহলে আমি কি বলতে পারি যে কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন, তার জন্য কি হচ্ছে আমাদের আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, যেটাকে ইংরেজিতে আমরা বলি আয়নিক বন্ড। আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে ইলেকট্রন শেয়ারিং। তাহলে ইলেকট্রন শেয়ারিং যদি হয় তাহলে কি হবে, তাহলে আমাদের সমযোজী বন্ধন হচ্ছে। এখানে দেখো দুটো হাত মিলেই কিন্তু এই ইলেকট্রনটাকে নিয়েছে, তাহলে দুটো হাত মিলে এই ইলেকট্রনটাকে ধরে রেখেছে, ঠিক আছে, এরা দুজনেই কিন্তু এই ইলেকট্রনটাকে ইউজ করবে। তাছাড়া বাদবাকি যে আমাদের বন্ধনগুলো আছে সেগুলো আমাদের কিন্তু ক্লাস 11 এর বিষয়, আমাদের ক্লাস 10 এ নেই, ঠিক আছে। তাহলে এগুলোই আমাদেরকে দেখতে পড়তে হবে। তাহলে চলো আমরা আগে কি করি, একটা আয়নিক বন্ডের এক্সাম্পল নিই। ধরো আমাদের CaCl2। এবার আমি বহুত স্ট্রাকচার রাখবো, ঠিক আছে, স্ট্রাকচার গুলো তোমাদেরকেও আমার সাথে সাথে রাখতে হবে, তাহলে কিন্তু সব থেকে বেস্ট বুঝতে পারবে। দেখো আমাদের কি ক্যালসিয়াম, ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম একটু মাঝখানে লিখি। দেখো ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম হচ্ছে 20, তাই তো, ক্যালসিয়াম হচ্ছে 20। তাহলে এর যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত হবে, এর ইলেকট্রন বিন্যাস করলে হবে 2 8 8 18, আর 2 তে হচ্ছে কি আমি আমাদের 20, ঠিক আছে। আচ্ছা আমি যদি ক্লোরিন বলি, ক্লোরিন কতগুলো আছে, দেখো ক্লোরিন দুটো রয়েছে, তাহলে এদিকে একটা ক্লোরিন লিখি, এদিকে একটা ক্লোরিন লিখি, ঠিক আছে। আচ্ছা ক্লোরিনের কত, ক্লোরিনের হচ্ছে 17 পরমাণু ক্রমাঙ্ক। তাহলে আমি যদি এটাকে ভাঙাই তাহলে কত হবে, দেখো এটা হবে 2 8 আর এদিকে 7, এটাকেও যদি ভাঙাই তাহলে কত হবে 2 8 আর এদিকে 7। এবার আমাকে একটা কথা বলো, এই ক্যালসিয়াম কি খুশি আছে না, ক্যালসিয়াম বলছে আমার কি দুঃখ, আমার শেষ কক্ষে দুটো ইলেকট্রন আছে। তুমি বলবে শেষ কক্ষে দুটো ইলেকট্রন মানে তো হিলিয়ামের মতো সুস্থিত না, হিলিয়াম কি, হিলিয়ামের হচ্ছে 2, সেটা কি কে কক্ষে দুটো ইলেকট্রন থাকতে হবে, কিন্তু এটা কি কে কক্ষ না, এটা তো আমাদের KLMN কক্ষ। তাহলে আমাদের কে বাদ দিয়ে বাদ বাকি কক্ষ যদি হয় তাহলে সেখানে কিন্তু আমাদের 8টা করে ইলেকট্রন লাগবে, অর্থাৎ আমাদের তার যে কাছাকাছি থাকা নিষ্ক্রিয় মৌল, এই 20-র কাছাকাছি কোন নিষ্ক্রিয় মৌল আছে আমাদের আর্গন, তাহলে তার মতো হতে হবে, অর্থাৎ 2,8,8 হতে হবে। তাহলে একটা কথা ভাবো যে একে আমি কি করে খুশি করতে পারি, একে আমি বলছি যে আমি তোর থেকে দুটো ইলেকট্রন বার করে দেবো, তাহলেই তো 2,8,8 হয়ে যাবে, ব্যাস। তাহলে এই বুদ্ধিটাই আমাদের কাজে লাগাতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি বলবো যে আমি এই ক্যালসিয়াম থেকে দুটো ইলেকট্রন বাদ দিয়ে দিই, তাহলে যেই আমি দুটো ইলেকট্রন বাদ দিয়ে দেবো তাহলে দুটো ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে, অর্থাৎ আমাদের কি তৈরি হবে, Ca+2 তৈরি হবে। কেন +2, কারণ দুটো ইলেকট্রন কম হয়ে গেছে, অর্থাৎ দুটো প্রোটন বেশি হয়ে গেছে, তাহলে দুটো প্রোটন বেশি হয়ে যাওয়া মানে কি +2, তাই আমি কি লিখলাম Ca+2। তাহলে এখন কি হয়ে গেল, এখন এ হয়ে গেল 2,8,8, অর্থাৎ এ কিন্তু আর্গনের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো। তাহলে ক্যালসিয়াম এখন বললো যে হ্যাঁ আমি এবার Ca+2 করে আমি একদম হ্যাপি। কিন্তু এই দুটো ইলেকট্রন যাবে কোথায়, এই দুটো ইলেকট্রন, এই ক্লোরিন বলছে ভাই আমার কি দুঃখ, আমার শেষ কক্ষে 7টা ইলেকট্রন আছে, আমি যদি একটা ইলেকট্রন পেতাম তাহলেই আমার কাজ চলে যেত। একদম পরীক্ষার আগে তোমরা বলো না আর একটা মাস যদি সময় পেতাম তাহলে আমার পড়াটা হয়ে যেত, তেমনি এই ক্লোরিন বলছে আর একটা যদি ইলেকট্রন পেতাম তাহলে আমারও 2,8,8 হয়ে যেত, আমিও তাহলে আর্গনের মতো সুস্থিত হতে পারতাম। তাহলে আমি বলছি কি অসুবিধা আছে, তোর কাছে ক্যালসিয়াম আছে তো ক্যালসিয়াম দিয়ে দেবে তোকে। তাহলে ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছাড়ছিল, ও একটা ইলেকট্রন একে দিয়ে দিল, যেই একটা ইলেকট্রন পেয়ে গেল তাহলে কি হয়ে গেল, Cl একটা ইলেকট্রন পেয়ে Cl মাইনাস হয়ে গেল, একটা ইলেকট্রন ঢোকাচ্ছি তাহলে একটা ইলেকট্রন বেশি যাবে, প্রোটনের থেকে একটা ইলেকট্রন বেশি, তাহলে কি -1 হবে, তাহলে আমি কি লিখবো Cl-1। আর তাহলে এর কি হবে, তাহলে এখন 18টা ইলেকট্রন, তাহলে 2,8,8, অর্থাৎ এও কিন্তু আর্গনের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো, বোঝা গেল। আচ্ছা এবার ক্যালসিয়াম ছেড়েছিল দুটো ইলেকট্রন, একটা তো এই ক্লোরিনকে দিলাম আর একটা এই ক্লোরিনকে দিয়ে দেবো, তাহলে একেও আমি কি একটা ক্লোরিন দিয়ে দিচ্ছি, তাহলে এই ক্লোরিনটাও কি হবে Cl- তৈরি করবে, তাহলে যেই Cl- তৈরি করলো তাহলে এটাও কি হয়ে গেল 2,8,8, অর্থাৎ এটাও কিন্তু আর্গনের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো। কিন্তু এখানে কি হচ্ছে, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এদের মধ্যে তো বিয়ে করাতে হবে, তাহলে কি বলবো যে এদের মধ্যে আমি বিয়ে করিয়ে দেবো। তাহলে এই যে আমাদের প্লাসে মাইনাসে আছে এদের মধ্যে কি কাজ করবে, এদের মধ্যে আমাদের স্থির তাড়িতিক আকর্ষণ বল কাজ করবে। কি বলবো যে এদের মধ্যে আমাদের কাজ করছে স্থির তাড়িতিক আকর্ষণ বল, কে কাজ করছে, এদের মধ্যে কাজ করছে স্থির তাড়িতিক আকর্ষণ বল, বা এর নামই আমি কি বললাম, এর নামই আমি বললাম কুলম্বীয় বল। তাহলে এই তিনজন মিলে কি তৈরি করবে, এই তিনজন মিলে তৈরি করবে আমাদের CaCl2। কি বললাম CaCl2, কেন CaCl2, রাফে আবার বুঝিয়ে দিই, আগের যে আমাদের চ্যাপ্টার ছিল সেখানে বুঝিয়েছিলাম, তাহলে রাফে আমি বোঝাচ্ছি কি, ক্যালসিয়াম কি ক্যালসিয়াম+2 আর ক্লোরিন কি -1, তাহলে এদের কি করে আমি যৌগ গঠন করি, আমি এদের ক্রিস ক্রস মেথড করাই। তাহলে ক্যালসিয়ামের কাছে কত হবে, ক্লোরিনের যে আমাদের সংখ্যাটা আছে 1 রয়েছে, তাহলে Ca1, আর Cl এর কাছে কি হবে ক্যালসিয়ামের যে সংখ্যাটা আছে তাহলে 2, তাহলে কি তৈরি হলো CaCl2, অর্থাৎ উধর পিণ্ডি বুধর ঘাড়ে আসবে, অর্থাৎ ক্যালসিয়ামের কাছে যাবে ক্লোরিনের নাম্বার আর ক্লোরিনের কাছে আসবে এই নাম্বারটা, বোঝা গেল। এমনিও এখানে দেখো না যে এখানে কি দুটো ক্লোরিন যুক্ত হচ্ছে একটা ক্যালসিয়াম যুক্ত হচ্ছে, তাই কি এখানে CaCl2, বোঝা গেল। এটা হচ্ছে লজিক, আর এটা হচ্ছে আমরা কি করে আমাদের যৌগ গঠন করি তার যে ক্রিস ক্রস মেথড শিখেছিলাম সেটার লজিক, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আমরা বুঝতে পারলাম, তাহলে এটা কি হয়ে গেল, এটা হচ্ছে আমাদের একটা আয়নীয় বন্ধন। কেন আয়নীয় বন্ধন, কারণ দেখো এখানে ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছিল, তাই তো, ক্যালসিয়াম কি করলো এখানে দুটো ইলেকট্রন ছাড়লো, আর ক্লোরিন সেই একটা ইলেকট্রন এখানে গ্রহণ করলো আর এই ক্লোরিনটা একটা ইলেকট্রন গ্রহণ করলো, অর্থাৎ এখানে কি হলো, এখানে কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন হলো। এখানে কি হলো, এখানে হলো আমাদের কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন। ট্রান্সফার মানে কি, ট্রান্সফার মানে স্থানান্তর। স্থানান্তর কিভাবে হলো, ক্যালসিয়াম দুটো ছাড়লো ক্লোরিনের কাছে, সেগুলো চলে গেল, তাহলে
কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রনস হলো, ঠিক আছে। তার মানে এটা কি বন্ড, তার মানে এটা আমাদের আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ড, ঠিক আছে। তাই এবার দেখি একটা কোভালেন্ট বন্ড কি করে তৈরি হয়। এবার দেখো কোভালেন্ট বন্ডের জন্য আমি একটা এক্সাম্পল নিচ্ছি NH3, ঠিক আছে। ধরো নাইট্রোজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, তিনটে হাইড্রোজেন কেন লিখলাম, কারণ NH3 বলছি আমি, তাই তো। এবার আমাকে একটা কথা বলো, নাইট্রোজেন কত, নাইট্রোজেন হচ্ছে আমাদের 7, তাই তো, তার মানে 2,5, ভালো কথা। আচ্ছা হাইড্রোজেন কত, হাইড্রোজেন হচ্ছে 1, তার মানে হাইড্রোজেন একটাই ইলেকট্রন। এইবার আমাদের যদি শেষ কক্ষের ইলেকট্রন বলি, তাহলে নাইট্রোজেনের দুটো কক্ষ আছে, 2,5, তাহলে শেষ কক্ষ কোনটা আমাদের এই 5। আর হাইড্রোজেন কত, হাইড্রোজেনের একটাই তো কক্ষ আছে, তাহলে 1। তাহলে আমরা যখন এই একটা বিক্রিয়া ঘটাচ্ছি তখন কি হচ্ছে, তখন তাদের শেষ কক্ষের ইলেকট্রনরা কিন্তু সবসময় পার্টিসিপেট করে, বাকিগুলো তো ভিতরের দিকে আছে। তাহলে কে পার্টিসিপেট করবে, পার্টিসিপেট করবে কিন্তু শেষ কক্ষের ইলেকট্রন, অর্থাৎ এই 5টা ইলেকট্রন। তাহলে আমি একটা কাজ করি, আমি এগুলোকে দেখিয়ে দিই। দেখো নাইট্রোজেনের আমি দেখাচ্ছি যে 5টা ইলেকট্রন রয়েছে, তাহলে ইলেকট্রনটাকে আমি এরকম ডট দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আর আমি বলছি হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন রয়েছে, তাহলে হাইড্রোজেনের এই একটা করে ইলেকট্রন আমি দেখিয়ে দিলাম, প্রত্যেকটা হাইড্রোজেনের কি একটা করে ইলেকট্রন রয়েছে। এবারে হাইড্রোজেন বলছে, ইস আমার একটাই ইলেকট্রন রয়েছে, আমার 1 রয়েছে, কোনোভাবে যদি একটা ইলেকট্রন আমি পেয়ে যেতাম তাহলে না আমি হিলিয়ামের মতো হয়ে যেতে পারতাম। এই নাইট্রোজেন বলছে এক কাজ কর না, আমার কাছ থেকে নিয়ে নে। তাহলে এই নাইট্রোজেনের থেকে কি একটা ইলেকট্রন এই হাইড্রোজেন শেয়ার করে নিল, ঠিক আছে। তাহলে যেই শেয়ার করে নিল, তাহলে এই হাইড্রোজেনের কাছে এখন কতগুলো আছে, এই হাইড্রোজেনের কাছে একটা আর দুটো ইলেকট্রন হয়ে গেছে, অর্থাৎ এর কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 2 হয়ে গেল, অর্থাৎ এ কিন্তু হিলিয়ামের মতো স্টেবল হয়ে গেল। এই হাইড্রোজেন বলছে আমাকেও একটা দিতে পারবি, আমারও তো 1 রয়েছে, যদি আমার আরেকটা ইলেকট্রন চলে আসে তাহলে কি হবে, তাহলে আমারও 2 হয়ে যাবে। নাইট্রোজেন বলছে ঠিক আছে আমার থেকে নে। তাহলে হাইড্রোজেন কি করলো, নাইট্রোজেনের থেকে একটা ইলেকট্রন শেয়ার করে নিল, তাহলে এরও কি হয়ে গেল, এরও তাহলে দুটো ইলেকট্রন হয়ে গেল, এই যে একটা আর এই যে দুটো, তাহলে কি দুটো ইলেকট্রন হয়ে গেল, মানে এও কিন্তু হিলিয়ামের মতো সুস্থিত হয়ে গেল। এই হাইড্রোজেন বলছে আমি বা কি দোষ করেছি, আমাকেও একটা ইলেকট্রন শেয়ার করে দে। নাইট্রোজেন বলছে হ্যাঁ আমার মন খুব ভালো, আমি তোকেও একটা করে দিয়ে দেবো। তাহলে কি হয়ে গেল, এখানেও কিন্তু এটা হয়ে গেল। তাহলে হাইড্রোজেনের কি এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, তাহলে এর কিন্তু এখন দুটো ইলেকট্রন হয়ে গেল। এই যে একটা ইলেকট্রন আর এই যে একটা ইলেকট্রন, তাহলে শেয়ার করার পর কি এর এখন দুটো ইলেকট্রন হয়ে গেল, তাহলে এও কিন্তু আমাদের হিলিয়ামের মতো সুস্থিত হয়ে গেল। তাহলে হাইড্রোজেন গুলো একদম খুশি। এবার নাইট্রোজেন বলছে কুছ দেঙ্গে अगर তো কুছ লেঙ্গে ভি। তাহলে হাইড্রোজেন নাইট্রোজেন এবার বলছে তোদেরকে যেমন একটা করে ইলেকট্রন দিয়েছি, তোদের ইলেকট্রন গুলো আমাকে দিতে হবে, কেন, কারণ আমার তো শেষ কক্ষে 5টা ইলেকট্রন রয়েছে, যদি 3টে পেয়ে যেতাম তাহলে তো আমারও 8 হয়ে যেত। তাহলে একটা কাজ কর, তোরা একটা একটা করে দিয়ে দে, 3জন আছিস 3টে হয়ে যাবে। তাহলে নাইট্রোজেন কি বলছে, তুই আমার থেকে একটা নিয়েছিস, তোর থেকেও আমি একটা নেবো। এই হাইড্রোজেনকে বলছে যে তোর থেকেও একটা নেবো, এই হাইড্রোজেনকে বলছে তোর থেকেও একটা নেবো। তাহলে 3জনের থেকে কিন্তু একটা একটা করে নিয়ে নিল আমাদের এই নাইট্রোজেন। তাহলে এবার নাইট্রোজেনের জন্য যে গোল্লাটা আমি করলাম, বা একটা কাজ করি নাইট্রোজেনের গোল্লাটা আমি আর একটা আলাদা কালার দিয়ে দেখাই, তাতে তোমাদের সুবিধা হতে পারে। তাহলে নাইট্রোজেনের জন্য আমি এই গোল্লাটা করছি। তাহলে নাইট্রোজেন কি বলছে, তোদেরকে আমি যেমন দিয়েছি তোরাও আমাকে দিতে হবে। তাহলে কি করলো, নাইট্রোজেন এরকম ভাবে একটা বন্ধন গঠন করে নিল, ঠিক আছে। তাহলে এখন দেখো নাইট্রোজেনের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ইলেকট্রন হয়ে গেল। তার মানে এই নাইট্রোজেনও এখন কি, নাইট্রোজেনও এখন 2,8 হয়ে গেল। বোঝা গেল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা হয়ে গেল, তাই তো। তার মানে কি 2,8 হয়ে গেল, আগে 2,5 ছিল, তাহলে 3টে পেয়ে গেলে কি হবে, 2,8 হয়ে যাবে, অর্থাৎ এ কিন্তু আমাদের কি হয়ে গেল, নিয়নের মতো হয়ে গেল। তার মানে আমাদের নাইট্রোজেনও সুস্থিত হয়ে গেল, আমাদের হাইড্রোজেনও কিন্তু সুস্থিত হয়ে গেল, অর্থাৎ প্রত্যেকে কিন্তু আমাদের কি হলো, প্রত্যেকে কিন্তু আমাদের তাদের কাছাকাছি থাকা যে নিষ্ক্রিয় মৌল আছে তার মতো স্টেবিলিটি পেয়ে গেল। কিন্তু এখানে কি আমাদের কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন হয়েছে, ইলেকট্রন কি দিয়ে দিয়েছে কেউ কাউকে, কেউ কাউকে কিন্তু ইলেকট্রন দেয়নি। এখানে কি হয়েছে, এখানে ইলেকট্রন শেয়ারিং হয়েছে, সবাই শেয়ার করে রেখেছে, তাই তো। তাহলে ইলেকট্রন যদি শেয়ার হয় তাহলে কি তৈরি হয়, তখন তৈরি হয় আমাদের সমযোজী যৌগ বা সমযোজী বন্ধন দেখা যায়। তাহলে সমযোজী যৌগ এটা একটা, আর এই যে বন্ধনগুলো হচ্ছে এই বন্ধনগুলোকে আমি কি বলবো, এগুলো হচ্ছে একটা সমযোজী বন্ধন। বোঝা গেল, তাহলে এটাই কিন্তু আমাদের একটা সমযোজী বন্ধনের দৃষ্টান্ত, ঠিক আছে। তাহলে আমরা আয়নীয় বন্ধনও বুঝলাম, আমরা সমযোজী বন্ধনও বুঝলাম। তাহলে এবার আমরা আজকে কি করব, আজকে আমরা আমাদের আয়নীয় যৌগগুলো কি করে গঠন হচ্ছে, তাদের বৈশিষ্ট্য কি, সেগুলো আলোচনা করব, এবং নেক্সট লেকচারে আমাদের কি হবে, আমাদের সমযোজী বন্ধন, তাহলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর এমন একটা ভিডিও দেবো যেটা তোমাদের জন্য একটা গোল্ড মাইন হবে, সেখানে আমি বেশ কিছু টপিক বলে দেবো, আর এই টপিকের ভিত্তিতে তোমাদের পুরো চ্যাপ্টারের যে কোনো প্রশ্ন আসুক সেই প্রশ্নই তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে, ঠিক আছে। তো ওটা আমার নিজের বানানো মেথড, আমার টিচিং স্টাইল বা অন্য কি ভালো বা খারাপ সেটা আমি কমেন্ট করব না, বাট আমার বেশ কিছু অ্যানালিটিক্যাল থিঙ্কিং পাওয়ার ভালো। মানে আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম তখন আমাদের একটা চ্যাপ্টার থাকে অল্টারনেটিং কারেন্ট, ক্লাস 12 এর চ্যাপ্টার, ওখান থেকে অনেকগুলো ফর্মুলা হয় ওই চ্যাপ্টারে, ঠিক আছে। বাট আমি একটা ফর্মুলা নিজে থেকে বানিয়েছিলাম, মানে ফর্মুলা সায়েন্টিস্টরা বানায়, বাট আমি একটা ট্রিক বানিয়েছিলাম বলতে পারো, ফর্মুলা না। তো ওই একটা ফর্মুলা যদি তুমি মনে রাখো, মানে যেটা আমার বানানো ফর্মুলা, ওই বানানো ফর্মুলাটা দিয়ে যে কোনো জিনিস মনে রাখা যায়। মানে ওই একটা ফর্মুলা দিয়ে প্রায় 12-13টা যতগুলো ফর্মুলা আছে প্রত্যেকটা ফর্মুলা বানিয়ে নেওয়া যায়, কোনো ফর্মুলা মনে রাখতে হবে না। কিন্তু যারা আমার ফর্মুলা জানে না, যারা বিজ্ঞানীদের ডিরাইভ করা ফর্মুলা জানে, তাদেরকে
ওই 12টা 13টা ফর্মুলা আলাদা করে মনে রাখতে হয়, ঠিক আছে? তো তাই জন্য আমি আমার বন্ধুদের মাঝে ফেমাস ছিলাম আমার এই ফর্মুলাটা দিয়ে, কারণ বন্ধুরা মনে রাখতে পারতো না অতগুলো, কোনটা আরএলসি সার্কিটের জন্য হবে, কোনটা এলসি সার্কিটের জন্য হবে, কোনটা আমাদের আর সার্কিটের জন্য হবে, কোনটা আমাদের এল সার্কিটের জন্য হবে। আর আমি ওই একটাই ফর্মুলা ইউজ করতাম, সেটা দিয়ে সব ক্ষেত্রে করে নিতাম, একটা টেবিল বানিয়ে নিয়েছিলাম নিজের মতো করে। তাই জন্য ওই জিনিসটা আমি যখন আমার বন্ধুদেরকে শিখেছিলাম তখন সবাই বেশ ইমপ্রেস হয়েছিল যে এটা তো খুব ভালো একটা ইউনিক ওয়ে। তো এরকম ভাবেই আমি আমাদের এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে মাধ্যমিক লেভেলে একটা বেশ কম্পাইলেশন তৈরি করেছি, যেখানে ওই একটা টপিক যদি আমরা ভালো করে জেনে নিই, তাহলে যে কোনো প্রশ্ন আসুক না কেন আমরা ওই কয়েকটা টপিক ঘুরিয়ে ফিরিয়েই কিন্তু আমরা উত্তরগুলো নিজে থেকে বানাতে পারবো। তো ওটা আমরা লাস্ট একটা লেকচারে দেখবো, যেটা তোমাদের ওই সাজেশন ভিডিও হবে, ঠিক আছে? যাই হোক, দুটো ভিডিওতে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো এবার তাহলে চলে আসি আমাদের তড়িৎযোজী বন্ধন বা আমাদের আয়নীয় বন্ধনের কথায়। দেখো, তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন কি করে তৈরি হয়, তাহলে এবার আরেকবার ভালো করে করে বোঝা যাক। দেখো, তার জন্য আমি আরেকটা নতুন এক্সাম্পল নিই। আমি কি বলেছিলাম যে অনেকগুলো স্ট্রাকচার বানাবো, তাহলেই তোমাদের বুঝতে সবথেকে ভালো সুবিধা হবে। তাহলে আমরা এবার কি করবো, কেসিএল স্ট্রাকচার বানাবো। দেখো, কে কি, কে হচ্ছে আমাদের পটাশিয়াম। আচ্ছা, পটাশিয়াম কি? পটাশিয়াম হচ্ছে একটা ধাতু। তাহলে আমি এবার সাথে সাথে লিখবো, পটাশিয়াম কি একটা ধাতু। ধাতু মানে কি? সে তড়িৎ ধনাত্মক মৌল। কি হয়? সে তড়িৎ ধনাত্মক মৌল। কেন তড়িৎ ধনাত্মক মৌল বলি? কারণ আমাদের যে ধাতুগুলো থাকে তাদের শেষ কক্ষে একটা বা দুটো ইলেকট্রন থাকছে, ঠিক আছে? বা তিনটে ইলেকট্রন থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এই একটা, দুটো বা তিনটে ইলেকট্রন ছেড়ে দেওয়া সুবিধা, নাকি আমাদের 5টা ইলেকট্রন নেওয়া সুবিধা? ভালো করে ভাবো তো। আমার শেষ কক্ষে 8টা ইলেকট্রন করতে হবে, তাহলে 3টে ইলেকট্রন ছেড়ে দিলে ভিতরে যদি 8টা হয়ে যায় তাহলে সেটা সুবিধা, নাকি আবার 5টা যোগ করাটা বেশি সুবিধা? নিশ্চয়ই একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া বা দুটো ইলেকট্রন ছেড়ে দেওয়া বেশি সুবিধা। তাই আমি কি করবো, ছেড়ে দেবো। আর ইলেকট্রন ছেড়ে দিলে কি হয়? পজিটিভ জিনিস তৈরি হয়, তাই তো? তাই তখন ক্যাটায়ন তৈরি হয়। তাই ধাতুদেরকে আমরা বলি এরা তড়িৎ ধনাত্মক প্রকৃতির। কিন্তু আমি যদি বলি আমাদের ক্লোরিন, তাহলে ক্লোরিন কি? ক্লোরিন হচ্ছে আমাদের অধাতু। আমি কি বলেছি, নামের শেষে যদি আম না থাকে তাহলে সেটা কি? অধাতু। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম, লাস্টে আম আছে তাও ওটা কি? অধাতু। আবার আমাদের কোবাল্ট, জিঙ্ক, তাহলে এগুলোর লাস্টে আম নেই তবুও এরা কি? আমাদের হচ্ছে ধাতু, ঠিক আছে? বাদ বাকি যে কোনো এক্সাম্পল দেখো, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, যে কোনো লাস্টে যদি আম থাকে তার মানে ওটা কি? ধাতু। আম নেই তার মানে অধাতু, দু একটা এক্সেপশন বাদ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অধাতুদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি তড়িৎ ঋণাত্মক। এটা নিশ্চয়ই লজিক নিজের থেকেই বুঝতে পারছো যে আমাদের যে অধাতু আছে তারা কি? ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে তারা মাইনাসের অ্যানায়ন তৈরি করে, তাই তো? তাহলে আমাদের একটা আছে আমাদের কে, একটা আছে আমাদের সিএল। এবার পটাশিয়াম কত? পটাশিয়াম হচ্ছে 19। আর ক্লোরিন কত? সেটা হচ্ছে আমাদের 17। তাহলে 19 মানে কত? 19 মানে 2,8,8,1, 2 আর 8 10 আর 8 18, তারপর কি আমাদের 1, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস করা কিন্তু আমি আগের চ্যাপ্টারে শিখেছি। প্রথম ঘরে আমরা দুটো ইলেকট্রন রাখতে পারি, তারপর থেকে আমরা 8টা করে ইলেকট্রন রাখতে পারি, ঠিক আছে? কত অবধি? এই পদ্ধতিটা আমাদের Z = 20, অর্থাৎ ক্যালসিয়াম অবধি ভ্যালিড, ঠিক আছে? আর 17 জন্য আমি কি করবো, প্রথমে 2 রাখতে পারবো, তারপর 8 এ 10 হলো, তারপর কি 7 রাখতে পারবো। তাহলে এটা আমাদের হয়ে গেল। অর্থাৎ কে কক্ষে আমাদের কতগুলো ইলেকট্রন আছে? আমাদের দুটো। এল কক্ষে 8টা, এম কক্ষে আমাদের কি 8টা, তারপর এন কক্ষে একটা ইলেকট্রন। আর এখানে কি? কে কক্ষে দুটো ইলেকট্রন, এখানে এল কক্ষে 8টা ইলেকট্রন, এবং এখানে এম কক্ষে আমাদের 7টা ইলেকট্রন। তাহলে আমাদের কি করতে হবে? আমার আমাদের পটাশিয়াম বলছে যে আমার কাছাকাছি ছিল আমাদের আর্গন, যদি একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারতাম তাহলে আমি আর্গনের মতো হতে পারতাম। তাহলে আমাদের যে ধাতুটা থাকে অর্থাৎ তড়িৎ ধনাত্মক মৌল থাকে, সে কি করে? ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে একটা ইলেকট্রন ছাড়তে পারে বা একাধিক ইলেকট্রন ছাড়তে পারে। যেরকম ক্যালসিয়ামের ক্ষেত্রে আমি কি দেখলাম? ক্যালসিয়ামের ক্ষেত্রে আমি দেখলাম দুটো ইলেকট্রন ছাড়ছে, তাহলে একটাও ছাড়তে পারে, দুটোও ছাড়তে পারে, তিনটেও ছাড়তে পারে, যেরকম অ্যালুমিনিয়াম 3টে ছাড়ে, ঠিক আছে? যাই হোক, তাহলে এখানে ক্যালসিয়াম কি করলো? একটা ইলেকট্রন ছাড়লো। তাহলে ক্যালসিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হবে? কে প্লাস হয়ে যাবে। আর এখানে ক্লোরিন কি করবে? ক্লোরিন বলবে যে আমি হচ্ছি অধাতু, আমি কি করি? ইলেকট্রন গ্রহণ করি। তাহলে 2,8,1, একটা ইলেকট্রন গ্রহণ করলে তো আমাদের 2,8,8 হবে। তাহলে ক্লোরিন কি করলো? ওই একটা ইলেকট্রন কি গ্রহণ করে নিল। তাহলে গ্রহণ করলে কি হবে? ক্লোরিন আমাদের মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এ কি তৈরি করলো? এ তৈরি করলো আমাদের ক্যাটায়ন। আর এ কি তৈরি করলো? এ তৈরি করলো আমাদের অ্যানায়ন। কি তৈরি করলো? এ তৈরি করলো অ্যানায়ন। এটা কি? এটা হচ্ছে আমাদের পটাশিয়ামের ক্যাটায়ন, আর এটা কি? আমাদের ক্লোরিনের অ্যানায়ন, যাকে আমরা ক্লোরাইড বলে থাকি, ঠিক আছে? তাহলে এইবার আমি কি বলছি? এবার আমি বলছি যে প্লাস আর মাইনাস তৈরি হয়েছে, আর প্লাস আর মাইনাসের মধ্যে কি করতে হবে? আমাদেরকে এদের বিয়ে দিয়ে দিতে হবে। তাহলে প্লাস আর মাইনাস এদের মধ্যে কি হলো? আমাদের আকর্ষণ বল কাজ করলো। কি আকর্ষণ বল? আমাদের কুলম্বীয় আকর্ষণ বল বা স্থিরতাত্ত্বিক আকর্ষণ বল। তাহলে আকর্ষণ বলের দ্বারা এরা পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করলো? আমাদের কেসিএল তৈরি করলো। যেটা কি? যেটা হচ্ছে আমাদের একটা আয়নীয় যৌগ। বোঝা গেল? এর নাম কি? এর নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। নামটা যখন আমি বলবো তখন সবসময় আমাদের ক্যাটায়নের পোর্শনটা আগে বলতে হয়, তারপর আমাদের কি বলতে হয়? অ্যানায়নের পোর্শন। তাই নামটা কি হলো? নামটা হলো পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে? সবসময় প্লাসের পোর্শন আমরা আগে নাম দেবো, মাইনাসের পোর্শন আমরা পরে নাম দেবো। যখন তোমরা ক্লাস 12-এ গিয়ে কোঅর্ডিনেশন কম্পাউন্ড পড়বে তখনও কিন্তু এই সূত্রটা তোমাদের ভ্যালিড হবে। সবসময় আগে পজিটিভ পার্ট লিখি নামে, আর তারপর আমরা নেগেটিভ পার্টটা লিখি, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি এখানে যা যা বোঝালাম এটাই হচ্ছে আমাদের কিন্তু গঠন পদ্ধতি। দেখো ভালো করে পড়ে, কি বলছে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের আশায় কোন তড়িৎ ধনাত্মক মৌল অর্থাৎ ধাতু, সাধারণত কি ধাতু হয়, তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সম্পূর্ণভাবে দান করে, অর্থাৎ দিয়ে দেয়। এখানে পটাশিয়াম কি করলো? ইলেকট্রনটাকে দিয়ে দিল, তাই তো? আচ্ছা, তারপর কি হলো?
তারপর আমার বলছে পরে কি করে, তাহলে ধনাত্মক আয়ন অর্থাৎ ক্যাটায়ন তৈরি করে, যেরকম পটাশিয়াম একটা ইলেকট্রন রিলিজ করে কি হলো, K+ তৈরি করলো। এবং কি হয়, কোনো তড়িৎ ঋণাত্মক মৌল অর্থাৎ আমাদের অধাতু, সাধারণত কি হয় অধাতু, সেটাকে গ্রহণ করে করলে কি হবে, ঋণাত্মক আয়ন অর্থাৎ অ্যানায়ন তৈরি করে, যেরকম ক্লোরিন আমাদের Cl- তৈরি করলো। এবার এই যে বিপরীত দুটো আয়ন তৈরি হলো প্লাস মাইনাস, তারা কি তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা যুক্ত হয়ে যায়, যাকে আমরা ইংরেজিতে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলি বা কুলম্বিয়ান ফোর্স বলি। কেন? কারণ বিজ্ঞানী কুলম্ব এর ফর্মুলাটা দিয়েছিল। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে, যদি আমাদের একটা Q1 চার্জ হয়, একটা Q2 চার্জ হয়, আর এদের মধ্যবর্তী দূরত্বটা আমাদের r হয়, তাহলে তাদের মধ্যবর্তী ফোর্সটা হচ্ছে K Q1 Q2 ডিভাইডেড বাই r স্কোয়ার। এটা কে দিয়েছিল? এটা দিয়েছিল কুলম্ব। এটা কি ফর্মুলা? এটা হচ্ছে আমাদের কুলম্বস ল। কুলম্বস ল। তাই আমাদের এই ফোর্সটাকে কি বলা হয়? আমাদেরকে বলা হয় কুলম্বীয় ফোর্স বা কুলম্বীয় বল। তাই জন্য কোথাও যদি কোনো বইতে তোমরা দেখো যে এটাকে কুলম্বীয় বল লেখা আছে, তাহলে কিন্তু একই জিনিস এটা, ঠিক আছে? তাহলে এর মাধ্যমে কি তৈরি করে? এর মাধ্যমে দৃঢ়ভাবে যে যুক্ত হয়, এই যুক্ত হওয়ার যে এদের আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটাই তাহলে কি আয়নীয় বন্ধন, এবং যুক্ত হয়ে যে যৌগ গঠন করছে তাকে আমরা কি বলছি? তাকে বলছি আমাদের আয়নীয় যৌগ। বোঝা গেল? তাহলে আমাদের আয়নীয় বন্ধন গঠনের ধাপ আমাদের কি? প্রথমে ইলেকট্রন দান করবে। কে দান করবে? আমাদের কোনো ধাতু। করলে কি হবে? সে ক্যাটায়নে তৈরি হবে। তারপর কি ইলেকট্রনটাকে গ্রহণ করবে। কে গ্রহণ করবে? অধাতু। তাহলে অধাতু কি করবে? ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন অর্থাৎ অ্যানায়নে পরিণত হবে। তারপর এদের মধ্যে আকর্ষণ হবে, তাহলে প্লাস আর মাইনাস কি করবে? পরস্পরকে আকর্ষণ করবে। আকর্ষণ করলে কি হবে? আমাদের যৌগ গঠন হবে, অর্থাৎ আকর্ষণ বলের মাধ্যমে আয়নগুলো দৃঢ়ভাবে যুক্ত হয় এবং একটা ত্রিমাত্রিক কেলাসাকার আয়নীয় যৌগ গঠন করে। দেখো, এটাই হচ্ছে আমাদের নেক্সট প্রপার্টি, যে আমাদের আয়নীয় যে যৌগগুলো হয় তারা কিন্তু কেলাস গঠন করে। কেলাস মানে কি? কেলাস মানে হচ্ছে নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট, অর্থাৎ তাদের নির্দিষ্ট আকার থাকবে, তারা একটা 3 ডাইমেনশনাল ফিগার তৈরি করবে নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা। যেরকম তোমাদের বইয়ের কি প্রত্যেকটা সমতল পৃষ্ঠ রয়েছে একটা নির্দিষ্ট সংখ্যায়, তাহলে নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থের দানাকে আমরা কি বলি? কেলাস বলি। যেরকম এবার আমরা চলে আসবো আমাদের কি আয়নীয় যৌগের বৈশিষ্ট্যতে। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? যে আমাদের আয়নীয় যৌগগুলো সাধারণ উষ্ণতায় কঠিন হয়, ঠিক আছে, প্লাস মাইনাস একদম শক্ত করে ধরে রাখে। আকর্ষণ বল সবসময় কি খুবই শক্তিশালী হয়। ফলে কি হবে? ওই যে আয়নগুলো আছে, আয়নগুলো একদম কাছাকাছি থাকবে। তাহলে যদি কাছাকাছি থাকে, তাহলে কি হবে? তারা কঠিন অবস্থায় থাকবে। আমরা কি বলেছিলাম যখন আমি একদম ফার্স্ট চ্যাপ্টার পড়াচ্ছিলাম, যে আমাদের অণুগুলো যখন, আমাদের পরমাণুগুলো দূরে দূরে থাকে, তখন কি হয়? তারা তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ হয়। যদি সব থেকে দূরে দূরে থাকে তাহলে কি গ্যাসীয় পদার্থ, একটু কাছাকাছি থাকলে তরল পদার্থ, আর একদম কাছাকাছি থাকলে তখন কি হয়? সেটা কঠিন পদার্থ। তাই এদের মধ্যে তো আকর্ষণ বলটা খুব বেশি, তাহলে আকর্ষণ বল বেশি হলে কি হবে? এদের মধ্যবর্তী দূরত্বটা খুব কম হবে। আর দূরত্ব কার ক্ষেত্রে কম হয়? কঠিনের ক্ষেত্রে। তাই আয়নীয় যৌগগুলো কি সাধারণ উষ্ণতায় কঠিন হয়। এইবার এদের স্ট্রাকচারটা কেমন হয়? ধরো একটা আমাদের কি আছে, ক্লোরিন মাইনাস রয়েছে, তাহলে এই ক্লোরিন মাইনাসকে ঘিরে এর 6 দিকে 6টা কি থাকবে? এনে থাকবে, ঠিক আছে? এদিকে কি থাকবে? Na+ থাকবে, Na+ থাকবে, Na+ থাকবে, Na+ থাকবে, Na+ থাকবে, Na+ থাকবে। আবার এই যে একটা সোডিয়াম রয়েছে, এর 6 দিকে কি থাকবে? আবার ক্লোরিন মাইনাস থাকবে। তাহলে এখানে ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ঠিক আছে? তাহলে এরকম ভাবে কি করে? এরা একটা নির্দিষ্ট কেলাস তৈরি করে। কেলাস কিরকম দেখতে হয়? কেলাস তৈরি হয় আমাদের একটা 3 ডাইমেনশনাল ফিগার, অর্থাৎ নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থের দানাকে কি বলি? আমরা কেলাস বলি। অর্থাৎ এরা কি গঠন করে? এরা একটা কেলাস গঠন করে। তাহলে এদের কি নির্দিষ্ট করে আলাদা করে কোনো অণুর অস্তিত্ব আছে? না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো অণুকে পাই না, বরং একটা কেলাসকে পাই। তাহলে এদের ক্ষেত্রে কি আমি আণবিক ভর কথাটা ব্যবহার করব? করব না। তার মানে আমি কি বলবো? যে এদের ক্ষেত্রে আমি আণবিক ভর কথাটা ব্যবহার করতে পারবো না, বরং এদের জন্য আমরা একটা বিশেষ নাম ব্যবহার করব, যেটাকে আমরা বলি ফর্মুলা মাস বা আমাদের সংকেত ভর। কি ব্যবহার করব আমরা? সংকেত ভর ব্যবহার করব। এবার আণবিক ভর বা সংকেত ভর কোথা থেকে আসছে? দেখো, যদি সোডিয়াম ক্লোরাইডের আমি কথা বলি, সোডিয়ামের ভর কত? 23, আর ক্লোরিনের ভর কত? 35.5। তাহলে এর ভরটা কত আসছে? অর্থাৎ 1 মোল আমি যদি NaCl নিই, তাহলে তার ভরটা কত আসে? তার মোলার ভর কত আসে? তার মোলার ভর আসে আমাদের 58.5। এবার যদি আমি এটাকে আণবিক ভরে প্রকাশ করতে যাই, তাহলে আমি কি বলতাম? যে এর আণবিক ভর 58.5। কিন্তু আণবিক ভর কথাটা বলা উচিত নয়, কারণ NaCl কি একটা আয়নীয় যৌগ। তাহলে আমি যদি কোনো আয়নীয় যৌগের কথা বলি, আয়নীয় যৌগের ক্ষেত্রে কি তার কোনো পৃথক অণুর অস্তিত্ব থাকে না, মানে অণুগুলো আলাদা আলাদা থাকে না, বরং কি হয়? তার যে আয়নগুলো, এই আয়নগুলো পরস্পর যুক্ত থাকে, যুক্ত হয়ে কি করে? একটা কেলাস গঠন করে। যেরকম এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, ঠিক আছে? ধরে নাও যে এটা হচ্ছে আমাদের একটা Na+। তাহলে দেখো, এর উপরে একটা Cl-, এদিকে একটা Cl- যুক্ত, এদিকে একটা Cl- যুক্ত, এদিকে একটা Cl- যুক্ত, এদিকে একটা Cl- যুক্ত, আর এর নিচে দেখো একটা Cl-, এই যে এখানে হালকা করে দেখতে পাচ্ছ Cl- যুক্ত। যদি তুমি এটা না বুঝতে পারো, তাহলে একটু মনে মনে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে। আর না হলে কি করতে হবে? তোমাকে এক কাজ করতে হবে, তুমি একটা 3D মডেল নিয়ে আসো, মডেল নিয়ে এসে ভাবার চেষ্টা করো, ঠিক আছে? তো দেখো, এই সোডিয়ামের ওপরে একটা থাকলো, নিচে একটা থাকলো, এই চারপাশে 4টে থাকলো, তাহলে মোট কতগুলো হয়ে গেল? 6টা Cl-।
আবার আমাদের যখন Cl মাইনাস দেখবো, এরও কিন্তু চারিদিকে আমি দেখতে পাবো কি যে 6টা করে আমাদের Na প্লাস আছে, করে কি করছে এরকম খাঁচার মতো একটা গঠন তৈরি করছে, যেটাকে আমরা কি বলি, যেটাকে বলি আমরা একটা কেলাস। তাহলে এখানে কিন্তু কোনো পৃথক অণুর অস্তিত্ব নেই, বরং এরা কিন্তু একটা কেলাস গঠন করে, ঠিক আছে। তাহলে এর কারণ হিসেবে আমি কি বলবো, যে ক্যাটায়ন এবং অ্যানায়ন তীব্র আকর্ষণ বল দিয়ে একে অপরকে ঘিরে একটি নির্দিষ্ট সুসজ্জিত ত্রিমাত্রিক জ্যামিতিক আকার গঠন করে। কি বললাম, কেলাসের সংজ্ঞায় আমি বললাম নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থ দ্বারাকে আমরা কি বলি, কেলাস বলি। সংজ্ঞা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। একে আমরা কি বলি, একে আমরা বলি কেলাস বা কেলাস জালক বা ক্রিস্টাল ল্যাটিস। এটা কি একটা নেটওয়ার্কের মতো আমাদের কি স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে এর ফলাফল কি, এর ফলাফল হচ্ছে যে আমাদের আয়নীয় যৌগে কোনো বিচ্ছিন্ন বা স্বাধীন অণুর অস্তিত্ব নেই, তাই আণবিক ওজন কথাটা বলা উচিত না, বরং তার পরিবর্তে আমরা সংকেত ওজন বা ফর্মুলা ওয়েট কথাটা বলা কিন্তু আমাদের উচিত। বোঝা গেল? তাই আমরা কি বলবো, যে আমাদের NaCl এর ভরটা আমাদের 58.5, এটা কি, এটা হচ্ছে আমাদের সংকেত ভর বা ফর্মুলা মাস। আমরা বলবো না যে এর আণবিক ভর 58.5। বোঝা গেল? তাহলে এবার আমরা নেক্সট বৈশিষ্ট্যে চলে যাব। তাহলে আয়নীয় বন্ধনের আর কি বৈশিষ্ট্য আছে, দেখো আয়নীয় বন্ধন যেগুলো থাকে না, তারা কি বলছি, যে আমাদের Na+ আর Cl-, এদের মাঝখানে আমি যখন বিয়ে দেওয়াচ্ছি, এদের যে সম্পর্কটা সেটা খুবই শক্তিশালী। কেন? কারণ এদের মাঝখানে কি কাজ করছে, এদের মধ্যে কাজ করছে স্থির তাড়িতিক আকর্ষণ বল। এটা কি, এটা হচ্ছে আমাদের স্থির তাড়িতিক আকর্ষণ বল, বা এরই নাম কি, এরই নাম হচ্ছে আমাদের কুলম্বীয় বল, ঠিক আছে। এই যে আকর্ষণ বলটা না, এটা খুবই শক্তিশালী। কি, এটা খুবই শক্তিশালী। অর্থাৎ আমি বলতে পারি যে এরা দুজন খুবই শক্তিশালী আঠা দিয়ে যুক্ত একে অপরের সাথে, এরকম ভাবে ভাবো। তাহলে যদি এদেরকে ভাঙতে হয়, তাহলে কি খুব বেশি শক্তি দিতে হবে, খুব বেশি তাপ দিতে হবে? হ্যাঁ। তার মানে কি বলতে পারি, যে এদের বন্ধনটা খুবই শক্তিশালী। আমি বলতে পারি যে এদের বন্ধন খুব শক্তিশালী, এদের বন্ধন খুব শক্তিশালী। তাহলে এদের বন্ধনকে ভাঙতে বেশি শক্তি লাগবে, বেশি তাপ লাগবে। অর্থাৎ এদের কি হবে, এদের বয়লিং পয়েন্ট বিপি বা আমাদের কি ফ্রিজিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট, এগুলো কি হবে, সব বেশি হবে। তাহলে আমি বলতে পারি যে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব কি হবে, বেশি হবে। তাহলে আমি বলতে পারি যে এদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক সেটা কি হবে, সেটা আমাদের বেশি হবে। কেন বেশি হবে? কারণ এদের মাঝখানে এই যে আমাদের আয়নগুলো আছে, এই আয়নগুলোই তো পরস্পর যুক্ত হয়ে তৈরি করছে এই যৌগগুলোকে। তাহলে এই আয়নগুলোর মাঝখানে যে আমাদের আকর্ষণ বল আছে, অর্থাৎ যে বন্ধনটা আছে, সেটা কি খুব বেশি শক্তিশালী। তাহলে যেহেতু শক্তিশালী, তাহলে সেগুলো ভাঙতে গেলে কি বেশি তাপ দিতে হবে, বেশি উষ্ণ প্রয়োজন। তাই কি আমাদের বলবো যে এদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কি হবে, খুব বেশি হবে। বোঝা গেল? তাহলে আমি কি বলবো, তাহলে আমাদের সেকেন্ড বৈশিষ্ট্য বলবো যে আয়নীয় যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অত্যন্ত উচ্চ, খুবই বেশি হয়। এরা সহজে গলে না বা বাষ্প হয় না, ঠিক আছে। এখানে এটা কেটে দেবো, ঠিক আছে। তো বাষ্প হয় না, ঠিক আছে। কেন এরকম হয়? কারণ আমাদের যে কেলাস জালক আছে, সেই কেলাস জালকের মধ্যে যে আয়নগুলো আছে, তাদেরকে যে ধরে রাখছে সেটা কি একটা তীব্র আকর্ষণ বল। তাহলে এরা কি করে, এদেরকে একে অপরের সাথে শক্তভাবে ধরে রাখে। এই শক্তিশালী বন্ধনকে আমার যদি ভাঙতে হয়, তাহলে আয়নগুলোকে আমার যদি আলাদা করতে হয় বন্ধনটা ভেঙে, তাহলে প্রচুর পরিমাণ তাপ শক্তির কিন্তু প্রয়োজন হয়। ফলস্বরূপ আমি কি বলবো, যে আমাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সেটা খুবই বেশি। যেরকম এক্সাম্পল, আমাদের যদি সাধারণ লবণের কথা বলি, যেটা হচ্ছে আমাদের NaCl। NaCl কি আমাদের খাদ্য লবণ, সেটার গলনাঙ্ক প্রায় 801°C, আর স্ফুটনাঙ্ক সেটা 1465°C, যেটা কিন্তু খুবই হাই একটা নাম্বার, ঠিক আছে। তাহলে আমাদের বৈশিষ্ট্য নাম্বার 2 হয়ে গেল আমাদের আয়নীয় যৌগদের ক্ষেত্রে। এবার আমরা চলে আসি আমাদের বৈশিষ্ট্য নাম্বার 3 তে। তাহলে আয়নীয় যৌগগুলোর দ্রাব্যতা কেমন? তো আমরা সবসময় জানি যে আমাদের লাইক ডিজলভস লাইক, অর্থাৎ আমাদের একই রকমের যে যৌগগুলো থাকে, তারা একই রকমের বৈশিষ্ট্য বিশিষ্ট দ্রাবকে দ্রাব্য হয়, ঠিক আছে। তাহলে আমাদের যদি পোলার সলভেন্টের কথা বলি, দ্রাবক আমাদের ক প্রকার, দ্রাবক আমাদের দু প্রকার দেখবো। একটা হচ্ছে আমাদের ধ্রুবীয় দ্রাবক, আর একটা হচ্ছে আমাদের অধ্রুবীয় দ্রাবক। অধ্রুবীয় দ্রাবক, ঠিক আছে। এরই আন্ডারে পড়বে কিন্তু আমাদের জৈব দ্রাবক, এরই আন্ডারে পড়বে আমাদের জৈব দ্রাবক। কোনটার এক্সাম্পল কি, দেখো ধ্রুবীয় দ্রাবক বললে কি হবে, ধ্রুবীয় দ্রাবক বললে হচ্ছে আমাদের জল বা আমাদের অ্যালকোহল। কি হচ্ছে আমাদের জল বা আমাদের অ্যালকোহল। আর অধ্রুবীয় দ্রাবক যদি আমি বলি, তাহলে আমি কি কি ধরতে পারি, আমি ধরতে পারি CCl4, আমি বলতে পারি আমাদের ক্লোরোফর্ম, ঠিক আছে, আমি বলতে পারি আমাদের কেরোসিন, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের অধ্রুবীয় দ্রাবক। এবারে যে ধ্রুবীয় দ্রাবক অর্থাৎ পোলার, অর্থাৎ এর কি বাই পোল তৈরি হচ্ছে, অর্থাৎ প্লাস মাইনাস তৈরি হবে, ঠিক আছে। সেটা ডেল্টা প্লাস ডেল্টা মাইনাসও হতে পারে। এবং আমাদের যে সোডিয়াম ক্লোরাইড বা আমাদের KCl বা আমাদের কি MgCl2, এরাও কি প্লাস মাইনাসে ভাঙছে। তাহলে এরা কি করবে, এরা আমাদের ধ্রুবীয় দ্রাবকের দ্রাব্য হবে, ঠিক আছে। আর যারা আমার প্লাস মাইনাসে ভাঙতে পারছে না, অর্থাৎ সমযোজী, তারা কিসে দ্রাব্য হবে, সমযোজী যৌগগুলো দ্রাব্য হবে আমাদের কি অধ্রুবীয় দ্রাবকে, ঠিক আছে। তাহলে সমযোজী যৌগগুলো দ্রাব্য হবে অধ্রুবীয় দ্রাবকে, আর আমাদের যে আয়নীয় যৌগগুলো আছে, সেই আয়নীয় যৌগগুলো আমাদের দ্রাব্য হবে কিসে, আমাদের ধ্রুবীয় দ্রাবকে। বোঝা গেল আমার কথাটা?
তাহলে কে কোথায় দ্রাব্য হবে? আয়নীয় যৌগ দ্রাব্য হবে আমাদের ধ্রুবীয় দ্রাবকে, যার প্রাইম এক্সাম্পল হচ্ছে আমাদের জল বা আমাদের অ্যালকোহল। আর সমযোজী যৌগগুলো দ্রাব্য হবে কিসে? আমাদের অধ্রুবীয় দ্রাবকে, যার এক্সাম্পল হতে পারে আমাদের CCl4, আমাদের ক্লোরোফর্ম, আমাদের কেরোসিন ইত্যাদি। বোঝা গেল? আচ্ছা বেনজিন বলতে পারি আমি, আর একটা এক্সাম্পল কি বলতে পারি? বেনজিন বলতে পারি। বেনজিনের সংকেত কি? বেনজিনের সংকেত C6H6। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের কিছু অধ্রুবীয় দ্রাবক, ঠিক আছে, বা জৈব দ্রাবক। ঠিক আছে, লাস্ট চ্যাপ্টার আছে আমাদের জৈব রসায়ন, সব থেকে ইন্টারেস্টিং চ্যাপ্টার। ঠিক আছে, তখন দেখা হবে। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি যে আয়নীয় যৌগগুলো সাধারণত ধ্রুবীয় দ্রাবকে বা পোলার সলভেন্টে আমাদের সহজেই দ্রবীভূত হয়, যেরকম জলে সহজে কিন্তু দ্রবীভূত হয়, কিন্তু অধ্রুবীয় দ্রাবকে কি হবে? অদ্রবণীয় হবে, অর্থাৎ ওর মধ্যে কিন্তু দ্রাব্য হবে না। এবার এর যে কারণটা আছে, এই কারণটা কিন্তু তোমাদেরকে এখন মুখস্থ করতে হবে, কারণ এই কারণটা বোঝার যে কনসেপ্টটা লাগবে, সেই কনসেপ্টটা কিন্তু তোমাদের ক্লাস 12 এর ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে তোমরা পাবে, এখানে কিন্তু পাবে না। আমি হালকা করে তবুও বলে দিচ্ছি যদি কেউ বুঝতে পারো। এফ ড্যাশ ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কে হয়, যেখানে এই কেটা কি? কেটা হচ্ছে আমাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। প্রত্যেকটা মাধ্যমে নিজস্ব একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট থাকে। এবার জলের যেরকম ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট খুব বেশি, প্রায় 82 বা 80, তাহলে আমাদের যদি ভাগের পরিমাণ বেশি হয়, তাহলে কি হবে? আমাদের ওভারঅল ফোর্সটা কমে যায়। তাই জন্য কি হয়? এদের মাঝখানের যে আমাদের আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটা দুর্বল হয়ে পড়ে। যেই আকর্ষণ বল দুর্বল হয়ে পড়বে, তাহলে কি হবে? জলে গুলে যাবে, জলে গিয়ে আয়নগুলো ভেঙে যেতে পারবে। তাই জন্য কি বলি যে আমাদের কি বলা আছে দেখো, জলের উচ্চ ডাইইলেকট্রিক ধ্রুবক বা আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবকের কারণে আয়নীয় যৌগের আয়নগুলোর মধ্যেকার আকর্ষণ বল দুর্বল হয়ে পড়ে। এই যে বলছি, এইটা হচ্ছে কি? আমাদের আকর্ষণ বলের পরিমাণ। এটা হতে পারতো যদি আমাদের কে কম থাকতো বা না থাকতো, কে যদি আমাদের 1 হয় তাহলে কি এটা হতো, কিন্তু আমাদের যদি কে 82 হয় তাহলে কি এটার 82 ভাগ হয়ে যাবে, তার মানে কি এটা কমে যাচ্ছে। কমে গিয়ে যে আকর্ষণ বলটা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের এফ ড্যাশ। ঠিক আছে, তার মানে জলের মধ্যে যখন পড়বে তখন আকর্ষণ বল কি? এই এফ ড্যাশ হবে। তাহলে এফ ড্যাশ কি হবে? এফ এর 82 ভাগ হয়ে যাবে, অর্থাৎ কমে যাচ্ছে। তাহলে ভাগ যদি আমাদের সংখ্যা বাড়তে থাকে, তাহলে কি হবে? আমাদের বলের পরিমাণ কমে যাবে। তাহলে যেহেতু আমাদের কি এই জলের যে পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটা খুব বেশি হয়, তাই জন্য কি এই আকর্ষণ বলটা কমে যায়। যেই আকর্ষণ বল কমে যাবে, তাহলে কি হবে? সে জলে গুলে যাবে, ভেঙে যাবে জলের মধ্যে গিয়ে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লজিক। কিন্তু এই লজিকটা বোঝা এখন তোমাদের পক্ষে পসিবল না, কারণ এটা কি আমাদের কি বললাম ক্লাস 12 এর ফার্স্ট চ্যাপ্টার ফিজিক্স এর মধ্যে রয়েছে, এখন কিন্তু আমাদের আসবে না। ঠিক আছে, এবার যেখানে যেখানে ব্যতিক্রম সেখানে সেখানে তোমাদের কোয়েশ্চেন আসার কিন্তু চান্স রয়েছে। বেশ কিছু ব্যতিক্রম আছে যেগুলো কিন্তু আমাদের জলে দ্রবীভূত হয় না, কিন্তু তারা কিন্তু আমাদের আয়নীয় যৌগ, যেরকম আমাদের AgCl, CaCO3 আর BaSO4। এবার এরা কেন জলে দ্রবীভূত হয় না, তারও কিন্তু রিজন রয়েছে। দেখো, এই রিজনটা বোঝার জন্য আমাকে দুটো জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে আমাদের ল্যাটিস শক্তি, একটা কি হচ্ছে আমাদের ল্যাটিস শক্তি, আর একটা হচ্ছে আমাদের হাইড্রেশন শক্তি, আর একটা কি? আর একটা হচ্ছে আমাদের হাইড্রেশন শক্তি। ঠিক আছে, এই দুটো জিনিস বুঝলে তবেই কিন্তু আমি এই কনসেপ্টটা বুঝতে পারবো যে কেন এই যে যৌগগুলো তারা আয়নীয় হওয়া সত্ত্বেও তারা কিন্তু জলে দ্রবীভূত হয় না, যদিও জল কিন্তু একটা ধ্রুবীয় দ্রাবক। এবার তাহলে প্রশ্ন হচ্ছে এই ল্যাটিস শক্তি আর হাইড্রেশন শক্তিটা কি? তাহলে ল্যাটিস শক্তি হলো আয়নীয় যৌগের মধ্যে আয়নগুলোকে শক্তভাবে বেঁধে রাখার জন্য প্রয়োজনীয় শক্তি। তাহলে এই শক্তিটা যত বেশি হবে, যৌগটা ভাঙতে তাহলে তত কঠিন হয়ে যাবে। আর হাইড্রেশন শক্তিটা কি? হাইড্রেশন শক্তিটা হলো জলে পড়ার পর জলের অণুগুলো ওকে কি করে? আয়নগুলোকে চারপাশ থেকে টেনে ধরে, তাহলে তখন যে শক্তি বেরিয়ে আসে সেটা হচ্ছে হাইড্রেশন শক্তি। এবার এতটা বুঝে আমার লাভ নেই, আমাকে এটা বুঝতে হবে যে যদি কখনো ল্যাটিস শক্তি আমার হাইড্রেশন শক্তি থেকে বেশি হয়ে যায়, তাহলে সেটা কি হবে? সেটা তাহলে জলে অদ্রাব্য হয়ে যাবে। তাহলে কি হবে? সেই যৌগটা আমাদের কি হবে? জলে অদ্রাব্য হবে। আর যদি আমাদের ল্যাটিস শক্তি কি হয়? ল্যাটিস শক্তি আমাদের হাইড্রেশন শক্তি থেকে কম হয়, ল্যাটিস শক্তি কি হয়? আমাদের হাইড্রেশন শক্তির থেকে কম হয়, তাহলে তখন কি হবে? সেই যৌগটা জলে দ্রাব্য হবে। অর্থাৎ আমাদের বেশিরভাগ যে আমাদের কি হয়, আমাদের আয়নীয় যৌগগুলো আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়, অর্থাৎ তাদের ল্যাটিস শক্তি কিন্তু তাদের হাইড্রেশন শক্তির থেকে কম হয়। কিন্তু এই যে যৌগগুলো আছে, এদের ল্যাটিস শক্তির পরিমাণটা হাইড্রেশন শক্তির থেকে অনেক বেশি হয়, ফলে আয়নগুলো নিজেদের মধ্যে টান এত বেশি যে তারা কিন্তু ভাঙতে পারে না, তাদেরকে জলে আলাদা করা যায় না। বোঝা গেল? তাই জন্য জলে এদেরকে দিলেও এরা কি জলে গুলতে পারবে না। ঠিক আছে, এরা জলে দ্রাব্য হতে পারবে না। তাহলে কোন কোনগুলো আমাদের এক্সেপশন? AgCl, CaCO3, BaSO4, এরা কিন্তু আমাদের আয়নিক কম্পাউন্ড, কিন্তু এরা কিন্তু আমাদের জলে গেলে গুলবে না, এরা কিন্তু জলে গিয়ে দ্রাব্য হতে পারবে না। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের জলে দ্রাব্যতার শর্ত। ঠিক আছে, তো এটা আমাদের হয়ে গেল। তাহলে তিনটে বৈশিষ্ট্য হয়ে গেল। এবার আমাদের 4 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য কি বলছে? এটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি? আমাদের তড়িৎ পরিবাহিতা। এবার দেখো, যখন আমাদের একটা কি NaCl রয়েছে, কি রয়েছে? আমাদের একটা NaCl রয়েছে, তাহলে Na প্লাস আর Cl মাইনাস এরা কি গঠন করে থাকে? এরা আমাদের কেলাস গঠন করে থাকে। তাহলে এখানে কি কোনো অণু রয়েছে? আমাদের আয়ন রয়েছে? নেই। তাহলে আমাদের এখানে কোনো অণুর অস্তিত্ব নেই, কোনো কি আয়নের অস্তিত্ব নেই। তাহলে যদি আয়ন না থাকে, তাহলে কি এদের মধ্যে তড়িৎ পরিবহন হবে? না, তাহলে এদের মধ্যে কি তড়িৎ প্রবাহ হবে না। বোঝা গেল? কিন্তু আমি যদি একে কি করি, একে আমি এখন টেম্পারেচার দিলাম, দিয়ে আমি কি করলাম? একে গলিত করে দিলাম,
বা আমি একে জলে দ্রাব্য করে দিলাম, কি করলাম, একে জলে দ্রাব্য করে দিলাম, অর্থাৎ একে হয় আমি অ্যাকোয়া স্টেটে পাঠিয়ে দিলাম, আর না হলে আমি কি করলাম মোল্টেন স্টেটে পাঠিয়ে দিলাম, অর্থাৎ আমাদের কি গলিত করে দিলাম। তাহলে তখন কি হবে, তখন কিন্তু এগুলো আয়নে বিশ্লিষ্ট হয়ে যাবে, অর্থাৎ এখন কিন্তু আমাদের কাছে আয়ন রয়েছে। তাহলে যদি আয়ন থাকে তাহলে কি আমি এখন তড়িৎ প্রবাহ করতে পারবো? হ্যাঁ, তাহলে এখন কিন্তু আমি এর মধ্যে তড়িৎ প্রবাহ পাবো। কারণ আমরা জানি যে আমাদের যদি কখনো চার্জ ফ্লো করে, আয়ন মানে কি প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস যদি কখনো যায় তাহলে তখন কিন্তু আমাদের কারেন্ট তৈরি হয়। কারেন্টকে আমরা আই দিয়ে ডিনোট করি। যেদিকে আমাদের মাইনাস যায় আই তার বিপরীত দিকে যায়, আর যেদিকে আমাদের প্লাস যায় আই তার সেদিকেই কিন্তু যায়। বোঝা গেল? প্লাস যদি আমাদের কখনো ডান দিকে যায় তাহলে আমাদের যে কারেন্ট সেই কারেন্টটাও ডান দিকে যাবে, কিন্তু আমাদের মাইনাস যদি কখনো ডান দিকে যায় তাহলে কারেন্ট আমাদের বাঁ দিকে ফ্লো করে। এটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? এত ডিটেলসে এক্ষুনি বুঝতে হবে না, এটা আমরা আমাদের তড়িৎ প্রবাহ চ্যাপ্টারে গিয়ে বুঝবো, ঠিক আছে? আপাতত আমরা শুধু এটুকু বুঝবো যে আমাদের যদি কখনো আমি আয়ন পাই তাহলেই কিন্তু আমরা তড়িৎ প্রবাহ করতে পারবো। এবার আয়ন আমি কখন পাবো আমাদের আয়নীয় যৌগদের জন্য? যখন তারা গলিত হবে বা জলে দ্রব্য হবে। যখন আমি নর্মাল টাইমে দেখবো তখন তো তারা কেলাস গঠন করে থাকে, অর্থাৎ তখন কিন্তু তাদের কোনো পৃথক অণুও থাকে না, পৃথক আয়নও থাকে না। আর আয়ন না থাকলে কি হবে, তার মধ্যে কোনো তড়িৎ প্রবাহ পাবো না। অর্থাৎ আমি যদি তড়িৎ পরিবাহিতার কথা বলি তাহলে কঠিন অবস্থায় কিন্তু এরা কি হবে, এরা তড়িৎ পরিবহন করবে না। কেন? কারণ আয়নগুলো কেলাস জালকে শক্তভাবে আটকে থাকবে, তারা নড়াচড়া করতে পারবে না। যদি নড়াচড়া না করতে পারে তাহলে আমাদের যদি চার্জগুলো মুভি না করে তাহলে কি হবে, তাদের মধ্যে কোনো আমি ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো না। কিন্তু যদি একে আমি গলিত বা জলীয় অবস্থায় নিয়ে যাই, অর্থাৎ আমাদের মোল্টেন বা অ্যাকোয়া স্টেটে নিয়ে যাই, তাহলে তখন কিন্তু এরা তড়িতের সুপরিবাহী হয়ে যায়, অর্থাৎ তখন আমাদের আয়নগুলো কি চলতে পারবে, তখন আয়নগুলো আমাদের কি হয়, মোবাইল হয়ে যায়। মোবাইল মানে যেটা দিয়ে ফোন করি না, মোবাইল মানে হচ্ছে চলমান, ঠিক আছে? মনে রাখবে মোবাইল মানে কি চলমান। তাহলে জালক ভেঙে যায়, জালক ভেঙে কি হয়, আয়নগুলো স্বাধীনভাবে মোবাইল হয়ে যায় বা ফ্রি হয়ে যায়। তাহলে আয়নগুলো কি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে, ফলে তড়িৎ পরিবহন কিন্তু এরা করতে পারবে। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমাদের ছিল কি বৈশিষ্ট্য নাম্বার 4 এর কনসেপ্ট। এবার তাহলে আমরা আমাদের 5 নম্বর বৈশিষ্ট্যে চলে আসি, যেটা কি আমাদের কাঠিন্য এবং ভঙ্গুরতা। দেখো তার জন্য আমরা বেশ কিছু ছবি আঁকি। ধরো এখানে কি আছে, একটা Na প্লাস, তার পাশে তাহলে কে থাকবে, Cl মাইনাস। তাহলে Cl মাইনাস কে আবার কে আকর্ষণ করে বসে থাকবে, আমাদের Na প্লাস। এর পাশে কে থাকবে আবার Cl মাইনাস। এরকম ভাবেই Na প্লাস এর নিচে কে থাকবে, Cl মাইনাস। Cl প্লাস এর নিচে কে থাকবে, Na প্লাস। Na প্লাস এর সাথে কে থাকবে, Cl মাইনাস। এর সাথে কে থাকবে, Na প্লাস। এরকম ভাবে কি এরা একটা সুসজ্জিত ফরম্যাটে থাকে, ঠিক আছে? এটা কি একটা আয়নিক কম্পাউন্ড। তাহলে আয়নিক কম্পাউন্ড গুলো কি এরকম ভাবে আমাদের সুসজ্জিত ফরম্যাটে থাকে, কারণ আমাদের প্লাসকে আকর্ষণ করবে মাইনাস, আবার মাইনাসকে আকর্ষণ করবে প্লাস, তাই এরা কিন্তু একটা সারিবদ্ধভাবে থাকে। এইবার ধরো তুমি এখান থেকে একটা হাতুড়ি দিয়ে দাম করে বাড়ি মারলে, করলে কি হলো, আমাদের Cl মাইনাসটা সাইডে সরে গেল। তার মানে আমাদের এই যে Cl মাইনাসটা এটা এদিকে সরে গেল। তাহলে কি হলো, দেখো Cl মাইনাস এদিকে সাইডে সরে গেল, এই জায়গাটা ফাঁকা থাকলো আপাতত, ঠিক আছে? নিচে কে আছে, নিচে ছিল আমাদের Na প্লাস, এখানে ছিল আমাদের Cl মাইনাস, এখানে ছিল আমাদের Na প্লাস। Na প্লাস তো তাহলে সাইডে সরে যাবে, তো এইটা যদি সরে গেল তাহলে এগুলো সরে যাবে। তাহলে এদিকে কি বাকি সব কটা কিন্তু সরে গেল। তাহলে এদিকে কি হলো, আমি এক এক করে এঁকে দিচ্ছি সমস্তটা। এদিকে কি আছে, এদিকে Na প্লাস আঁকলাম, Cl মাইনাস আঁকলাম, তারপর কি থাকবে আমাদের Na প্লাস, তারপর কে থাকলো, তারপর থাকলো আমাদের Cl মাইনাস, ঠিক আছে? তাহলে এরকম হয়ে গেল না কাইন্ড অফ, আমি এটাকে যেই ধাক্কা মারলাম তাহলে এইটা আমাদের সাইডে সরে গেল, তাহলে এগুলো সব সরে যাবে। তাহলে আমাদের কি Cl মাইনাসটা এদিকে সরে আসলো, বাকিগুলো কিন্তু এদিকে সরে গেল। কিন্তু নিচের গুলোতে আমি ধাক্কা লাগাইনি, তাহলে নিচের গুলো একই রকম আছে, তাই নিচের গুলো আমি একই রকম রেখেছি। কিন্তু সমস্যা কি দাঁড়াচ্ছে, সমস্যা দেখো এখানে Cl মাইনাস, এখানে Cl মাইনাস, আর মাইনাস মাইনাস, কি বাজে ব্যাপার। তাহলে কি করবে, এরা একে অপরকে বিকর্ষণ করবে, ঠিক আছে? আবার প্লাস প্লাস, এটাও কি লাইক চার্জেস, তাহলে লাইক চার্জেস রিপেল ইচ আদার, তাই তো? তাহলে কি করবে, এরা একে অপরকে বিকর্ষণ করবে। আবার এখানে Cl মাইনাস Cl মাইনাস, তাহলে আমাদের একই চার্জ, তাহলে কি বিকর্ষণ করবে। তাহলে আমাদের যখন আলাদা চার্জ ছিল তখন কি এদের মধ্যে আকর্ষণ ছিল, তাহলে আকর্ষণ ছিল বলে কি এরা আমাদের কঠিন অবস্থায় ছিল, যেহেতু আকর্ষণটা খুব শক্তিশালী। কিন্তু যেই এদেরকে সরিয়ে দেওয়া হলো, একটা হাতুড়ি বাড়ি মারা হলো, আমাদের কি একটা সাইড দিয়ে এগুলো খিসকে গেল, খিসকে গেলে কি হবে, আমাদের প্লাস প্লাসের নিচে চলে আসবে, মাইনাস মাইনাসের নিচে চলে আসবে। তাহলে কি করবে, এরা একে অপরকে বিকর্ষণ করবে, আর বিকর্ষণ করলে কি হবে, এরা পরস্পর কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে? বিকর্ষণ করলে কি করবে, একে অপর থেকে দূরে সরানোর চেষ্টা করবে, তাহলে ওদের মধ্যে যে বন্ধনটা থাকবে সেই বন্ধনটা ভেঙে গেল। তাহলে কি আকর্ষণের জায়গায় বিকর্ষণ হয়ে গেল, বিকর্ষণের হওয়ার কারণে কি হলো, এটা ভেঙে গেল। তাই আমরা কি বলি, তাই আমরা বলি যে আমাদের আয়নীয় যৌগগুলো কঠিন, কিন্তু এরা কিন্তু চরম ভঙ্গুর প্রকৃতির, ঠিক আছে? কাঠিন্য কেন হয়, কারণ এদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল যেটা কিন্তু খুব শক্তিশালী থাকে, সেটা কিন্তু থাকে, তাই জন্য এরা কি কঠিন প্রকৃতির হয়। কিন্তু ভঙ্গুরতা কেন, কারণ হাতুড়ি দিয়ে যদি আমি আঘাত করি তাহলে বা চাপ দিলে কেলাসের স্তরগুলো সরে যায়, তখন সম আধান অর্থাৎ প্লাস প্লাসের কাছে চলে আসে, মাইনাস মাইনাসের কাছে চলে আসে, তখন মুখোমুখি যখন এরা চলে আসে তখন এরা কি তীব্র বিকর্ষণও দেখায়, যেরকম আকর্ষণ দেখাতে পারে তেমনি তীব্র বিকর্ষণও দেখাতে পারে, ফলে কি কেলাসটা আমাদের টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। বোঝা গেল? তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের কাঠিন্যতার আমাদের কনসেপ্ট।
তাহলে এবার আমরা চলে আসি আমাদের লাস্ট বৈশিষ্ট্য, যেটা কি বন্ধনের অভিমুখ। এবার এটাও তোমরা খুব ভালো করে বুঝতে পারবে না, এটা তোমাদের মনে রাখতে হবে। কেন? কারণ তোমরা অরবিটাল ওভারল্যাপিং পড়োনি। যখন আমরা সমযোজী বন্ধন পড়বো ক্লাস 11-এ গিয়ে, তখন দেখবো যে ওখানে আমাদের বিভিন্ন অরবিটালের কনসেপ্ট চলে আসছে, যারা পরস্পর ওভারল্যাপ করে কিন্তু আমাদের যৌগগুলো গঠন করছে। তাহলে ওই অরবিটাল ওভারল্যাপিং আমরা যখন পড়বো তখন দেখবো যে ওখানে একটা বিশেষ কিন্তু ডাইরেকশন চলে আসে। কিন্তু আমাদের যখন আয়নীয় বন্ধন গঠন হচ্ছে তখন শুধু প্লাস মাইনাসের খেলা। তাহলে প্লাস, তুমি ভাবো না যে এখানে একটা Na প্লাস রয়েছে, Cl মাইনাস এখান থেকে আসলেও আকর্ষণ করতে পারবে, যদি Cl মাইনাস এখান থেকে আসে তাহলেও আকর্ষণ করতে পারবে, ওপর থেকে আসলেও প্লাস মাইনাসে আকর্ষণ হবে, নিচ থেকে আসলেও কিন্তু প্লাস মাইনাসে আকর্ষণ হতে পারবে। অর্থাৎ আমাদের কিন্তু কোনো নির্দিষ্ট অভিমুখ নেই এদের, তাই তো? তাই আমাদের কি বলবো, বলবো যে আমাদের আয়নীয় বন্ধনের কিন্তু কোনো অভিমুখ নেই, অর্থাৎ আয়নীয় যৌগগুলো কি আমাদের অদিকদর্শী বা আমাদের কি নন ডাইরেকশনাল ইন নেচার। ঠিক আছে? যেহেতু আমাদের নন ডাইরেকশনাল হয়, তাই এদের কিন্তু কোনো সমবায়বতা ধর্ম নেই, যেটা আমরা দেখতে পাবো আমাদের সমযোজী যৌগের জন্য। এইটুকু জানলেই তোমাদের হবে, এর থেকে বাড়তি কিচ্ছু তোমাদের জানার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে তাহলে কাদের জন্য আমাদের একটা আয়নীয় বন্ধন গঠন হবে, বা একটা আয়নীয় বন্ধন কখন খুব ভালোভাবে গঠিত হতে পারবে। তার জন্য বেশ কিছু কনসেপ্ট আছে। কি কি কনসেপ্ট? দেখো, আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিজের থেকে বোঝাই। দেখো, কখন ভালো করে গঠন হবে, কি লাগবে, আমার একটা প্লাস চার্জ লাগবে। এবার ভাবো, আমি কি বলেছিলাম যে আমাদের আয়োনাইজেশন শক্তি কি? আয়োনাইজেশন শক্তি হচ্ছে কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে বাইরে বার করার জন্য যে শক্তি। তাহলে কারুর যদি আমার আয়োনাইজেশন শক্তি সেটার পরিমাণ কম হয়, তার মানে কি তার বাইরের ইলেকট্রনটাকে আমি সহজে বার করতে পারবো। তাহলে সহজে বার করতে পারলে আমাদের প্লাস সহজে পাবো আমি, তাহলে এটা তো আমাদের ভালো। তার মানে আমি কি বলবো যে আমাদের আয়োনাইজেশন শক্তিটা কিন্তু কম থাকা উচিত, যেটা ধাতু তার জন্য। তাহলে আমাদের যে ধাতু আছে, যে তীব্র তড়িৎ ধনাত্মক মৌলটা আছে আমাদের, তার কি করব, তার আমাদের আয়নাইজেশন শক্তিটা আমি কম নেব, যাতে তার সর্ববহিস্থ কক্ষ থেকে আমি ইলেকট্রন বার করতে পারি এবং আমরা আমাদের কি ক্যাটায়ন তৈরি করতে পারি। ঠিক আছে? তাহলে ধাতুর থেকে আমি ক্যাটায়ন তৈরি করার জন্য কম আয়নাইজেশন শক্তিওয়ালা কি আমাদের একটা ধাতু সিলেক্ট করব। ঠিক আছে? আচ্ছা, তারপর আমি কি সিলেক্ট করব? তারপর আমি দেখবো একটা জিনিস, ইলেকট্রন অ্যাফিনিটি, সেটা আমাদের বেশি থাকতে হবে। ইলেকট্রন অ্যাফিনিটি আমাদের সিলেবাসে নেই, তাই আমরা পর্যায় সারণীতে পড়িনি, বাট এটা তোমরা বুঝতে পারবে। ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি? ইলেকট্রন আসক্তি। আসক্তি মানে কি? আসক্তি মানে ভালোবাসা। তাহলে কোনো একটা অধাতু, অধাতুর কি থাকা উচিত? অধাতুর ইলেকট্রনের প্রতি ভালোবাসা থাকা উচিত, অর্থাৎ ইলেকট্রনকে গ্রহণ করার তার কিন্তু একটা খিদা থাকা উচিত। ঠিক আছে? তাহলে আমাদের যখন কারুর ইলেকট্রন গ্রহণ করার খিদা থাকবে, তাহলে সে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ আমাদের তৈরি করবে কি আমাদের অ্যানায়ন। তাহলে আমাদের যে অধাতুটা আছে, সেই অধাতুর কিন্তু ইলেকট্রন আসক্তি বেশি থাকা উচিত। ঠিক আছে? আর আমি কি বলবো? আর বলবো যে তাদের কিন্তু ল্যাটিস শক্তি বেশি থাকা উচিত। ঠিক আছে? তাহলে ল্যাটিস শক্তি কিন্তু আমাদের তার বেশি থাকা উচিত। তাহলে যে যৌগটা তৈরি হচ্ছে, সেই যৌগটা তৈরি হওয়ার পর তার কিন্তু ল্যাটিস শক্তি বেশি হওয়া উচিত, যাতে আমরা যখন তাকে গঠন করছি তখন যে শক্তিটা বেরোচ্ছে সেই শক্তিটা বেশি বেরোয়। যত বেশি বেরোবে তত কি আমাদের যে যৌগটা তৈরি হচ্ছে সে কিন্তু বেশি সুস্থিত হবে, আর আমরা যৌগ গঠন করছি তো সুস্থিতি লাভের জন্য। ঠিক আছে? ল্যাটিস শক্তি হচ্ছে সেই শক্তি যখন দুটো আয়ন আমাদের যুক্ত হচ্ছে পরস্পর, যুক্ত হলে কি আমাদের ল্যাটিস শক্তি বেরিয়ে যায়। এবার যত বেশি ল্যাটিস শক্তি বেরোবে তত কি আমাদের যৌগটা সুস্থিত হবে। আবার অপরপক্ষে আমি বলতে পারি যে ওই আয়নগুলোকে আমি তাহলে সহজে ভাঙতে পারবো না, তাহলে ল্যাটিস শক্তি যত বেশি হবে তত কি আমাদের ওই যে কেলাস গঠন হচ্ছে সেই কেলাসটাকে ভেঙে আয়নগুলোকে আলাদা করতে বেশি কষ্ট হবে। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের কি কনসেপ্ট। তাহলে সেটাই এখানে লেখা আছে যে ধাতুর নিম্ন আয়নীভবন শক্তি থাকা উচিত, অধাতুর উচ্চ ইলেকট্রন আসক্তি থাকা উচিত এবং যৌগের উচ্চ জালক শক্তি বা ল্যাটিস শক্তি থাকা উচিত। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে এতগুলো কি আমাকে মাথায় রাখতে হবে? না, আমরা সোজা কথায় একটা জিনিস মাথায় রাখবো, সেটা কি? আমরা দেখবো যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি আছে। আমি দেখবো যে ডেল্টা ইএন সেটা যেন বেশি থাকে। ডেল্টা ইএন যত বেশি থাকবে তত আমাদের কি আয়নিক ক্যারেক্টার বেশি হবে। কি বলবো? তত আমাদের আয়নিক ক্যারেক্টার বেশি হবে, তত আমাদের আয়নিক চরিত্র বেশি হবে। ঠিক আছে? যত আমাদের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স হবে, যত পার্থক্যটা বেশি হবে তড়িৎ ঋণাত্মকতার, তত কিন্তু তার মধ্যে আয়নিক যে ক্যারেক্টার থাকবে সেই আয়নিক ক্যারেক্টার বেশি হবে। যেরকম এক্সাম্পল আমি কি নিতে পারি? সব থেকে ভালো আয়নিক বন্ড। ঠিক আছে? এর মধ্যে কি পাওয়া যায়? এটা হচ্ছে আমাদের স্ট্রংগেস্ট আয়নিক ক্যারেক্টার। এর মধ্যে সব থেকে ভালো আমরা আয়নীয় বন্ধন দেখতে পাই, সব থেকে শক্তিশালী আয়নীয় বন্ধন দেখতে পাই। কেন? কারণ আমাদের এই যে সিএস কি ছিল? সিএস ছিল সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মকতা, সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মকতা বিশিষ্ট মৌল, সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মকতা বিশিষ্ট মৌল, সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মকতা ছিল। ঠিক আছে? আর ফ্লুরিনের কি ছিল? সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা। আগের চ্যাপ্টারে আমরা পড়েছি আমাদের ফ্লুরিনের কত ছিল? 4.0, আর আমাদের সিএস এর কত ছিল? 0.7। অর্থাৎ এদের যে ডিফারেন্স, এদের ডিফারেন্সটা কত? ডেল ইএন মানে কি? ডিফারেন্স। তাহলে এর ডিফারেন্সটা কত? 4.0 থেকে কি করব? 4.0 থেকে 0.7 বাদ দেবো। তাহলে 4.0 বিয়োগ 0.7 অর্থাৎ 3.3 এর কিন্তু ডিফারেন্স। তাহলে এই ডিফারেন্সটা যত বেশি হবে, এর ডিফারেন্সটা সব থেকে ম্যাক্সিমাম, তার মানে এর আয়নিক ক্যারেক্টার কিন্তু সব থেকে ম্যাক্সিমাম। তাই আমরা বলতে পারি যে সিএসএফ সে কিন্তু সব থেকে শক্তিশালী আমাদের আয়নীয় বন্ধন শো করতে পারবে। ঠিক আছে?
তাহলে আমরা এটাই মনে রাখবো যে আমাদের সব থেকে বেশি আমাদের তড়িৎ ঋণাত্মকতা কারা দেখায়, আমাদের গ্রুপ 1 গ্রুপ 2 মৌলরা, ঠিক আছে, আমাদের ক্ষার ধাতু এবং ক্ষারীয় ধাতুরা। আর সব থেকে কম আমাদের তড়িৎ ঋণাত্মকতা কারা দেখায়, আমাদের ক্ষার ধাতু ক্ষারীয় মৃত্তিকা মৌলরা। আর সব থেকে বেশি কারা দেখায়, আমাদের হ্যালোজেন, আমাদের চ্যালকোজেন এরা। তাহলে আমাদের গ্রুপ 17-16 যারা আছে এবং গ্রুপ 1-2 যারা আছে তাদের মধ্যে যদি আমি বন্ড করতে দেখি, তার মানে আমি বুঝবো যে তারা কিন্তু আমাদের আয়নীয় বন্ধন গঠন করছে। যেরকম কি ধরো NaCl, Na কোথায় থাকে, আমাদের গ্রুপ 1-এ থাকে, আর Cl কি আমাদের হ্যালোজেন। তাহলে এটা কি, এটা হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক, আর এটা কি তীব্র তড়িৎ ঋণাত্মক। তাহলে এদের মধ্যে যখন বন্ধন হবে তখন কি এরা একটা আয়নীয় বন্ধন গঠন করবে। যেরকম ধরো আমাদের MgCl2, তাহলে Cl কি আমাদের হ্যালোজেন, আর Mg কি আমাদের গ্রুপ 2-তে আছে, তাহলে কি এরা একটা আয়নীয় যৌগ গঠন করবে। বোঝা গেল? এবার তুমি বলবে যে এর থেকেও কি সোজা কোনো উপায় নেই বন্ধন চেনার? হ্যাঁ, সোজা উপায় আছে। কি? আমি বলবো যে তুমি যদি কখনো দেখো ধাতুর সাথে একটা অধাতু আছে, তাহলে তুমি কি বলবে, তাহলে তুমি স্ট্রেট ফরওয়ার্ড বলে দেবে যে ওটা একটা আয়নিক বন্ড বা আয়নিক কম্পাউন্ড। আয়নীয় বন্ধনের মাধ্যমে কি হচ্ছে, আমাদের একটা আয়নীয় যৌগ গঠন হবে। আবার তুমি যদি দেখো যে অধাতুর সাথে অধাতু আছে, কি দেখছো যে অধাতুর সাথে অধাতু আছে, তাহলে তুমি কি বলবে, তাহলে তুমি বলবে যে ওটা একটা সমযোজী বন্ড বা আমাদের কোভালেন্ট বন্ড বা কোভালেন্ট কম্পাউন্ড বা সমযোজী যৌগ। আর তুমি যদি দেখো যে কখনো ধাতুর সাথে ধাতু আছে, তাহলে তখন কি বলবে, তাহলে তখন তুমি বলতে যে এটা মেটালিক বন্ড বা আমাদের কি ধাতব বন্ধন। কিন্তু এটা আমাদের সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে কোন দুটো আছে, আমাদের সিলেবাসে আছে একটা হচ্ছে কি আমাদের আয়নীয় যৌগ, আর একটা কি আমাদের সমযোজী যৌগ। ঠিক আছে, আয়নীয় যৌগেরই আর একটা নাম কি, আর একটা নাম হচ্ছে আমাদের তড়িৎযোজী যৌগ। তড়িৎযোজী যৌগ, বোঝা গেল? তাহলে তড়িৎযোজী বা আয়নীয় কখন বলবো, যখন আমার ধাতুর সাথে অধাতু থাকবে। আর আমি কখন কোভালেন্ট বা সমযোজী বলবো, যখন আমার অধাতুর সাথে অধাতু থাকবে। যেরকম ধরো আমাদের NaCl, তাহলে কি আছে, সোডিয়াম। আম মানে কি ধাতু, ধাতু দেখলে মানে চোখ বুঝে কি আমাদের আয়নীয়। ঠিক আছে, কারণ তোমাদের মেটালিক বন্ড নেই, তাহলে নিশ্চয়ই ধাতু আছে মানেই তোমাদের কি দেবে, ধাতু আছে মানেই তোমাদের দেবে হচ্ছে আয়নীয়। ঠিক আছে, তারপর আমাদের দিল ধরো HCl, হাইড্রোজেন ক্লোরিন, আম নেই, তার মানে কি দুটোই আমাদের অধাতু, তাহলে কি আমাদের সেটা সমযোজী হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আমি এখানে যেহেতু আয়নীয় বন্ধন পড়াচ্ছি, তাই আমি এখন কোনটা দেখাচ্ছি, আমি এখন দেখাচ্ছি হচ্ছে তোমাদেরকে আয়নিক বন্ধনের উদাহরণ। আচ্ছা, তারপর কি দিই, তারপর ধরো তোমাকে আমি বলছি MgCl2, তাই তো, ম্যাগনেসিয়াম, তাহলে লাস্টে কি আমাদের আম থাকছে, তার মানে কি ধাতু, তাহলে ধাতু আছে মানেই কি আমাদের সিলেবাসে আমাদের এটা আয়নীয় বন্ধন হবে। তারপর ধরো তোমাকে আমি বললাম ZnCl2, তাহলে জিঙ্ক, লাস্টে আম নেই, কিন্তু জিঙ্ক আমি কি বলছি, জিঙ্ক, ম্যাঙ্গানিজ আর হচ্ছে আমাদের কোবাল্ট, এই তিনটে কি আমাদের এমন ধাতু যার শেষে কিন্তু আমাদের আম নেই, কিন্তু এরা কিন্তু আমাদের ধাতু। তাহলে জিঙ্ক একটা ধাতু, তার সাথে আমাদের ক্লোরিন রয়েছে, তার মানে কি অধাতু। তাহলে ধাতু অধাতু মানে কি আমাদের হচ্ছে আয়নীয়। ঠিক আছে, তারপর ধরো আমি বললাম AlCl3, তাহলে অ্যালুমিনিয়াম, আম মানে কি ধাতু। ঠিক আছে, আর কি বলতে পারি, NaF, তাহলে সোডিয়াম ধাতু, ফ্লুরিন অধাতু, তার মানে কি এগুলো হচ্ছে আমাদের আয়নীয় যৌগ। বোঝা গেল? এটুকু ক্লিয়ার হলো? তাহলে কিন্তু এরকম আমাদের বন্ধন চিনতে কিন্তু প্রশ্ন করতেই পারে। এবার আমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে কোসেলের ধারণা ব্যাখ্যা করো। এবার কোসেলের ধারণা কিছুই না, কোসেলের ধারণা হচ্ছে আমাদের আয়নীয় যৌগ গঠনের পদ্ধতি। আয়নীয় যৌগ গঠন পদ্ধতি, আমরা যেটা পড়েছিলাম না আমাদের কিভাবে আয়নীয় যৌগ গঠন হয়, সেটাই হচ্ছে আমাদের কোসেলের ধারণা। তাহলে আমি কি বলবো, বলবো যে দুটি ভিন্ন মৌলের রাসায়নিক মিলনের সময় একটা তড়িৎ ধনাত্মক মৌল অর্থাৎ কি আমাদের ধাতু, ঠিক আছে, তার সর্ববহিস্থ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে। যেরকম এক্সাম্পল দেখিয়ে দিই, যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিলে কি করলো, সে Na+ তৈরি করলো। অন্য তড়িৎ ঋণাত্মক মৌল অর্থাৎ কি আমাদের অধাতু, ঠিক আছে, এটা কি হয় আমাদের অধাতু, সেই মৌলটা ওই বর্জিত ইলেকট্রন ওর নিজের বহিস্তম কক্ষে কি করে, গ্রহণ করে। করলে কি হয়, যেরকম ধরো আমাদের ফ্লুরিন, ফ্লুরিন কি করলো, একটা ইলেকট্রন গ্রহণ করে নিল, তাহলে কি হয়, সে F- তৈরি করলো। এভাবে ওই দুটি পরমাণু ওদের নিকটতম নোবেল গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস পায়। আমরা জানি যে Na+ কি আমাদের নিয়নের মতো হয়ে গেল, আর ফ্লুরিন মাইনাসও কি আমাদের নিয়নের মতো হয়ে গেল। সাধারণত বহিস্তম কক্ষে কি আমাদের 8টা করে ইলেকট্রন চলে আসে, যেরকম এই দুই ক্ষেত্রেই দেখা যাচ্ছে। তবে কোনো কোনো ক্ষেত্রে কি আমাদের কে কক্ষে 2টো করে ইলেকট্রন কিন্তু আমরা দেখতে পাই। কাদের ক্ষেত্রে দেখতে পাবো, যারা কিন্তু আমাদের হিলিয়ামের কাছাকাছি আছে, অর্থাৎ আমাদের হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম এদের ক্ষেত্রে। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের কোসেলের ধারণা। একটা এক্সাম্পল দেখিয়ে দেবে তাহলে আরো ভালো হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস হচ্ছে যেগুলো থেকে আমাদের MCQ বা SCQ দিতে পারে। কি? একটা হচ্ছে আমাদের তড়িৎযোজ্যতা। তড়িৎযোজ্যতা কি? বিপরীত আধানযুক্ত আয়ন দুটির স্থিরতারিতিক আকর্ষণের মাধ্যমে মিলিত হয়ে যৌগ গঠন করার যে ক্ষমতা, তাকেই আমরা বলি তড়িৎযোজ্যতা বা আয়নীয় যোজ্যতা। অর্থাৎ আমি যে বলছি যে Na+ আর Cl- পরস্পর বিয়ে করে নিচ্ছে স্থিরতারিতিক আকর্ষণ বলের মাধ্যমে, তাহলে এদের যে পরস্পর বিয়ে করার ক্ষমতা, অর্থাৎ এই যে আকর্ষণ হয়ে নিজেদের সাথে পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠনের ক্ষমতা, তাকেই আমরা কি বলি, তড়িৎযোজ্যতা। বোঝা গেল? আচ্ছা, এবার বলছি যোজন কক্ষ। যোজন কক্ষ কি? ধরো সোডিয়াম, সোডিয়াম মানে কত, 11, অর্থাৎ কি 2,8,1। তার মানে কি মাঝখানে আছে নিউক্লিয়াস, তার বাইরে আমাদের প্রথম কক্ষ কে কক্ষ, তারপর আছে কি আমাদের এল কক্ষ, তারপর আছে কি আমাদের
কে এল এম কক্ষ, তাই তো? প্রথম কক্ষে কটা ইলেকট্রন আছে? আমাদের দুটো ইলেকট্রন রয়েছে। দ্বিতীয় কক্ষে আমাদের 8টা ইলেকট্রন রয়েছে, আর তৃতীয় কক্ষে মাত্র একটা ইলেকট্রন রয়েছে। এটাই তো বোঝাচ্ছে যে কে কক্ষে দুটো ইলেকট্রন, এল কক্ষে 8টা ইলেকট্রন এবং এম কক্ষে একটা ইলেকট্রন রয়েছে। তাহলে এর যে সর্ববহিস্থ কক্ষ, এই সর্ববহিস্থ কক্ষকে আমরা কি বলি? যোজন কক্ষ, ঠিক আছে? আর এতে যে ইলেকট্রনটা রয়েছে তাকে আমি কি বলবো? যোজক ইলেকট্রন। তাহলে এর কতগুলো যোজক ইলেকট্রন রয়েছে? একটা যোজক ইলেকট্রন রয়েছে। তাহলে আমি কি বলবো? যখন বন্ধনটা হচ্ছে তখন কি ভিতরের ইলেকট্রনগুলোর সাথে বন্ধন হয় না, বন্ধন হয় সবসময় বাইরের ইলেকট্রনগুলোর সাথে। এখানে একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। তাহলে বাইরে একদম সর্ববহিস্থ যে কক্ষটা আছে ওখানকার ইলেকট্রনগুলোর সাথে কিন্তু আমাদের বন্ডিং হয় সবসময়, ঠিক আছে? তাহলে আমি কি বলবো? বন্ধন গঠনকালে আমাদের কার সাথে হচ্ছে? বহিস্তম কক্ষের ইলেকট্রনগুলো কিন্তু অংশগ্রহণ করে। তাই ওই কক্ষকে আমরা কি বলি? যোজন কক্ষ বা আমাদের ভ্যালেন্স শেল। বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে কি, আমাদের তড়িৎ যোজ্যতার পরিমাপ আমি কি করে করব? আয়নীয় যৌগ গঠন করার সময় একটা পরমাণু যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেই সংখ্যাকেই আমরা বলবো তড়িৎ যোজ্যতা। এবার দেখো এখানে একটা সোডিয়াম কি করে? একটা ইলেকট্রন ছাড়ে। একটা ক্লোরিন কি করে? একটা ইলেকট্রন বর্জন করে। তাহলে আমি কি বলবো? সোডিয়ামের তড়িৎ যোজ্যতা 1, ক্লোরিনের তড়িৎ যোজ্যতা 1, ঠিক আছে? তাহলে আমি কটা এক্সাম্পল করে দিই। ধরো আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিই, স্লাইড নিয়ে আমি কি বলছি, আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো ক্যালসিয়ামের এক্সাম্পল নিলাম, আমি নিলাম সোডিয়ামের এক্সাম্পল, আমি নিলাম পটাশিয়ামের এক্সাম্পল, আমি নিলাম অ্যালুমিনিয়ামের এক্সাম্পল, আবার আমি নিলাম ফ্লুরিনের এক্সাম্পল, অক্সিজেনের এক্সাম্পল, নাইট্রোজেনের এক্সাম্পল। দেখো এবার আমি তাহলে কি করছি, ক্যালসিয়াম হচ্ছে আমাদের 20, তার মানে কত হবে? 2,8,8,2। তার মানে এ কি করবে? এর দুটো ইলেকট্রন রিলিজ করবে কিন্তু Ca+2 তৈরি করবে, ঠিক আছে? সোডিয়াম কত? 11, তার মানে কত? 2,8,1। তাহলে এ কি করবে? একটা ইলেকট্রন রিলিজ করে দেবে, তার মানে কি হবে? Na+ তৈরি করবে। আচ্ছা পটাশিয়াম কত? 19, তার মানে কত হবে? 2,8,8,1। তাহলে এ কি করবে? একটা ইলেকট্রন ছেড়ে দেবে, তাহলে কি হবে? একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে K+ হয়ে যাবে। অ্যালুমিনিয়াম কত? 13, তার মানে কত হবে? 2,8,3। তার মানে কি তিনটে ইলেকট্রন বার করতে হবে একে। তাহলে কি করবে ও? তিনটে ইলেকট্রন বার করবে। তাহলে কি হবে? Al+3। তাহলে আমি কি বলছি যে যতগুলো ইলেকট্রন ছাড়বে বা গ্রহণ করবে, তাহলে দেখো ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছাড়ছে, তাহলে তড়িৎ যোজ্যতা কত? 2। সোডিয়াম কত? একটা ইলেকট্রন ছাড়ছে, তাহলে তড়িৎ যোজ্যতা কত? 1। আমাদের পটাশিয়ামও কি একটা ইলেকট্রন ছাড়ছে, তার মানে এর তড়িৎ যোজ্যতা কত? 1। আমি যদি বলি অ্যালুমিনিয়াম, তাহলে কি এর তড়িৎ যোজ্যতা হচ্ছে 3, কারণ এর তিনটে ইলেকট্রন ছাড়ছে। একইভাবে আমি যদি বলি আমাদের ফ্লুরিনের জন্য, ফ্লুরিন কত আমাদের 9, তার মানে কত? 2,7। তাহলে এ কি করতে হবে? একে একটা ইলেকট্রন খেতে হবে, একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, করে সে F- তৈরি করবে। অর্থাৎ এর তড়িৎ যোজ্যতা কত? 1, কারণ একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাই তো? আবার যদি বলি আমি অক্সিজেনের কথা, অক্সিজেন কত আমাদের 8, তার মানে কত? 2,6। তাহলে আমার 8 করতে গেলে কি দুটো ইলেকট্রন খেতে হবে, তাহলে আমি বলবো যে দুটো ইলেকট্রন নেবে, তাহলে কি ও -2 তৈরি করবে। অর্থাৎ আমি কি বলবো? যে এর তড়িৎ যোজ্যতা হচ্ছে আমাদের +2, মানে আমাদের 2 বলবো, প্লাস না, সরি। ঠিক আছে, তারপর আমি বলছি আমাদের নাইট্রোজেন, তাহলে 7, তার মানে কত? 2,7, সরি 2,5, তাহলে তো আমাদের 7 আসছে। তাহলে কতগুলো ইলেকট্রন লাগবে? আমাদের তিনটে ইলেকট্রন লাগবে। অর্থাৎ আমার তিনটে ইলেকট্রন কিন্তু একে গ্রহণ করতে হবে, তবে গিয়ে N-3 তৈরি করবে, তাই তো? তাহলে এর তড়িৎ যোজ্যতা কত? এর তড়িৎ যোজ্যতা হচ্ছে আমাদের 3। বোঝা গেল? তাহলে যতগুলো ইলেকট্রন কেউ গ্রহণ করবে বা বর্জন করবে তাকেই আমি বলি হচ্ছে তার তড়িৎ যোজ্যতা, ঠিক আছে? তাহলে আমি সিম্পলি বলতে পারি যে এদের মাথায় যে চার্জ গুলো আছে সেই চার্জের নাম্বার গুলো আমি যদি বলে দিই তাহলেই কিন্তু আমার তড়িৎ যোজ্যতা পেয়ে যাবো। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার আর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট কি, যে আমাদের আয়নীয় যৌগের ক্ষেত্রে কিন্তু অণুর কোনো স্বতন্ত্র অস্তিত্ব থাকে না, অর্থাৎ কোনো পৃথক অণু কিন্তু আমরা পাবো না, বরং কি তারা কেলাস হিসেবে থাকে। তাই কোনো যৌগের ক্ষেত্রে যারা আয়নীয় তাদের ক্ষেত্রে আণবিক ভর কথাটা আমরা বলবো না, বরং সংকেত ভর কথাটা আমরা বলবো, ঠিক আছে? যৌগের কেলাসের দুই প্রান্তের বিভব প্রভেদ যদি আমরা প্রয়োগ করি, মানে আমি কারেন্ট প্রডিউস করার চেষ্টা করি, তাহলেও কিন্তু বিপরীতধর্মী আয়নদের যেহেতু তাদের আপেক্ষিক সরণ ঘটবে না, কেন? কারণ তারা কিন্তু শক্তিশালী আকর্ষণ বলে দ্বারা যুক্ত আছে, তাই তারা কিন্তু মোবাইল নয়, মানে চলমান নয়, তারা কিন্তু এক জায়গাতেই থাকবে। সরণ মানে কি? এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, তাই তো? সরণ মানে কি? ডিসপ্লেসমেন্ট, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি আবার সেই পয়েন্টে ফিরে আসছি না। তাহলে এই আপেক্ষিক সরণ কিন্তু তার ক্ষেত্রে ঘটে না, ঠিক আছে? তাই গলিত বা দ্রবীভূত অবস্থার চেয়ে কঠিন অবস্থায় আয়নীয় যৌগের তড়িৎ পরিবাহিতা নিতান্তই কম, একদমই কম, বা আমরা নেই বললেই চলে, ঠিক আছে? তাহলে গলিত বা দ্রবীভূত যখন করব তখনই কিন্তু আমরা তড়িৎ পরিবহন পাবো, কিন্তু না হলে কিন্তু আমি পাবো না, ঠিক আছে? আয়নীয় যৌগগুলো আয়ন দিয়ে গঠিত এবং আয়নগুলো তীব্র স্থিতারিতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। তাই একে অপরের সাথে কিন্তু এরা যখন যুক্ত থাকে তারা কিন্তু সরতে পারে না, তারা কিন্তু নড়তে পারে না, অর্থাৎ আয়নগুলো কিন্তু আমাদের বেরিয়ে তড়িৎ পরিবহন করতে পারে না এই কারণেই, ঠিক আছে? তাহলে এগুলোই আমাদের বেশ কিছু পয়েন্ট ছিল যেগুলো থেকে কিন্তু আমাদের এমসিকিউ বা এসিকিউ আসতে পারে, ঠিক আছে? এইবার চলে আসবো আমরা আমাদের আসল খেলায়, যেখান থেকে কিন্তু আমাদের 2 নম্বরের প্রশ্ন পাক্কা, যেটা কি আমাদের আয়নীয় বন্ধন ও আয়নীয় যৌগ গঠন, ঠিক আছে? তাহলে এবার আমরা এক এক করে প্রত্যেকের স্ট্রাকচার বানাবো, ঠিক আছে? তোমাদের বইতে এগুলোকে বলা হয় যে লুইস স্ট্রাকচার বানাতে বলছে, ঠিক আছে? তাহলে তখন তোমাদেরকে প্রশ্ন করবে যে আর কি লুইস ডট স্ট্রাকচারের মাধ্যমে আমাদের সোডিয়াম ক্লোরাইডের উৎপত্তি দেখাও, এরকম ভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো দেয়, ঠিক আছে? তাহলে এগুলো আমরা করবো এখন এক এক করে। তাহলে প্রথমে আমাদেরকে বলছে কি আমাদের NaCl উৎপত্তি, ঠিক আছে? তাহলে আমরা কি করব? আমরা জানি যে আমাদের সোডিয়াম কি, সোডিয়াম হচ্ছে আমাদের 11, তাই তো? তাহলে কি 2,8,1,
ঠিক আছে, তাহলে এর বাইরে কতগুলো ইলেকট্রন আছে? দেখো এর বাইরের কক্ষে কিন্তু আমাদের একটা ইলেকট্রন রয়েছে, আর আমরা জানি আমাদের যে সর্ববহিস্থ কক্ষ, সেই কক্ষের ইলেকট্রনটাই আমাদের শুধুমাত্র বন্ধনে অংশ নেয়। তাহলে আমি কি করবো, শুধু ওই ইলেকট্রনটাকে দেখাবো একটা এরকম ডটের মাধ্যমে। ঠিক আছে, এবার এর সাথে কে যুক্ত হবে? সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ Cl, তাই তো? তাহলে এর সাথে কে যুক্ত হবে? আমাদের ক্লোরিন। ক্লোরিন কত? ক্লোরিন হচ্ছে আমাদের 17, তার মানে কত হবে? 2,8,7। তাহলে এর শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? দেখো 7টা ইলেকট্রন রয়েছে। তাহলে আমি এটাকে দেখিয়ে দেবো। তাহলে আমি দেখাবো যে ক্লোরিনের 7টা ইলেকট্রন রয়েছে। তাহলে এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা। তাহলে আমি 7টা ইলেকট্রন দেখিয়ে দিলাম। আচ্ছা, এর 7টা ইলেকট্রন আছে, তাহলে এর কি চাই? এর চাই আর একটা ইলেকট্রন। তাহলে আমি এক কাজ করব, এই যে সোডিয়ামের একটা ইলেকট্রন, ওই একটা ইলেকট্রন একে কিন্তু আমি দিয়ে দেবো। তাহলে যেই আমি একে একটা ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে কি হবে? তাহলে আমাদের সোডিয়াম প্লাস হয়ে যাবে। তাহলে কি তৈরি হবে? সোডিয়াম কিন্তু প্লাস হয়ে যাবে। বোঝা গেল আমার কথাটা? তাহলে এটাকে আমি এরকম একটা ব্র্যাকেট দিয়ে দেখাবো, এবং এখানে কি তাহলে আমার এই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা থাকবে? থাকবে না। তাহলে আমি এখানে শুধুমাত্র 2,8 দেখাবো। অর্থাৎ এ কিরকম হয়ে গেল? এ কিন্তু সুস্থিত আমাদের কি নিয়নের মতো হয়ে গেল। তাহলে এ কিন্তু সুস্থিত নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো। আর সাথে কি হলো? দেখো ক্লোরিনের কি হলো? ক্লোরিনের আমাদের সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন হয়ে গেল, তাই তো? তাহলে আমি একটা কাজ করি, আমি যে ইলেকট্রনটা আছে না, এই ইলেকট্রনটাকে আমি সবুজ কালার দিয়ে দেখাই, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। তাহলে দেখো এখানে আমার একটা সবুজ কালারের ইলেকট্রনটা চলে আসলো। আর তা বাদে আমার কি হচ্ছে, এখান থেকে মোট কিন্তু একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা, মোট কি আমাদের 8টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে 2, 2 এ 4, 2 এ 6, আর 2 এ কি 8টা ইলেকট্রন হয়ে গেল। দেখো আগে কতগুলো ছিল? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা, আর এই আরেকটা আসলো, তাই কি আমাদের 8টা ইলেকট্রন হয়ে গেল। তার মানে আমাদের এখন ক্লোরিনের কত হয়ে গেল? ক্লোরিনের হয়ে গেল হচ্ছে Cl মাইনাস তৈরি হয়ে গেল, একটা ইলেকট্রন টেক। তাহলে কত হয়ে গেল? এটা 2,8,8। তাহলে কত হয়ে গেল? এটা কিন্তু আমাদের আর্গনের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো, এবং এর ইলেকট্রন সংখ্যা আমাদের এখন 18 হয়ে গেল। তাহলে যেই আমাদের এই কি প্লাস মাইনাস হয়ে গেল, তাহলে প্লাস মাইনাস পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করবে? NaCl তৈরি করে ফেলবে, যেটা কি, যেটা হচ্ছে আমাদের একটা আয়নীয় যৌগ। আর এই যে যুক্ত হলো, কার মাধ্যমে যুক্ত হলো? আমাদের আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হলো। ঠিক আছে, তাহলে আমি এর আগে যে পদ্ধতিতে দেখিয়েছিলাম ওরকম ভাবেও করতে পারো। বেশিরভাগ স্কুলে কিন্তু তোমাদের নাম্বার দিয়ে দেবে, বাট যদি স্পেসিফিক্যালি বলে লুইস ডট গঠন দেখাতে, তাহলে কিন্তু তোমাকে এরকম ভাবেই দেখাতে হবে। ঠিক আছে, আর যদি বলে রৈখিক চিত্রের সাহায্যে দেখাও, তাহলে আগে যেরকম ভাবে দেখিয়েছিলাম ওরকম ভাবে করলেও কিন্তু তোমাদের কাজ চলে যাবে। ঠিক আছে, বেশিরভাগ স্কুলে নাম্বার দিয়ে দেওয়ার কথা। এবার কোনো টিচার হয়তো নাম্বার দিল না, তার থাকলে যে বইতে যেরকম করা আছে সেরকম ভাবেই করতে হবে। ঠিক আছে, লজিক তোমার ঠিক থাকুক আর না থাকুক, তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু তোমার নাম্বার কাটলেও কাটতে পারে। তাই এরকম ভাবেই করবে, রিস্ক নেওয়ার কি দরকার। ঠিক আছে, তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এইবার তাহলে যেটা আমরা এখানে করলাম সেটাই আমরা এখানে লিখে দেবো। তাহলে সবসময় কিন্তু দেখো আমাদের এডুকেশন সিস্টেম এরকম যে তোমরা বোঝো আর না বোঝো, তোমাকে খাতায় লিখতে হবে কিছু না কিছু। তাহলে তোমরা এটা করলে, এটা নিশ্চয়ই না বুঝে করা যায় না, তাহলে তোমরা এটা বুঝে করলেও কিন্তু তোমাকে লিখতে হবে, নাহলে কিন্তু তোমরা নাম্বার পাবে না। এটাই আমাদের এডুকেশন সিস্টেমের ফল্ট। তোমাকে লেখাটাও কিন্তু লিখতে হবে। তাহলে আমি কি লিখবো? আমি বলবো যে সোডিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন আছে। ওই একটা ইলেকট্রন আমরা ক্লোরিন পরমাণুকে দান করে দিলাম বা বর্জন করে দিলাম, করে কি করলাম? সোডিয়াম প্লাস তৈরি করলাম। তাহলে এটাই বলবো। কি বলবো? যে আমাদের সোডিয়াম পরমাণু তার সর্ববহিস্থ কক্ষের একটা ইলেকট্রন বর্জন করে তড়িৎ ধনাত্মক Na+ আয়নে পরিণত হয়। ঠিক আছে, তাহলে কি হয়? দেখো এই যে Na+ সে কিন্তু নিয়নের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাহলে সেটা বলবো। তাহলে কি বলবো? যে নোবেল গ্যাস নিয়নের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস 2,8 সে কিন্তু পেয়ে যায় বা প্রাপ্ত হয়। ঠিক আছে, এবার ক্লোরিনের কথা বলবো। ক্লোরিন কি করে? ওই বর্জিত একটা ইলেকট্রন গ্রহণ করে, করলে সে Cl মাইনাস আয়নে পরিণত হয় এবং সুস্থিত ইলেকট্রন বিন্যাস আমাদের আর্গনের মতো 2,8,8 লাভ করে। তাহলে কি বলবো? বলছে ক্লোরিন পরমাণু ওই একটা ইলেকট্রন গ্রহণ করে, এই যে একটা ইলেকট্রন ছেড়েছিল সেই একটা ইলেকট্রন গ্রহণ করে, করে তড়িৎ ঋণাত্মক Cl মাইনাস আয়নে পরিণত হয় এবং নোবেল গ্যাস আর্গনের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে, যেটা হচ্ছে আমাদের 2,8,8। তাহলে এখন Na+ এবং Cl মাইনাস পরস্পর যুক্ত হয়ে কি করলো? NaCl তৈরি করলো। তাহলে এটা কিন্তু আমাদেরকে এরকম ভাবে ভাষায় লিখে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমি বলবো যে আমাদের এটা তোমাদের পরীক্ষায় আলাদা করে প্রশ্ন আসবে না, বাট এখান থেকে এমসিকিউ আসতে পারে। তো আমি একদম প্রথমে বলেছিলাম না যে একটা সোডিয়াম প্লাসের চারিদিকে আবার 6টা কি আমাদের Cl মাইনাস থাকবে, আবার Cl মাইনাসের চারিদিকে কি থাকবে? 6টা Na+ থাকবে। তাহলে এরকমটাই আমি এখানে শুধু লিখে এনেছি। তাহলে NaCl এর গঠনটা কেমন হয়? এরকম কেলাস আকার গঠন হয়। তাহলে আমি কি বলবো? কঠিন NaCl এর কেলাসে অণুর কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। কেন? কারণ NaCl টা কি একটা আয়নীয় যৌগ, আর আয়নীয় যৌগের ক্ষেত্রে আমাদের অণুর কোনো স্বতন্ত্র অস্তিত্ব কিন্তু নেই। তাহলে বহু সংখ্যক আমাদের Na+ ও Cl মাইনাস আয়ন স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা পুঞ্জীবিত অবস্থায় থাকে। কেলাস জালকে প্রত্যেকটা Na+ আয়ন 6টা করে Cl মাইনাস আয়ন দ্বারা এবং প্রত্যেকটা Cl মাইনাস 6টা করে Na+ আয়ন দ্বারা বেষ্টিত থাকে। আয়ন সমসংখ্যায় উপস্থিত থাকে, অর্থাৎ 6টা করে যদি আমাদের Na+ থাকে, তাহলে 6টা করে আমাদের Cl মাইনাস থাকবে। অর্থাৎ আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে n সংখ্যক Na+ তার সাথে আমাদের n সংখ্যক Cl মাইনাস যুক্ত হলে আমাদের কি হয়? Na+ Cl মাইনাস সেটা n সংখ্যক তৈরি হয়। এরকম ভাবে আমি কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। বোঝা গেল? তাহলে এটাও কিন্তু তোমরা বলতে পারো। এটা কি আমাদের আলাদা করে লিখতে হবে যখন আমাকে গঠন বলবে? না, আমাকে লিখতে হবে না। এখান থেকে কি তোমাদের এমসিকিউ আসতে পারে, তাই জন্য আমি বলে দিলাম। কিরকম এমসিকিউ আসতে পারে? যে আর কি একটা Na+ থাকলে তার
আমাদের চারিপাশে কতগুলো সিএল মাইনাস থাকবে, তাহলে বলবো 6টা। আবার যদি বলে একটা সিএল মাইনাস থাকে তাহলে কতগুলো থাকবে, 6টা আমাদের এন প্লাস থাকবে। এই স্ট্রাকচার থেকে এরকম ভাবে তোমাদের কিন্তু প্রশ্ন দিতে পারে। আবার বলতে পারে যে সোডিয়াম ক্লোরাইড কেলাসকে আমি নিম্নলিখিত কি রূপে কিন্তু প্রকাশ করতে পারি। তাহলে এবার অপশনে এটা থাকলো যে এন প্লাস সিএল মাইনাস, আর হোল ব্র্যাকেটে আমি কি লিখলাম, এন লিখলাম। কেন? কারণ এন সংখ্যক যদি আমার এন প্লাস যুক্ত হয় তাহলে তার সাথে এন সংখ্যক সিএল মাইনাস আমাদের যখন যুক্ত হবে তখন এটা কিন্তু আমাদের তৈরি হয়, যেটা কিন্তু আমাদের কেলাসটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে এটাও আমাদের এমসিকিউতে কিন্তু আমাদের জিজ্ঞাসা করতে পারে, তাই আমি এটা কিন্তু লিখিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলছে, বলছে আমাদের ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইডের জন্য করে দেখো। তাহলে করি এক এক করে। তাহলে প্রথমে বলছি কি ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম কি লিখবো, ক্যালসিয়াম হচ্ছে আমাদের Ca, আর তার পরমাণু ক্রমাঙ্ক কত, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে আমাদের 20। তার মানে কত লিখবো, 2,8,8,2। তাহলে এর সর্ববহিস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে, আমার কিন্তু দুটো ইলেকট্রন রয়েছে। তাহলে আমি সেটাকে কি করলাম, এরকম সবুজ কালি দিয়ে দুটো দেখিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা তো পেন্সিল দিয়ে করবে, তোমরা চাইলে এটাকে ডটের জায়গায় ক্রস দিয়ে দেখাতে পারো। একজনের ক্রস দেখালে, আচ্ছা আমি করে দেখাচ্ছি, একজনের এরকম ক্রস দেখালে আর একজনকে তুমি ডট দেখালে সেটাও করা যায়, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে ক্যালসিয়ামের দেখালাম, তার সাথে কি বলছে অক্সাইড, তার মানে কি আমাদের ও। আচ্ছা, অক্সিজেনের কত, অক্সিজেনের হচ্ছে আমাদের 8, তার মানে কত 2,6। অর্থাৎ এর সর্ববহিস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে, এর কিন্তু আমাদের কতগুলো আছে, 6টা করে ইলেকট্রন রয়েছে। তাহলে আমি কি করবো, এখানে 6টা ইলেকট্রন দেখিয়ে দেবো। তাহলে দুটো, দুটো 4টে, আর দুটো দেখিয়ে দিলাম 6টা। এবার অক্সিজেনের তাহলে কতগুলো ইলেকট্রন লাগবে, দেখো অক্সিজেনের 6টা আছে, তাহলে আর দুটো পেলেই আমার 8 হয়ে যাবে। তাহলে ক্যালসিয়াম বলবে আমার এই দুটো আমি দিতে পারলে বাঁচি, তাহলে আমার থেকে এই দুটো তুই নিয়ে নে বাবা। তাহলে এই ক্যালসিয়াম কি করলো, এই দুটো ইলেকট্রন এর কাছে দিয়ে দিল। ঠিক আছে, যেই দিয়ে দেবে তাহলে কি হলো, ক্যালসিয়ামের কাছে কি চলে আসলো, ক্যালসিয়ামের কাছে চলে আসলো +2, তাই তো। আর এখানে যে সর্ববহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন ছিল সেই দুটো তো চলে গেল, তাহলে এখানে আমি আর কোনো ইলেকট্রন দেখাবো না, ব্যাস। ভিতরের গুলোকে আমি দেখাবো না, এগুলো ভিতরের ইলেকট্রন ছিল, তাহলে এগুলোকে আমি দেখাবো না। এবার অক্সিজেনের তো এই বাইরের 6টা কি বাইরের ইলেকট্রন, তাই তো। তাহলে এখানে কি কি আমি ওই বাইরের যে 6টা ইলেকট্রন তাকে দেখাবো। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর এখান থেকে এই যে দুটো আসছে তাহলে ওই দুটো আমাকে আরো দেখাতে হবে। তাহলে কি এখান থেকে আরো দুটো আসছে, তাই তো। তাহলে এখন আমার কাছে এক্সট্রা দুটো ইলেকট্রন হয়ে গেল, তার মানে আমাদের চার্জ কত হবে, -2 হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? আগে আমাদের এখানে কি 8টা ইলেকট্রন 8টা প্রোটন ছিল, এখন আমি আরো এক্সট্রা দুটো আমাদের ইলেকট্রন পাচ্ছি, তার মানে আমার এখন 10টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। তার মানে আমাদের দুটো কি ইলেকট্রন বেশি আছে, অর্থাৎ -2 চার্জ হয়ে যাবে। এবার প্লাস মাইনাস কি হবে, পরস্পর যুক্ত হবে। কিসের মাধ্যমে যুক্ত হয়, আমাদের আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়। তাহলে আমি এখানে কি লিখবো, যে এখানে স্থিরতারিতিক আকর্ষণ বল ক্রিয়া করছে, করলে কি হয়, আমাদের CaO কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে CaO কি, এটা একটা আমাদের আয়নীয় কি যৌগ। ঠিক আছে, এবার এই যে Ca, এটা কিসের মতো আমাদের হয়ে গেল, দেখো Ca+2, তাহলে কি 2,8,8 হয়ে গেল। এটা আগে 2,8,8,2 ছিল, দুটো ইলেকট্রন বের করে দিল, তাহলে কত হয়ে গেল, তাহলে এটা 2,8,8 হয়ে গেল। অর্থাৎ এটা কিন্তু আমাদের আর্গনের মতো সুস্থিত হয়ে গেল। আর এই যে অক্সিজেন, অক্সিজেন কি 2,6 ছিল, তাহলে কত হয়ে গেল, এখন 2,8 হয়ে গেল। অর্থাৎ এটা কিন্তু আমাদের এখন নিয়নের মতো হয়ে গেল। বোঝা গেল? তাহলে এখানে আমি সেগুলোই লিখে দেবো, লেখাটা আমি আর পড়ে দিচ্ছি না, বা একটা পড়ে দিই। ক্যালসিয়াম পরমাণু বহিস্তম কক্ষের দুটো ইলেকট্রন বর্জন করে এবং অক্সিজেন পরমাণু সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে, করলে নিকটতম নোবেল গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। আর তারপর আমি এরকম লিখে দেবো যে Ca+2 আর O-2 তারা পরস্পর যুক্ত হয়ে CaO তৈরি করে। ঠিক আছে, এবার আসছে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি, MgCl2। তাহলে দেখো এবার কি আছে, আমাদের MgCl2 আছে, তার মানে আমি ম্যাগনেসিয়াম একটা লিখবো আর Cl কি আমাকে দুটো লিখতে হবে। তাহলে এরকম ভাবে কিন্তু আমি এটাকে লিখে দিলাম। ক্লোরিন কত, 17, ম্যাগনেসিয়াম কত আমাদের 12, ক্লোরিন কত আমাদের 17। তাহলে এটাকে কি লিখবো, এটাকে লিখবো 2,8, কি আমাদের 7, এটাকে কত লিখবো 2,8,2, আর এটাকে কত লিখবো 2,8,7। তাহলে যেহেতু আমাদের 7টা ইলেকট্রন রয়েছে, তাহলে আমি কতগুলো দেখাবো, আমি দেখাবো এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর এখানে একটা 7টা। ঠিক আছে, তাহলে 7টা ইলেকট্রন দেখেছি। এখানেও কি দেখাবো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। আর এখানে ম্যাগনেসিয়ামের কি দুটো ইলেকট্রন রয়েছে, তাই তো, সর্ববহিস্থ কক্ষে। তাহলে আমি কতগুলো দেখাবো, এদিকে একটা দেখালাম, এদিকে একটা দেখালাম। বুদ্ধি করে এরকম কেন করলাম, কারণ এদিক থেকে একটা ইলেকট্রন আমি এঁকে দেবো, এদিক থেকে একটা ইলেকট্রন আমি এঁকে দেবো। বোঝা গেল? তাহলে এটাও কিন্তু আমি বুদ্ধি করে করেছি অনেক। তাহলে আমি কি করব, আমার ম্যাগনেসিয়ামে বলছি যে এই দুটো ইলেকট্রন আমি ছেড়ে দিতে চাই, ছেড়ে দিলে আমি কি 2,8 হতে পারবো, তাই তো। তাহলে আমি কি করবো, দুটো এখান থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিলাম এর কাছে, আর এখান থেকে একটা ইলেকট্রন একে ছেড়ে দিলাম। আর এর তো 2,8,7 ছিল, তাহলে একটা ইলেকট্রন পেয়ে গেলে আমার 2,8,8 হয়ে যাবে। তাহলে এও বলবো আমি নিয়ে নেবো। তাহলে এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে আমাদের Cl-, এখান থেকে কি তৈরি হবে, আমাদের Mg+। তাহলে আমি সবকটা আলাদা করে না দেখি, আমি একবারে লিখি। কিভাবে লিখি, আমরা লিখি যে আমাদের এখান থেকে কি তৈরি হচ্ছে, Mg+2। ঠিক আছে, Mg কি তৈরি হয়, +2, ব্র্যাকেটের বাইরে দেখানো হয় এটা। তাহলে কি লিখছি, যে Mg+2, এর কি বাইরে তাহলে কোনো ইলেকট্রন পড়ে দিল, দুটো ইলেকট্রন বের করে দিয়েছি, তাহলে বাইরে কোনো ইলেকট্রন আমি দেখাবো না। তার সাথে আমার দুটো কি আছে, দুটো Cl- আছে, তাই তো। তাহলে দুটো Cl- আছে, কিন্তু Cl এর তো বাইরে আমার ইলেকট্রন গুলো দেখাতে হবে, কারণ Cl এর বাইরে কি আমার ইলেকট্রন গুলো ছিল। তাহলে আমি কি করব, দুটো Cl রয়েছে, আমি একবার এরকম 2Cl লিখবো। ঠিক আছে, আর এর বাইরে কতগুলো ইলেকট্রন আছে, দেখো আমাদের কিন্তু সেই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ইলেকট্রন ছিল। আর একটা করে কিন্তু আমি এরকম সবুজ আমাদের ম্যাগনেসিয়ামের ইলেকট্রন পাচ্ছিলাম, তাহলে একটা করে আমি এরকম দেখিয়ে দেবো।
বোঝা গেল? আর তৈরি হবে কত? তৈরি হবে আমাদের -1। তুমি বলবে -2। দেখো আমি এখানে 2টা এখানে লিখছি, মানে দুটো ক্লোরিন আমি একবারে এখন এরকম লিখছি, ঠিক আছে? তুমি চাইলে এদিকে আলাদা করে ক্লোরিন লিখতে পারো, এখানে আলাদা করে ক্লোরিন লিখতে পারো, যেরকমটা আমি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি তোমাকে চাইলে। ঠিক আছে? আমি এটাকে কপি করে দিই, বা আগে এটা করে নিই তারপর দেখাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের যদি তৈরি হয় তাহলে আমি কি বলবো? তাহলে আমি এখান থেকে বলবো যে এটা তৈরি হবে আমাদের Mg আর Cl2। দুটো Cl ছিল তাই কি Cl2, যেটা হচ্ছে আমাদের একটা আয়নীয় যৌগ। যেটা হচ্ছে আমাদের একটা আয়নীয় যৌগ। এবার তুমি চাইলে কি করতে পারতে? তুমি চাইলে এই লাইনটাকে একটা ডুপ্লিকেট স্লাইড করে আমি দেখাচ্ছি। কি করতে পারতে? তুমি এটাকে আলাদা করে লিখতে পারতে। মানে তুমি বলছো যে আমার এটাতে কনফিউশন হচ্ছে, আমি বলছি ভালো কথা, তোমার কনফিউশন হচ্ছে, তাহলে সেই কনফিউশন দূর করার দায়িত্ব আমার। তাহলে আমি কি করব? আমি বলবো যে ম্যাগনেসিয়াম এরকম তৈরি হলো, আর এদিক থেকে ক্লোরিন গুলোকে আমি আলাদা করেই লিখছি। তাহলে ক্লোরিন এখানে কি আছে? ক্লোরিন এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে কি আমার এখানে কি ছটা, না সরি, 7টা ইলেকট্রন রয়েছে। তাহলে এই দুটো দুটো দুটো, আর এখানে একটা ইলেকট্রন ছিল। আর সবুজ একটা আসছে এখান থেকে, তাহলে এখানে একটা দেখালাম। ঠিক আছে? তাহলে যেই আমার একটা ইলেকট্রন এক্সট্রা আসলো, তার মানে কি এখানে আমাদের মাইনাস হবে। আবার এখানের ক্লোরিনটাও আমি একইভাবে দেখাবো যে ক্লোরিনে মাইনাস হবে কেন? কারণ একটা ইলেকট্রন আসছে। তাহলে এই যে কি একটা ইলেকট্রন এখানে আসলো, তাহলে এখানে একটা ইলেকট্রন দেখালাম, আর বাদ বাকি কি এখানে একটা দুটো তিনটে করে 7টা ইলেকট্রন পড়েছিল। তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 7টা। ঠিক আছে? তাহলে এরকম হয়ে গেল। তাহলে এবার এরপরে দেখিয়ে দেবে যে এখান থেকে কি তৈরি হলো? এখান থেকে তৈরি হলো আমাদের MgCl2। বোঝা গেল? তুমি আলাদা করে লিখতে পারো, তুমি চাইলে এরকম ভাবে কি একবারেও লিখতে পারো যে এখানে 2 লিখে দিলাম। 2 লিখে দেওয়া মানেই হচ্ছে এখানে দুটো ক্লোরিন এরকম ভাবে কি Cl মাইনাস তৈরি করেছে। ঠিক আছে? তাহলে যে কোনো একটা কিন্তু তোমরা করতে পারো। শুধু এখানে কি লিখে দেবে? এখানে লিখে দেবে যে এটা কিন্তু আমাদের আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়েছে। ঠিক আছে? এবার Cl মাইনাস এখানে কত হয়ে গেল? তাহলে 2,8,8 হয়ে গেল না? এটাও হয়ে গেল কি 2,8,8, অর্থাৎ এটা কিন্তু আর্গনের মতো হয়ে গেল, এটাও কিন্তু আমাদের আর্গনের মতো হয়ে গেল। কিন্তু ম্যাগনেসিয়াম 2+2 যখন করলো, তাহলে দুটো ইলেকট্রন বাদ দিলে কত হলো? 2,8 হয়ে গেল। তাহলে এটা কত হলো? 2,8, অর্থাৎ এটা কিন্তু নিয়নের মতো হয়ে গেল। ঠিক আছে? এটা 2,8,7 ছিল, একটা ইলেকট্রন পেলে 2,8,8 হলো, অর্থাৎ আর্গন হয়ে গেল। কিন্তু এ তো দুটো ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে কি 2,8 হয়ে গেল, অর্থাৎ নিয়ন হয়ে গেল। তাহলে এরা পরস্পর যুক্ত হয়ে কি করলো? আমাদের MgCl2 তৈরি করলো। তাহলে আমি যদি এটাকে ভাষায় বলতে চাই, তাহলে আমি কি বলবো? একটি Mg পরমাণু দুটো ইলেকট্রন ত্যাগ করে Mg+2 আয়নে রূপান্তরিত হলো। একটি Cl পরমাণু একটি করে ইলেকট্রন গ্রহণ করে একটি Cl মাইনাস আয়নে পরিণত হলো। দুটি উৎপন্ন Cl মাইনাস আয়ন একটি Mg+2 আয়নের সাথে যুক্ত হয়ে আকর্ষণ বলের সাহায্যে MgCl2 নামক, মানে MgCl2 আয়নীয় যৌগটি গঠন করলো। ব্যাস, এটাই হয়ে গেল আমাদের কি ভাষা। তাহলে আমাদের ভাষা এরকম ভাবে কি যদি বুঝে এটাকে বানাতে পারি, তাহলে ভাষাটাও কিন্তু আমি লিখতে পারবো, নিজের মতো করে লিখবো। এমন কোনো ব্যাপার নেই যে বইয়ের মতো একদম ফর্মাল ওয়েতে লিখতে হবে। আমি যেরকম বললাম ওরকম গোদা বাংলায় লিখলেও কিন্তু নাম্বার পেয়ে যাবে। শুধু কনসেপ্টটা ঠিক থাকা চাই, নাম্বার গুলো ঠিক থাকা চাই। ঠিক আছে? এখান থেকে বলো তোমাকে Mg তড়িৎযোগ্যতা কত? Mg কি দুটো ইলেকট্রন ছাড়ছে, তাই তো? তার মানে তড়িৎযোগ্যতা কত? তড়িৎযোগ্যতা হচ্ছে আমাদের 2। ক্লোরিনের কত? ক্লোরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করছে, তাই ক্লোরিনের তড়িৎযোগ্যতা কত? সেটা হচ্ছে আমাদের 1। একটা ক্লোরিন কতগুলো ইলেকট্রন গ্রহণ করছে? একটা করে, তার মানে ক্লোরিনের তড়িৎযোগ্যতা কত? 1। ঠিক আছে? আচ্ছা, একইভাবে যদি আমাকে সোডিয়াম ফ্লুরাইডের জন্য করতে বলে, তাহলে সেটা কার জন্য করবো? সোডিয়াম ফ্লুরাইড। তাহলে কি NaF, তাহলে সোডিয়াম আর কি ফ্লুরিন, সোডিয়াম ফ্লুরাইড। তাহলে সোডিয়ামের কত? 11, তার মানে কত? 2,8,1। আর ফ্লুরিনের কত? ফ্লুরিনের হচ্ছে 2,7। কেন? কারণ এটা হচ্ছে 9, তাই তো? তাহলে আমি কি দেখাবো? আমি দেখাবো সোডিয়ামের হচ্ছে একটা, তাই তো? আর ফ্লুরিনের কত আছে? ফ্লুরিনের আছে আমাদের 7টা, তাই তো? শেষ কক্ষের ইলেকট্রন দেখাবো আমি শুধু। তাহলে কি সোডিয়ামের আমি একটা দেখালাম, আর ফ্লুরিনের আমি 7টা দেখাবো। তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আর এদিকে আমি 7টা দেখালাম। তাহলে আমার কি করতে হবে? আমি বলবো যে তোর কাছে 7টা আছে, আমার সোডিয়ামের একটা বের করতে পারলে বাঁচি, তাহলে আমি একটা ইলেকট্রন তোকে দিয়ে দিচ্ছি। তাহলে ইলেকট্রনের কমপ্লিট ট্রান্সফার হয়ে গেল। তাহলে ট্রান্সফার হয়ে গেলে কি হয়? আয়নীয় যৌগ গঠন করে। তাহলে কি হবে? এখান থেকে তৈরি হবে আমাদের Na+। তাহলে সোডিয়াম এর বাইরে তাহলে কোনো ইলেকট্রন পড়ে রইলো না, ভিতরে ইলেকট্রন পড়ে রইলো শুধু। তাহলে আমি কি দেখাবো? কোনো ইলেকট্রন দেখাবো না, তাহলে Na+ দেখাবো। প্লাস এখানে কি ফ্লুরিনের বাইরে ইলেকট্রন রয়েছে? হ্যাঁ, ফ্লুরিনের বাইরে আমার ইলেকট্রন রয়েছে, এটা তো সর্বব্যস্ত কক্ষ ছিল। সাথে কি আমার আরেকটা সোডিয়ামের থেকে ইলেকট্রন আসলো, তাহলে এই সোডিয়ামের থেকে আসা ইলেকট্রন আর বাদ বাকি কি ওর ইলেকট্রন পড়েছিল। তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 7টা, এর ইলেকট্রন 7টা ছিল, আর এখান থেকে একটা আসলো, তাহলে কি 8টা হয়ে গেল। তাহলে একটা ইলেকট্রন এক্সট্রা হয়ে গেল, তাহলে কি এখন F মাইনাস হয়ে যাবে। তাহলে এবার কি হবে? এরা পরস্পর স্থিরতারিতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে যাবে। অর্থাৎ আমি কি লিখবো এখানে লিখবো স্থিরতারিতিক আকর্ষণ বল, অর্থাৎ এদের মধ্যে বিয়ে করিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেল? এরা কিন্তু এখন NaF তৈরি করে দিল। বোঝা গেল? তাহলে এটা কি? এটা হচ্ছে একটা আয়নীয় যৌগ। এটা কি? এটা হচ্ছে একটা আয়নীয় যৌগ। এবার আমাকে ভালো করে বলো, এখানে ছিল 2,8,1, তাহলে একটা ইলেকট্রন বের করলে কত হবে? 2,8, অর্থাৎ এ কিন্তু সুস্থিত নিয়নের মতো হয়ে যাবে। আর ফ্লুরিন কি ছিল? 2,7, তাহলে কি একটা ইলেকট্রন পেয়ে গেলে এরও হবে 2,8, তাহলে এও কিন্তু সুস্থিত নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো। বোঝা গেল? তাহলে এটাকেও ভাষায় কি বলবো? একটি সোডিয়াম পরমাণু তার সর্ববহিস্থ কক্ষের একটি ইলেকট্রনকে ত্যাগ করে সোডিয়াম প্লাস F পরিণত হলো, যে কিনা 2,8, অর্থাৎ নিয়নের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট।
ওই বর্জিত একটি ইলেকট্রন ফ্লুরিন পরমাণু গ্রহণ করে তার সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন পেল এবং 2,8 বিশিষ্ট নিয়নের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো। উৎপন্ন Na+ এবং F- আয়ন পরস্পর যুক্ত হয়ে NF আয়নীয় যৌগ গঠন করলো। বোঝা গেল? আমিও কিন্তু মুখস্থ করিনি, আমি যেটা লিখেছি সেটাকেই আমি ভাষায় প্রকাশ করলাম। বোঝা গেল? আচ্ছা, আর একটা কি বলেছিল, আরেকটা বলেছিল আমাদের লিথিয়াম হাইড্রাইড। এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা আমাদের অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখায়। যেরকম আমাদের বলছে LiH, তাহলে লিথিয়াম কি? লিথিয়াম হচ্ছে আমাদের লিথিয়াম Li, আর হাইড্রোজেন কি? আমাদের H। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে দিই। লিথিয়াম কি? লিথিয়াম হচ্ছে আমাদের Li, আর হাইড্রোজেন কি? আমাদের H। তাহলে লিথিয়াম কত? 3, হাইড্রোজেন কত? 1। তাহলে এটা কত হবে? 2,1। আর এর কি? এর তো একটা ইলেকট্রন রয়েছে কে কক্ষে। তাহলে এটা যখন যুক্ত হবে, তাহলে লিথিয়ামের বাইরের কক্ষ কোনটা? এটা। তাহলে কি এখানে একটা ইলেকট্রন রয়েছে। আর হাইড্রোজেনের বাইরের কক্ষ কোনটা? এটা। তাহলে এরও একটাই ইলেকট্রন রয়েছে। কোনো ব্যাপার না যে প্রথমটাকে আমার ক্রস দিতে হবে, দ্বিতীয়টাকে আমার এরকম ডট দিতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তুমি চাইলে দুটোকেও ডট দিতে পারো, যেরকম এখন দুটোই আমি ডট দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এবার বলো, হাইড্রোজেনের কে কক্ষে একটা ইলেকট্রন রয়েছে। কে কক্ষে যদি দুটো ইলেকট্রন আসতে পারে তাহলে হিলিয়ামের মতো হবে তো। আর আমাদের, আমি যদি লিথিয়ামের কথা বলি, তাহলে কে কক্ষে দুটো ইলেকট্রন রয়েছে, এল কক্ষে একটা বাড়তি একটা ইলেকট্রন রয়েছে। তাহলে লিথিয়াম তো চাইবে যে আমার কে কক্ষে কি আমার দুটো ইলেকট্রন থাকুক, কিন্তু এল কক্ষে আমার একটা ইলেকট্রন দরকার নেই। তাহলে লিথিয়াম কি বলবে? আমার ইলেকট্রনটা তুই নিয়ে নে, তোকে আমি দিয়ে দিচ্ছি। তাহলে কমপ্লিট ট্রান্সফার করে দিলাম। তাহলে কি তৈরি হলো? দেখো, লিথিয়ামের তাহলে বাইরের কক্ষ কোনটা? এল কক্ষ ছিল, ওখানে কি কোনো ইলেকট্রন পড়ে রইল না। তাহলে লিথিয়ামের আমি কোনো ইলেকট্রন দেখাবো না যোজক কক্ষে। ঠিক আছে, প্লাস হাইড্রোজেনের তো একটাই কক্ষ, আর ওখানেই আমার ইলেকট্রনটা আসছে, তাহলে হাইড্রোজেনের জন্য আমি কিন্তু দেখাবো। তাহলে হাইড্রোজেনের কি হচ্ছে? হাইড্রোজেনের একটা আসছে আমাদের লিথিয়ামের থেকে, আর একটা ওর ছিল। অর্থাৎ এখন কিন্তু ওর কে কক্ষে কতগুলো হয়ে গেল? ওর কিন্তু কে কক্ষে আমার দুটো ইলেকট্রন হয়ে গেল। আর লিথিয়ামের কি কে কক্ষে দুটো ইলেকট্রন হলো। ঠিক আছে, তাহলে দুজনেই কিন্তু আমাদের কি সুস্থিত হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো। বোঝা গেল? এবার তাহলে কি হবে? এদের মধ্যে বিয়ে করিয়ে দেওয়া হবে। কেন? কারণ আমাদের হাইড্রাইড, এটা কি হাইড্রাইড তৈরি করেছে H-। মনে করো আমি যখন পর্যায় সারণী পড়েছিলাম তখন বলেছিলাম যে যখন সামনে ধাতু থাকে তখন হাইড্রোজেন মাইনাসে ভেঙে যায়। ঠিক আছে, তাহলে কি এখন দেখো হাইড্রোজেন মাইনাসে ভেঙে যাচ্ছে, তাহলে LiH কি করবে? পরস্পর যুক্ত হয়ে যাবে LiH এ। কেন? কারণ এখানে কি আমাদের একটা আকর্ষণ বল কাজ করবে। আকর্ষণ বলটা কি আকর্ষণ বল? স্থির তাড়িতিক আকর্ষণ বল বা কুলম্বীয় বল। তাহলে এটা কি তৈরি করলো? এটা তৈরি করলো আমাদের আয়নীয় যৌগ। কিন্তু এখানে একটা কথা বলো, এখানে কি আমাদের শেষ কক্ষে 8টা করে ইলেকট্রন আসলো? না, বরং দুটো করে ইলেকট্রন আসলো। অর্থাৎ আমি কি বলবো? এখানে বলবো যে এদের কিন্তু দ্বৈত পূর্তি ঘটছে। অর্থাৎ এটা কিন্তু একটা অষ্টক সূত্রের ব্যতিক্রম, মানে এখানে অষ্টক সূত্র কিন্তু প্রযোজ্য হয় না, তাই এটা একটা অষ্টক সূত্রের ব্যতিক্রম। বোঝা গেল? তাহলে সেটা কি এখানে লেখা আছে? লেখা নেই, এখানে শুধু এটা লেখা আছে যে দ্বৈত পূর্ণ হয়েছে। তাহলে আমি এটাকে কিভাবে লিখবো? আমি বলবো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 2,1। লিথিয়াম তার সর্ববহিস্থ কক্ষের একটি ইলেকট্রনকে বর্জন করে Li+ পরিণত হয়, হয়ে সে সুস্থিত ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো কে কক্ষে দুটো ইলেকট্রন বিন্যাস লাভ করে। ঠিক আছে, অপরপক্ষে হাইড্রোজেন তার কে কক্ষে ওই বর্জিত একটি ইলেকট্রন গ্রহণ করে এবং তার কে কক্ষে দুটি ইলেকট্রন লাভ করে, অর্থাৎ সুস্থিত ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। ঠিক আছে, নিজের মতো করে বলছি তো, তাই হয়তো একটা ওয়ার্ড আমার দুবার রিপিট হয়ে গেছে, খাতায় লেখার সময় তো তোমার ঠিক হয়ে যাবে সেটা। ঠিক আছে, উৎপন্ন Li+ এবং H- পরস্পর স্থিতালিতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে LiH আয়নীয় যৌগটি গঠন করে। অর্থাৎ এই ক্ষেত্রে তাদের দ্বৈত পূর্তি ঘটে, কিন্তু অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায়। ব্যাস, এটাই হয়ে গেল। বইতে এরকম ভাবেই লেখা আছে, বইটা ভালো করে পড়বে, দেখবে এটাই লেখা আছে। ঠিক আছে, আমি শুধু যেটা লিখছি সেটাকেই কিন্তু বুঝিয়ে আমি নিজের মতো করে বানাচ্ছি, আর বইতে ওরা ফর্মাল ল্যাঙ্গুয়েজে লিখেছে, এটুকুই পার্থক্য। নাম্বার কত পাবে? বইয়ের মতো করে লিখলেও পুরো নাম্বার পাবে, আমি যেরকম ভাবে বলছি সেরকম ভাবে করলেও কিন্তু পুরো নাম্বার পাবে। কিন্তু তোমার মুখস্থ বিদ্যা তাহলে কাজে লাগবে না, মুখস্থ তোমার করতে হবে না। তোমার ব্রেনে তাহলে তুমি একটা জায়গা রাখতে পারবে, যে জায়গাটা তুমি কাজে লাগাতে পারবে ইতিহাস ভূগোলের জন্য, ওটা তো মুখস্থ করার জিনিস। ঠিক আছে, ব্যাস। এইবার একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস যেখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই, সেটা হচ্ছে অষ্টক সূত্রের ব্যতিক্রম। কি কি ব্যতিক্রম আছে? প্রথম ব্যতিক্রম তো আমরা এটাই দেখলাম যে আমাদের দ্বৈত সূত্র। প্রথম ব্যতিক্রম কি? আমাদের দ্বৈত সূত্র। ঠিক আছে, এটা আবার কি হয়ে গেল? এটা হচ্ছে আমাদের দ্বৈত সূত্র। তাহলে দ্বৈত সূত্র কার জন্য দেখলাম? দ্বৈত সূত্র আমরা দেখলাম হচ্ছে আমাদের LiH এর জন্য, আমরা দেখবো আমাদের হাইড্রোজেনের জন্য। ঠিক আছে, আচ্ছা, তারপর কি? তারপর হচ্ছে আমাদের হাইপোভ্যালেন্ট। কি? আমাদের হাইপোভ্যালেন্ট, হাইপোভ্যালেন্ট স্পিসিস। হাইপো মানে কি? হাইপো মানে হচ্ছে আমাদের কম, যখন 8টার থেকে কম ইলেকট্রন থাকবে আমাদের কেন্দ্রীয় মৌলের আমাদের কি যোজক পক্ষে। যেরকম কি? যেরকম হচ্ছে আমাদের BF3, যেরকম হচ্ছে আমাদের AlCl3। ঠিক আছে, তাহলে এদের শেষ কক্ষে কি আমাদের কম ইলেকট্রন থাকবে। যেরকম ধরো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের শেষ কক্ষে কতগুলো ইলেকট্রন থাকবে? এর সাথে 2 গুণ করে দাও, ক্লোরিনের সাথে 3টে আছে, তাদের 3 দুগুণই 6টা ইলেকট্রন থাকবে। BF3 তেও কত থাকবে? বোরনের শেষ কক্ষে 6টা ইলেকট্রন, তাহলে 8টা হলো? হলো না, 8এর থেকে কম হলো, তাই আমি কি বলছি? হাইপোভ্যালেন্ট, মানে 8এর থেকে কম থাকবে। ঠিক আছে, আর একটা বলবো এর অপোজিট, কি বলবো? এটাকে বলবো হাইপার ভ্যালেন্ট। আচ্ছা, এখান থেকে কি প্রশ্ন হবে আমি বলে দিই, এখান থেকে তোমাদের MCQ আসবে, আর কিচ্ছু না। এটা তোমাদের মনে রাখতে হবে যে কোনটা কোনটা ব্যতিক্রম। ঠিক আছে, তার মধ্যে তোমাদের অপশনে থাকবে, এই যে যৌগগুলো লিখে দিচ্ছি তার মধ্যে কোনো একটা তোমাদের অপশনে থাকবে, সেই অপশনটা দেখে তোমাকে মার্ক করতে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে,
হাইপার ভ্যালেন্ট মানে তাহলে কি 8 থেকে বেশি হবে, যেরকম হচ্ছে ধরো IF7, SF6, PCl5। তাহলে আমি কি বলছি যে এই যে সংখ্যাটা আছে তার সাথে 2 গুণ করো, তাহলে ফসফরাসের বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন থাকবে? 5 দুগুণী 10টা। সালফারের কতগুলো থাকবে? 6 দুগুণী 12টা। আই এর বাইরে কতগুলো থাকবে? 7 দুগুণী 14টা। তার মানে এদের যে সেন্ট্রাল অ্যাটমটা রয়েছে সেই সেন্ট্রাল অ্যাটমের যে যোজক কক্ষ সেখানে কিন্তু 8 থেকে বেশি ইলেকট্রন চলে আসছে। তাহলে অষ্টক সূত্র তো মানলো না, অষ্টক সূত্র বলছে যে বাইরের কক্ষে আমাদের 8টা ইলেকট্রন থাকা উচিত, কিন্তু এরা তো মানছেই না, এরা বলছে আমাদের বাইরের তার থেকে বেশি ইলেকট্রন থাকবে। ঠিক আছে, তাহলে এটাও একটা ব্যতিক্রম। আর একটা আছে যেটা তোমাদের আসার চান্স খুব কম, সেটা হচ্ছে অড ইলেকট্রন স্পিসিস। কি? অড ইলেকট্রন স্পিসিস। ঠিক আছে, অড ইলেকট্রন স্পিসিস এর মধ্যে এক্সাম্পল কি? যেরকম ধরো NO, NO2 এগুলো। ঠিক আছে, তো এটা তোমাদের আসার চান্স খুবই কম, বাদ বাকি আগের গুলো কিন্তু আসার চান্স খুব বেশি। ভালো করে কিন্তু মুখস্থ করে ফেলবে কোন কোন আমাদের এখানে কম্পাউন্ড গুলো আমি লিখেছি, সেই কম্পাউন্ড গুলোর এক্সাম্পল মনে রাখবে, আর কিছু মনে রাখতে হবে না, এই ভাগগুলো মনে রাখতে হবে না দরকার পড়লে। ঠিক আছে, তো তোমাদের কিরকম প্রশ্ন থাকবে যে নিচের কোন যৌগটিতে অষ্টক সূত্রের ব্যতিক্রম লক্ষ্য করা যায়? বলে 4টে অপশন, তার মধ্যে যে কোনো একটা অপশনে এই যৌগগুলোর মধ্যে যে কোনো একটা যৌগ দেওয়া থাকবে। বোঝা গেল? এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসবে, আর এর থেকে কিন্তু একটা MCQ তোমরা পাবেই পাবে, ফার্স্ট সামেটিভের পরীক্ষাতেও পাবে, তোমরা মাধ্যমিকেও পাবে। ঠিক আছে, আচ্ছা এবার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করে নেওয়া যাক, যেটা কিন্তু আমাদের থিওরির থেকে হালকা বাইরে বা তার সাথে রিলেটেড। যেরকম কি? দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এরকম একটা আয়নীয় যৌগ বা তড়িৎ যৌগের নাম লেখো। দেখো আয়নীয় যৌগ বলছে মানে কি? আমাদের ধাতু থাকবে একটা, আর একটা কি থাকবে? আমাদের অধাতু থাকবে, তাই তো? তাহলে আয়নীয় যৌগ এটা একবার চেক করবো। আর বলছে দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা আমাদের ডে টু ডে লাইফে কিন্তু ব্যবহার করি। সেটা কি হয়? সেটা হচ্ছে আমাদের খাদ্য লবণ। খাদ্য লবণ কি? আমাদের NaCl। তাহলে Na কি? আমাদের Na হচ্ছে আমাদের ধাতু, সোডিয়াম, আর Cl কি? আমাদের অধাতু। তার মানে এটা কি? এটা আমাদের একটা আমাদের তড়িৎযোজী বা আয়নীয় যৌগ, আর এটা কি আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন বলছে নিচের কোন যৌগটির স্বাধীন অস্তিত্ব নেই? অণুর কোনো স্বাধীন অস্তিত্ব নেই। তাহলে অণু কোথায় স্বাধীন অস্তিত্ব থাকে না? যখন সে কিন্তু আয়নীয় হয়। কখন আমাদের স্বাধীন অস্তিত্ব থাকে না অণুর? যখন সে কিন্তু আয়নীয় যৌগ হয়ে থাকে। তাহলে আয়নীয় যৌগের মধ্যে কে? CO, কার্বন, অক্সিজেন, দুটোই অধাতু, তাহলে এটা কি? সমযোজী, তাহলে এটা হবে না। অ্যামোনিয়া, নাইট্রোজেন, হাইড্রোজেন, তাহলে দুটোই কি? আমাদের আম নেই, তার মানে কি? দুটোই অধাতু, তাহলে এটাও হবে না। এখানেও দেখো সবাই আমাদের অধাতু, তাহলে এটাও হবে না। দেখো CaO, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের ধাতু, ক্যালসিয়াম আর অক্সিজেন কি? আমাদের অধাতু, তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের আয়নীয়, তার মানে এটা হয়ে যাবে আমাদের কি? উত্তর। আয়নীয়র ক্ষেত্রে কোনো অণু থাকে না, তাই জন্য আমি কি বলবো যে ক্যালসিয়াম অক্সাইডটা আমার কি এখানে উত্তর। বোঝা গেল? তারপরের প্রশ্ন কি বলছে? তড়িৎযোজী যৌগগুলো সাধারণত কোন ধরনের দ্রাবকে দ্রবীভূত হয়? তাহলে তড়িৎযোজী মানে কি? প্লাস মাইনাসে ভাঙে, তাহলে প্লাস মাইনাস যে দ্রাবক, অর্থাৎ আমাদের পোলার দ্রাবক বা ধ্রুবীয় দ্রাবক। ঠিক আছে, পোলার বা ধ্রুবীয় দ্রাবক, সেটা কি হয়? সেটা হয় আমাদের জল বা আমাদের অ্যালকোহল, তাহলে কি হবে? অপশন A, ধ্রুবীয় দ্রাবক। ঠিক আছে, আচ্ছা ওই যে বলেছিলাম লাইক ডিজলভস লাইক। তারপর কি বলছি? একটি ক্ষারীয় ধাতু গ্রুপ 1 মানে যারা তীব্র কি? তড়িৎ ধনাত্মক, আর একটা বলছে হ্যালোজেন মৌল তীব্র তড়িৎ ঋণাত্মক, তারা পরস্পর যুক্ত হলে কোন ধরনের বন্ধন গঠন হয়? আমাদের কি হয়? আমাদের তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। তারপর বলছে কি? তারপর বলছে নিচের কোন অবস্থায় খাদ্য লবণ তড়িৎ পরিবহনে সক্ষম? কোন অবস্থায়? খাদ্য লবণ কি? খাদ্য লবণ যে NaCl, ওটা কি? একটা আয়নিক কম্পাউন্ড, ওটা একটা আয়নিক কম্পাউন্ড। তাহলে যখন আমাদের নর্মাল এনভায়রনমেন্ট থাকবে, মানে তখন যখন আমি কোনো গলিত অবস্থায় রাখিনি, যখন আমি কি অ্যাকোয়া স্টেটে পাঠাইনি, তখন সে কি থাকে? সে একটা কেলাস গঠন করে থাকে, তাহলে তখন তো তার কোনো আয়নের অস্তিত্ব নেই। তাহলে আয়ন যদি না থাকে তাহলে কি হবে? কোনো তড়িৎ পরিবহন হবে না। কিন্তু যদি আমি তাকে কি করি? গলিত বা জলীয় দ্রবণে পাঠাই, তাহলে কিন্তু আয়নগুলো বিশ্লিষ্ট হয়ে যাবে, তাহলে আয়ন পেলে কি পাবো? আমি তড়িৎ পাবো, তাহলে কি? তড়িৎ পরিবহনে তখন কিন্তু সক্ষম হয়ে যাবে। বোঝা গেল? সবসময় মাথায় রাখবে যে আয়ন থাকলে তাহলেই কিন্তু আমি তড়িৎটা পাবো। ঠিক আছে, আচ্ছা তারপর কি? তারপর বলছে যে খাদ্য লবণের আণবিক ওজন 58.5। এই প্রশ্নটা আসার তোমাদের কিন্তু খুব চান্স রয়েছে। খাদ্য লবণ মানে কি? খাদ্য লবণ মানে হচ্ছে আমাদের NaCl। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে একটা আয়নিক কম্পাউন্ড বা আয়নীয় যৌগ। ঠিক আছে, এটা কি আমাদের বলা উচিত যে এর আণবিক ভরটা হচ্ছে 58.5? আমি অলরেডি এক্সপ্লেন করেছি, বলা উচিত না। কেন? কারণ আমি কি বলবো যে না, খাদ্য লবণের আণবিক ভর 58.5 কথাটি বলা বিজ্ঞানসম্মত নয়। কেন? বরং এর বদলে বলা উচিত খাদ্য লবণের সংকেত ভর বা সংকেত ওজন বা ফর্মুলা ওয়েট হচ্ছে আমাদের 58.5। কেন? কারণ খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড হলো একটা আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। কঠিন অবস্থায় NaCl এর মধ্যে কোনো বিচ্ছিন্ন বা স্বাধীন NaCl অণুর অস্তিত্বই থাকে না। তাহলে যদি অণু না থাকে তাহলে অণুর ভর অর্থাৎ আণবিক ভর কেন বলবো? কেলাস গঠনকালে অসংখ্য Na+ ও Cl- তীব্র তড়িৎকে আকর্ষণ বল তার সাহায্যে সুনির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকার অর্থাৎ কেলাস গঠন করে কিন্তু অবস্থান করে, কোনো অণু পাওয়া যায় না। তাহলে যেহেতু এদের কোনো স্বাধীন অণু নেই, তাই আণবিক ভর কথাটা কেন বলবো? তাই এর ব্যবহার কিন্তু এখানে অর্থহীন। তাই এদের ক্ষেত্রে কি আমরা সংকেত ভর কথাটা ব্যবহার করে থাকি। তাহলে এরকম ভাবে গুছিয়ে লিখলেই কিন্তু আমরা নাম্বারটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমার এখানে আমি ভেবেছিলাম যে এক্সপ্লেন করে দেবো, বাট অলরেডি আমি আগে এক্সপ্লেন করে দিয়েছিলাম, তাই আর করলাম না। ঠিক আছে, আচ্ছা
তারপর কি বলছে, বলছে কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না। কেন করবে? কঠিন NaCl কি আমাদের একটা আয়নিক কম্পাউন্ড, তাহলে আমি এটাই বলবো যে তড়িৎ পরিবহনের জন্য কি দরকার, আমাদের মুক্ত ইলেকট্রন দরকার, সরি মুক্ত আয়ন দরকার বা মুক্ত ইলেকট্রন দরকার। মুক্ত ইলেকট্রন আমরা কোথায় পাই? আমাদের ধাতুর মধ্যে পাই। কিন্তু আমাদের যখন আমি এরকম কোনো যৌগ দিচ্ছি তখন তড়িৎ বিশ্লেষণ করলে কি আমরা মুক্ত আয়ন খুঁজি, তাহলে মুক্ত আয়ন তো আমাদের দরকার। কিন্তু আমাদের যখন কঠিন থাকবে তখন কি হয়, কঠিন অবস্থায় NaCl এর কেলাস জালোকে ধনাত্মক Na প্লাস আর Cl মাইনাস অর্থাৎ আয়নগুলো সেগুলো তীব্র তড়িৎ আকর্ষণ বল দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, অর্থাৎ ওদেরকে কিন্তু আমি চলমান অবস্থায় পাই না, মুক্ত অবস্থায় পাই না। ফলে তড়িৎ পরিবহনের জন্য কোনো মুক্ত আয়ন আমাদের থাকে না। তাহলে যদি আয়ন না থাকে তাহলে কি হবে, আমাদের তড়িৎ পরিবহন হবে না। কিন্তু NaCl কে আমি যদি উত্তপ্ত করি বা গলিয়ে দিই বা আমাদের যদি জলে দ্রবীভূত করি, তাহলে আয়নগুলোর মধ্যবর্তী যে আকর্ষণ বল সেটা ফিকে পড়ে যায়। তখন সেটা যে আকর্ষণ বলটা কমে যায়, তাহলে কি হয়, NaCl Cl মাইনাস আমি আলাদা করে পাবো, অর্থাৎ তখন কিন্তু আমি মোবাইল আয়নস পাই। কি পাই? মোবাইল আয়নস। মোবাইল আয়নস মানে কি, চলমান আয়ন। তাহলে যেই আমি চলমান আয়ন পাচ্ছি, তাহলে প্লাস যেদিকে যাবে সেদিকে আমাদের কারেন্ট যাবে, আর যদি মাইনাস যেদিকে যায় কারেন্ট কি তার অপোজিট দিকে যায়। তাহলে যেই আমি কি পাবো, আমাদের আয়নগুলোকে চলমান পাবো, তখনই কিন্তু আমাদের কি তড়িৎ পরিবহন করতে শুরু করবে। ব্যাস, তাহলে আমি কি গলিত জলীয় দ্রবণে আমাদের কি NaCl কে তড়িৎ পরিবহন করতে দেখতে পাবো। বোঝা গেল? আচ্ছা, লাস্ট প্রশ্ন কি, তড়িৎ যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেন বেশি? একই উত্তর কি, আমাদের NaCl Na প্লাস Cl মাইনাস, তাহলে এদের মধ্যে কি আছে, শক্তিশালী তড়িৎ আকর্ষণ বল রয়েছে। তাহলে যেহেতু শক্তিশালী তড়িৎ আকর্ষণ বল রয়েছে, তাই এরা কি একে অপরকে খুব শক্ত করে ধরে রাখে, অর্থাৎ এদের বন্ধনটা কি, বন্ধন খুবই শক্তিশালী। তাহলে বন্ধন যদি শক্তিশালী হয়, তাহলে বন্ধন শক্তিশালী হলে তাকে ভাঙতে বেশি শক্তি দিতে হবে, বেশি তাপ শক্তির প্রয়োজন হবে, তাই জন্য তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। ব্যাস, ওই একই উত্তর। আমি এমনিও বলেছিলাম না যে আমার একদম শেষে সাজেশন ভিডিওতে কি করব, বেশ কিছু টপিক বলে দেবো আর একই রকমের উত্তর হবে। এখানেই দেখতে পাচ্ছ সেই কথাটা, বারবার একই কথা বলছি যে তড়িৎযোজী আয়নীয়, এদের আমাদের বেশি শক্তিশালী বন্ধন রয়েছে, এদের মধ্যে আকর্ষণ বেশি রয়েছে, তাই এটা হচ্ছে। একই উত্তর দিচ্ছি বারবার। তাহলে আমি কি বলবো, যে তড়িৎযোজী যৌগের কেলাস জালোকে বিপরীত আধানযুক্ত ক্যাটায়ন এবং অ্যানায়ন অত্যন্ত শক্তিশালী স্থিরতারিতিক আকর্ষণ বলের দ্বারা পরস্পরের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। এই শক্তিশালী বন্ধন ছিন্ন করে আয়নগুলোকে পরস্পর থেকে আলাদা করতে, অর্থাৎ কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাসে পরিণত করতে প্রচুর পরিমাণে তাহলে কি তাপ শক্তির প্রয়োজন হবে। সেই কারণেই তড়িৎযোজী যৌগের কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অত্যন্ত বেশি হবে। বোঝা গেল? তাহলে এটাই কিন্তু ছিল আমাদের আজকের লেকচারের সম্পূর্ণ জিনিস। তাহলে আশা করি তোমাদের যে আয়নীয় যৌগ, সেই আয়নীয় যৌগ বা তাদের গঠন বা আমাদের রাসায়নিক বন্ধন সম্পর্কে কোনো কনসেপ্ট আর ফিকে থাকবে না। এই জিনিসগুলোকে তোমরা যদি একবার প্র্যাকটিস করে নাও, আর যে ডেইলি প্র্যাকটিস কোশ্চেনের শিটটা দেবো সেটা যদি তোমরা সলভ করে নাও, তাহলে এই পার্ট থেকে তোমাদের কোনো কোশ্চেন কিন্তু মিসিং হতে পারবে না। তো দেখা হচ্ছে নেক্সট লেকচারে, যেখানে আমরা কি করবো, আমাদের সমযোজী যৌগের সম্পর্কে দেখবো, এবং তারপরে সাজেশন ভিডিওতে যেখানে আমি কি করবো, সমস্ত টপিকগুলো কেমন ভাবে কম্পাইল করে দেবো, যে ওই কয়েকটা টপিক যদি তোমরা পড়ো তাহলে এরকম ভাবেই কিন্তু একই উত্তর বারবার লিখবে আর সঠিক উত্তর চলে আসবে সেটা। ঠিক আছে? তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর সাপোর্টিং আস। এরকম ভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো। ওয়াচ টাইম কিন্তু কম আসছে, তার মানে সবাই কিন্তু সব ভিডিও পুরোপুরি দেখছো না। সামনে পরীক্ষা, তাই ভালো করে ক্লাসগুলো করো, সেগুলোকে নোট ডাউন করো এবং সেগুলোকে রিভাইজ করো, নিজের থেকে মুখস্থ করো। ঠিক আছে? তো দেখা হবে নেক্সট লেকচারে। আজকের জন্য এটুকুই, টাটা।